আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ট্যাগ কোয়েশ্চেন টোটাল কমপ্লিট করে দিব। এমনভাবে ট্যাগ কোয়েশ্চেনগুলোকে সাজিয়েছি, 4টা প্যাটার্নে ভাগ করেছি, মানে 4টা নিয়ম টাইপের মধ্যে, 4টা টাইপের মধ্যে টোটাল তোমার হয়ে যাবে এগুলা। এবং যত বেশি প্র্যাকটিস করবে তত দেখবে তুমি পারতেছো। আমি আশা করি তোমরা সাথেই থাকবে এবং এই আজকের যতটুকুই হোক 40 মিনিট বা 30 মিনিট যাই হোক না কেন, এই ক্লাসটার মধ্যে আমরা টোটাল ট্যাগ কোয়েশ্চেনটা শেষ করে দিব ইনশাল্লাহ। আমি এভাবেই ধাপে ধাপে যতখানি পারছি গুছিয়ে নিয়ে আসতেছি। জাস্ট ম্যাজিক। তুমি তোমার লাইফে কখনোই হয়তো বা এইভাবে ট্যাগ কোয়েশ্চেন করো নাই। আমি অনেক গুছিয়েছি। টাইপ প্রথমত বোর্ডগুলো করেছি, বোর্ড থেকে আবার আলাদা করেছি। এখন তোমার জন্য খুব ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। তো আমি যেহেতু অসুস্থ ছিলাম, আমি কিন্তু এখনও অসুস্থ, আমি কিন্তু ভালো করে দাঁড়াতে পারি না, আমার হাত পা কিন্তু কাঁপে। তারপরেও আমি তোমাদের সামনে তো একটা দেখানোর নাই, যতটুকু পারছি করছি। ইনশাল্লাহ খুব দ্রুতই চেষ্টা করব সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য। তোমরা আমাকে বকা দিতে পারো বা অনেক কিছু বলতে পারো, কিন্তু আমি যে গুছিয়ে দিচ্ছি, এই গুছানোটা কিন্তু তোমার 90% শ্রম আমি কমাই দিতেছি, তোমার পরিশ্রমটা আমি করতেছি। তোমাকে সব রেডি করে দিয়েছি, তুমি শুধু পড়বা এবং ক্লাস করলে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। আশা করি এজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করি। প্রথমত ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে ব্যতিক্রম কিছু ট্যাগ কোয়েশ্চেন আমরা আছে। ব্যতিক্রম কি, সবগুলোই ব্যতিক্রম, আর ব্যতিক্রমগুলি আসে বেশি। হিডেন নেগেটিভ আমি নাম দিয়েছি এটার। হিডেন নেগেটিভ মানে নাটা লুকায়া থাকে এখানে, কিন্তু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে নেগেটিভ মিন করে, মানে ওগুলো দিয়ে না বুঝায়, নো নেভার বুঝায়, কিন্তু ওয়ার্ডগুলো দেখলে মনে হয় না। তো এগুলো হচ্ছে আমি নাম দিয়েছি লুকায়িত নেগেটিভ, মানে নাটা লুকায়া থাকে। তো আমরা নর্মালি জানি ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে নর্মালি কী হয়। ট্যাগ কোয়েশ্চেন মানে কি, মানে হচ্ছে এখানে হেল্পিং ভার্বটা আমরা খুঁজে বের করব, হেল্পিং ভার্ব যেটা থাকবে সেটা দিব, এরপরে আমরা সাবজেক্টটাকে সঠিক চুজ করব। যদি হাবোধক থাকে নাবোধক করব, নাবোধক থাকলে হাবোধক করব, এই তো, আর তো কিছু নাই আমাদের। তো চলো, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। প্রথম কথা আমরা এখানে হেল্পিং ভার্ব খুঁজে বের করে ফেলবো, ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্ব যেটা। তো আমি এখানে ক্যান পেয়ে গেছি, দ্যাটস ইট, ক্যান পেয়ে গেলাম। তবে আমরা যদি বাক্যটা নেগেটিভ থাকে, মানে নো থাকে, তাহলে আর নটটা দিব না, না থাকলে নটটা দিব। তো এখানে না নট দেয় নাই, তার মানে কি দেয় নাই কেন? কারণ এই যে হার্ডলি, কিছু বিশেষ ওয়ার্ড আছে যেগুলোতে নেগেটিভ মিন করে, যেমন হার্ডলি, সেলডম, তারপরে তোমার হচ্ছে লিটল, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো দিয়ে আসলে নেগেটিভ, স্কার্সলি, এগুলো দিয়ে নেগেটিভ মিন করে। সো তুমি এই হার্ডলিকে মনে মনে নো ধরো, তাহলে ক্যান নো বা ক্যান নট যদি হয় তাহলে নটটা বাদ। তাহলে ক্যান, এখন মানি তো টাকা, টাকা তো এটা তো করবো, এটা বস্তুকে বোঝাচ্ছে, এটা তো কোনো ব্যক্তি না। সো এটাকে আমরা সিঙ্গেল হিসেবে ইট ধরবো। আবার যেমন অনেক আছে বস্তু, কিন্তু এটা দিয়ে অনেকগুলো বোঝাচ্ছে, তখন আবার দে ইউজ করবো আমরা, এটা দেখাবো আমি তোমাদেরকে। সো তার মানে এখানে হচ্ছে নটটা দিব না, তাহলে ক্যান ইট, ব্যাস হয়ে গেল ক্যান ইট। ওকে, দ্বিতীয়টা হার্ডলি আছে সেমভাবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে কমা থাকলে, যেমন অনেক সময় ক্লজ অনেকগুলো থাকে বড়, আমরা শেষের ক্লজটাকে চিন্তা করব। যেমন অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। এই যে কমার পরের এই অংশটা আমি ট্যাগ করব, আগেরটার করব না। সো ক্যান আছে, ক্যান দিলাম, হার্ডলি দিয়ে নেগেটিভ, তাহলে নট দিব না, তাহলে এখানে হচ্ছে ক্যান উই, ঠিক আছে, ব্যাস। আবারও হার্ডলি আছে, তাহলে নেগেটিভ আমি দিব না, খেয়াল করো মনোযোগ দিয়ে। তাহলে হার্ডলি আছে, তাহলে নট আমি দিব না। তা নট না দিলে আ প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, একজন ব্যক্তিকে বুঝিয়েছে। তো এটা কিন্তু ব্যক্তি না বস্তু, এটা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু তুমি প্যাস লাগাই যাবো তোমার। তো আর এখানে হচ্ছে হার্ডলির পরে এটা হচ্ছে ভার্ব। আমাদের কাছে হেল্পিং ভার্ব নাই, এখানে ক্যান ক্যান ছিল বলে নিছি। এখন হেল্পিং ভার্ব যখন না থাকে, তখন আমরা 3টা হেল্পিং ভার্ব ধার আনতে পারি, অক্সিলিয়ারি ভার্ব, ডু, ডিড, ডাজ। যদি প্রেজেন্ট ফর্মে থাকে ভার্বের, তাহলে ডু নিব। যদি ভার্বের সেকেন্ড ফর্মে থাকে তাহলে ডিড নিব। যদি ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকে তাহলে ডাজ নিব। সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে ফিয়ার্স মানে হচ্ছে এস আছে ভার্বের সাথে, তার মানে ডাজ। তাহলে আমরা সাবজেক্টটা আগে লিখে ফেলবো, তাহলে হি, আর এখানে হচ্ছে ডাজ হি। নট কেন দিলাম না? কারণ হার্ডলি দিয়ে তো নেগেটিভ মিন করছে, সো আমি আর দিতে পারবো না। দ্য আইডল, আইডল মানে অলসেরা, বাংলা বুঝতে হবে, এটাও ব্যক্তিকে বুঝাইছে। এখন অলস কি একজন, নাকি যত অলস জাতি আছে সমগ্র অলসকে বুঝাইছে। দ্য পুয়ার সমগ্র গরিব, দ্য রিচ সমগ্র ধনীকে বুঝাইছে, তার মানে এইটা আর এখন সিঙ্গেল না। যেমন এ প্যাট্রিয়ট মানে একজন দেশপ্রেমিক, একজন সিঙ্গেল, কিন্তু দ্য আইডল এখানে একজন অলস না। অ্যান আইডল হইলে আবার একজন অলস হইতো। দ্য আইডল মানে অলসেরা, তার মানে এখানে আবার সাবজেক্ট হয়ে যাবে প্লুরাল, তো প্লুরাল হইলে এখানে হবে দে। সেলডম দিয়ে নেগেটিভকে মিন করছে, তো সেল নেগেটিভ আর দিব না, আর প্রসপার প্রেজেন্ট ফর্মেই আছে, সো ডু দে, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আ বেটার লাইফ,
সেলডম কামস, সেলডম দিয়ে নেগেটিভ বুঝাইছে, তাহলে এটা দিব না। কামস মানে ভার্বের সাথে এস। আ বেটার লাইফ মানে একটা উন্নত জীবন বা সুন্দর একটা জীবন। সো আ বেটার লাইফ এটা কোনো ব্যক্তি না, জীবনকে বুঝাইছে। সো অবশ্যই এটাকে আমরা সিঙ্গেল হিসেবে ধরবো ইট। তো ইট যদি হয় এই জায়গায় ইট, আর এই জায়গায় হচ্ছে কামসের কারণে ডাজ। এখন একটা মজার ব্যাপার, যদি এখানে আ বেটার লাইফ না হইয়া ধরো এখানে দ্য আইডল, এইটাই হইতো এখানে দ্য আইডল, তাইলে কিন্তু আবার এখানে ইট না দিয়ে দিতাম। এখন দের সাথে কিন্তু কখনো ডাজ হয় না, তাইলে আবার আমি তখন এই সাবজেক্টের কারণে আবার এই ভার্ব চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মানে সাবজেক্টের প্রভাবে ভার্বটা চেঞ্জ হয়ে যেত, তখন হয়তো ডু দে। খেয়াল করেছো? দ্য হার্ডলি, তাহলে হার্ডলিটা নেগেটিভ। সাফার ভার্বের প্রেজেন্ট রূপে আছে, তার মানে এই দে সাবজেক্ট দেই আছে, তাহলে ডু দে। নেগেটিভ তো দিবই না, কারণ নেগেটিভ এগুলো টোটালটাই প্রত্যেকটাই নেগেটিভ মিন করতেছে। বাট আসলাম হ্যাজ লিটল, হ্যাজ আমরা হেল্পিং ভার্ব পেয়ে গেছি, তাহলে হ্যাজ, আসলাম একজন পুরুষ, তাহলে হি দিব, মহিলা হইলে সি দিতাম, তাহলে হ্যাজ হি, আর লিটল দিয়ে নেগেটিভ, নেগেটিভ না থাকলে হ্যাজন্ট হি দিতাম। ঠিক আছে, যেহেতু নেগেটিভ মিন করেছে নেগেটিভ দিব না, হ্যাজ হি। অথবা এই হ্যাজকে আমরা, এই হ্যাজ দুই ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্মও ধরতে পারো, আবার এটাকে প্রেজেন্ট না মানে মেইন ভার্ব হিসেবেও ধরতে পারো, আবার হেল্পিং ভার্ব হিসেবেও ধরতে পারো। সো এটাকে আমরা এখানে হেল্পিং ভার্ব হিসেবে ধরলেও হবে, শুধু হ্যাজ দিয়েও করতে পারো। আবার যদি হ্যাজের পরিবর্তে তুমি এটাকে হেল্পিং ভার্ব হিসেবে মেইন ভার্ব চিন্তা করো, তাহলে তুমি ডাজ হিও দিতে পারো, অর্থাৎ হ্যাজ হি ডাজ হি দুইটাই হবে। আবারও মাসুম একজন ব্যক্তিকে বুঝাইছে, তাহলে হ্যাজ লিটল, তার মানে এখানে লিটল দিয়ে নেগেটিভ, তাহলে হ্যাজ হি মাসুম ছেলে, হ্যাজ হি অথবা ডাজ হি। হি ক্যান হার্ডলি, হার্ডলি নেগেটিভ, ক্যান আছে, তাহলে ক্যান হি, ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, আমরা একটু দেখবো এটা। স্বপ্না হ্যাজ লিটল, তার মানে স্বপ্নাও, আমি প্রত্যেকটা কিন্তু দেখাচ্ছি এখানে যে লিটল, লিটল দিয়ে নেগেটিভ মিন করেছে, তাহলে স্বপ্না যেহেতু মেয়ে, তাহলে এখানে হচ্ছে হ্যাজ শি অথবা ডাজ শি। ঠিক আছে, মাসুম ছিল বা এখানে আসলাম পুরুষ ছিল বলে হি, আর এখানে স্বপ্না মেয়ে দেখে এখানে দিলাম ডাজ শি বা হ্যাজ শি। ঠিক আছে, মোটামুটি এই প্যাটার্নটা কিন্তু আমাদের হিডেন নেগেটিভ যেটা, সেটা কিন্তু শেষ। আরও আছে কিছু, আমি একটু দেখাই দিই সবগুলো, আমি আশা করবো তোমরা এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। উই ক্যান হার্ডলি, হার্ডলি নেগেটিভ, তাহলে ক্যান উই আছে, সাবজেক্ট সরাসরি, সাবজেক্ট অনেক সময় একটু ব্যতিক্রম হয়, তো ক্যান উই। দেয়ার ইজ লিটল, আমরা লিটলটাকে বুঝে নিব যে এখানে নেগেটিভ মিন করেছে, তাহলে ইজ আছে, ইজ একটা কথা মনে রেখো, সাবজেক্ট হিসেবে দেয়ার থাকলে আমরা সাবজেক্ট দেয়ারকেই নিব, মানে দেয়ারই সাবজেক্ট, এখানে কোনো অন্য কিছু হয় না, তো ইজ দেয়ার। এখানে আ গুড প্ল্যান, স্কার্সলি লেটস, স্কার্সলি দিয়ে নেগেটিভ, আ গুড প্ল্যান মানে হচ্ছে এটা একটা ভালো পরিকল্পনা, তো পরিকল্পনা তো কোনো ব্যক্তি না, এটা বস্তুকে বোঝাচ্ছে। মানে তো যেহেতু এটা বস্তুকে বোঝাচ্ছে, তার মানে এটা সিঙ্গেল একজন বা অনেককে না, তো ইট। আর লেটস ভার্বের সঙ্গে অ্যাস আছে, এই জন্য ডাজ ইট। ঠিক আছে, তবে এই ইটের জায়গায় যদি আ গুড প্ল্যান না হইয়া এখানে যদি উই হইতো মেবি, হ্যাঁ, উই স্কার্সলি লেটস ইউ ফেল, ধরো এরকম ইউ বা উই আছে আমরা, সেই ক্ষেত্রে কিন্তু আর এখানে ডাজ হইতো না, তখন কিন্তু ডু উই হইতো। ঠিক আছে, কারণ সাবজেক্টের প্রভাবে কিন্তু ভার্বটা চেঞ্জ হয়ে যায়, তুমি সাবজেক্ট চেঞ্জ করতে পারবা না, কিন্তু সাবজেক্টের প্রভাবে ভার্ব তুমি চেঞ্জ করতে পারবা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরটা যদি আমরা দেখি, দেয়ার ইজ লিটল, লিটল কাটা, তাহলে ইজ দেয়ার। আবারও উই হার্ডলি ফরগেট, ফরগেট হচ্ছে ভার্বের ওয়ান, তাহলে হার্ডলি নেগেটিভ, এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, হেল্পিং ভার্ব না থাকলে তুমি ডু ডিড ডাজ আনো, যেহেতু ভার্বের ওয়ান আছে তাহলে ডু আনবা, আর উই সাবজেক্ট উই আছে, ডু উই। ঠিক আছে, এবার মোস্ট অফ আস ক্যান, মোস্ট অফ আস মানে এখানে আস দিয়ে আমাদের মধ্যে অনেকে, তার মানে উই সাবজেক্ট, মোস্ট অফ আস মানে আমাদের মধ্যে অধিকাংশই, তাহলে এখানে হার্ডলি নেগেটিভ, তাহলে ক্যান উই, এখানে যদিও উই নাই কিন্তু মোস্ট অফ আস দিয়ে আমরা বুঝে গেলাম এটা উই হবে, ক্যান উই। এরপরে হি হার্ডলি কাস্ট, হার্ডলি দিয়ে নেগেটিভ বুঝাইলাম। এখন একটা মজার ব্যাপার আছে, যেমন কিছু কিছু ভার্ব আছে যাদের রূপ তিনটা একই রকম, V1 V2 V3 একই রকম, যেমন রিড, কাট, কাস্ট, এগুলো একই রকম। যখন এই ভার্বটার সাথে কোনো অ্যাস থাকবে না, এখন তুমি বলতে পারবে আমি কেমনে বুঝবো, এই যে এমনি বুঝবা, রিড, কাট, কাস্ট এরা হচ্ছে একই রকম, এদের তিনটা রূপ, করতে করতে ব্যতিক্রমগুলো পেয়ে যাবা। সেই ক্ষেত্রে যদি ভার্বটার সাথে অ্যাস থাকে তাইলে বুঝবা এটা প্রেজেন্ট রূপে আছে, তখন তুমি ডাজ বসাইবা। যদি কিচ্ছু না থাকে এই ভার্বের সাথে, এই কাস্ট, রিড অথবা কাটের বেলায়, তখন এটাকে তুমি, এটা যদিও পাস্ট ফর্ম, এটার প্রেজেন্ট আর পাস্ট একই রকম, কিন্তু অ্যাস না থাকলে তুমি বুঝে নিবা এটা পাস্টে আছে। তো যেহেতু এটার মধ্যে অ্যাস নাই এই জায়গায়, এই যে কাস্ট শুধু, সো এই জায়গাটা আমরা ধরে নেব এটা ভার্বের সেকেন্ড রূপে আছে। সেকেন্ড রূপে থাকলে হেল্পিং ভার্ব নাই, না থাকলে তুমি কাকে ধারানবা, ডিড, ডিড, ডাজ আনবা ভার্বের সঙ্গে অ্যাস থাকলে, কিছুই না থাকলে আনবা ডু, আর যদি কিছুই না থাকে সেই ক্ষেত্রে আমরা আনতেছি ভার্বের টু, এটা একটু ব্যতিক্রম, ডু হওয়ার কথা কিন্তু এটা ডিড হবে, কারণ কাস্ট এটার প্রত্যেকটা একই রকম। ঠিক আছে, তো অতীতকাল বোঝালে এটা ডিড হি, ঠিক আছে, আর নেগেটিভ তো বুঝাই দিল। মোস্ট অফ আস আবারও উই সাবজেক্ট হিসেবে নিলাম, হার্ডলি নেগেটিভ, তাহলে ক্যান উই,
ব্যাস এই টাইপের যতগুলা ছিল, অর্থাৎ লুকায়া থাকা আমরা নেগেটিভ, এইটার আমরা একটা প্যাটার্ন এবং পার্ট 1 এবং প্যাটার্ন 1 আমাদের টোটালি কমপ্লিট। ঠিক আছে, এবার দ্বিতীয় যে অপশন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে এটা হচ্ছে নিয়ম 2 আর কি, প্যাটার্ন 2। তো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দুইটাই আমরা নিয়ম, যদি আমরা কোনো বাক্যে লেট আস দেখি, লেটস অথবা লেট আস, মনে রেখো লেটের সাথে অবশ্যই আস থাকতে হবে। যদি লেটের সাথে আস বা লেটস কথাটা থাকে, আসের সংক্ষিপ্ত রূপ লেটস, তখনই আমরা এটার পরিবর্তে শ্যালুই আমরা ইউজ করব, যা থাক আমরা শ্যালুই দিব। যেমন লেটস চোখ বন্ধ করে শ্যালুই, লেটস লেটাস শ্যালুই, লেটস লেটাস অথবা লেটস শ্যালুই, লেটস শ্যালুই, লেটস শ্যালুই, লেটস, ওই যে দেখো শ্যালুই, এই যে দেখো লেটস শ্যালুই, এই যে লেটস শ্যালুই, লেটস শ্যালুই, লেট আস শ্যালুই। ঠিক আছে, যতগুলো থাকবে সেম, লেটস শ্যালুই, লেটস শ্যালুই, লেটাস একই কথা শ্যালুই। ডোন্ট মেক লেট, লেটস গো, এই যে যখন আমাদের দুইটা ক্লজ বা দুইটা অংশ থাকবে একটা সেন্টেন্সের মধ্যে, বা পরপর পরপর কয়েকটা বাক্য দুইটা তিনটা, আমরা সর্বশেষেরটারই কিন্তু করব। ঠিক আছে, ট্যাগ। তার মানে এখানে ডোন্ট মেক লেট আছে, কিন্তু এখানে লেটস গো, যেহেতু এটা শেষের অংশ তাহলে শ্যালুই। ঠিক আছে, এই যে ইয়েস পরেরটা আমরা দিব এখানে লেটস গো, তাহলে শ্যালুই। এইবার লেট, তাহলে এটাও তো শ্যালুই হওয়ার কথা, কিন্তু না। ভালো করে তুমি খেয়াল করলে দেখবা 16 নম্বরটার মধ্যে লেটস নাই বা লেট আস নাই, মানে এখানে আস বা উই নাই, তাহলে এখানে কি আছে, লেট দ্যাম। যদি আস না থাকে তাহলে লেট কথাটা থাকে, লেট, কাইন্ডলি, প্লিজ, রিকোয়েস্ট, এইরকম ওয়ার্ডগুলো থাকলে আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স ধরে নিব। তার মধ্যে ব্যতিক্রম লেটস থাকলে শ্যালুই। এবার লেটের সাথে যদি আস না থাকে বা এস না থাকে, সেই ক্ষেত্রে উইল ইউ। আবারও বলছি, সাধারণত আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কাউকে আদেশ উপদেশ নিষেধ করি, তার মানে এই ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইউ লুকায় থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এখানে তো আস নাই যে শ্যাল দিব, তো লেট দ্যাম তার মানে উইল ইউ। কাইন্ডলি আছে, কাইন্ডলি ডু মি আ ফেভার, ওন্ট ইউ। ঠিক আছে, বা উইল ইউ দেওয়া যায়, ওন্ট ইউ উইল ইউ তুমি দুইটাই দিতে পারো, কোনো সমস্যা নেই। ডোন্ট ডিস্টার্ব মি আরেকটা বিষয়, একটা হচ্ছে লেট, কাইন্ডলি বা লেটস যদি এরকম দেখি, আর আরেকটা হচ্ছে সরাসরি মেইন ভার্ব দিয়ে শুরু হবে, যেমন ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে দয়া করে ডিস্টার্ব করো না, তো এখানে হচ্ছে উইল ইউ। ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, উইল ইউ। এরকম ডোন্ট, ডোন্ট। এই যে হেল্প দ্য হেল্পলেস, হেল্প মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। গরিবদের সাহায্য করো, কে সাহায্য করবে, অর্ডার করলাম, হ্যাঁ, বা উপদেশ দিলাম গরিবদের সাহায্য করো, তো এখানে হচ্ছে উইল ইউ বা ওন্ট ইউ, তুমি উইল বা ওন্ট দুইটাই দিতে পারো। ঠিক আছে, মানে উইলের নেগেটিভ হচ্ছে ওন্ট। যেমন ফলো, মেইন ভার্বের অংশ দিয়ে শুরু হয়েছে, ফলো দ্য ফুটপ্রিন্টস অফ ট্রুথফুল পারসন, ওন্ট ইউ বা উইল ইউ। ঠিক আছে, আমি আশা করি বোঝাতে পেরেছি। ডোন্ট টেল এ লাই, মিথ্যে বলো না, উইল ইউ। এগুলো হচ্ছে উপদেশ, আদেশ, নিষেধ এরকম। দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, এই যে দেয়ার কন্ট্রিবিউশন, এই যে উইল, এখানে উইল যদিও নিজেই আছে, তার মানে ওন্ট, এই জায়গায় আবার দেয়ার কন্ট্রিবিউশন, এই জায়গায় আবার কিন্তু ইউ না, এই জায়গায় আবার সাবজেক্ট হিসেবে কে আছে খেয়াল করে, দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান। সো অবদান কিন্তু এখানে ব্যক্তি না, সো অবদানটাকে এখানে ইট হিসেবে বিবেচনা করবো, তো ওন্ট ইট। ঠিক আছে, ব্যতিক্রম দেখে নিবা। প্ল্যান বিফোর ইউ, তার মানে এখানে প্ল্যান আছে, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো এখানে হচ্ছে ওন্ট ইউ। হ্যাভ মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, ওন্ট ইউ বা উইল ইউ। ঠিক আছে, যেটাই তুমি দাও, ওন্ট ইউ, উইল ইউ দুইটাই দিতে পারো, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চু, সো ডোন্ট টেল এ লাই, আমরা এইটা ধরবো না, এইটা না, আমাদের অংশ হবে সো ডোন্ট টেল এ লাই, এটা মিথ্যা বলো না, তার মানে উইল ইউ বা ওন্ট ইউ, তুমি যেটাই বলো। নেগেটিভ আছে, নট আর হবে না, ডোন্ট মানে এবার আর নট দিলে হবে না, উইল ইউ। ঠিক আছে, উই হোপ দ্যাট নোবডি উইল ডিরাইল ফ্রম দ্য রাইট পথ, তাহলে উইল দে, এখানে কেন দে হইল, যদি কোনো সাবজেক্ট হিসেবে বডি থাকে, নোবডি, এভরিবডি এরকম থাকলে আমরা সাবজেক্ট হিসেবে দে নিব। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে উইল দে। ওয়ার্ক হার্ড মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, উইল ইউ বা ওন্ট ইউ। আই এম ডুইং আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক, ডোন্ট ডিস্টার্ব মি, এখান থেকে শুরু, ডোন্ট ডিস্টার্ব মি, উইল ইউ। দেন হ্যাভ এ কাপ অফ টি, এই যে হ্যাভ মূল ভার্বের ওয়ান দিয়ে শুরু, উইল ইউ অথবা ওন্ট ইউ। ওকে, ব্যাস গেল। টাইপ 3 মানে প্যাটার্ন 3 যেটাকে আমরা বলছি, এটা হচ্ছে ভার্ব চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সাবজেক্টের প্রভাবে ভার্ব যেটা আছে সেটা না হয়ে আরেকটা হয়ে যাবে। এটা কেন? সাবজেক্টের প্রভাবে ভার্ব চেঞ্জ হয়ে যায়, এটা একটা ব্যতিক্রম এবং এটা অনেক আসে। নোবডি বিলিভস আ চিট, কেউই প্রতারককে বিশ্বাস করে না। নর্মালি বিলিভস ভার্বের সঙ্গে এস আছে, তো তোমার নর্মালি তো হওয়ার কথা ভার্বের সঙ্গে এস থাকলে ডাস, আর নো বডি, এভরিবডি, বডি যদি এরকম থাকে, এভরি প্লাস নাউন এগুলো থাকলে আমরা সাবজেক্ট হিসেবে দে আনবো। যেমন নো বডি, এখানে দে, এভরিবডি দে, এভরিবডি দে, এভরিবডি দে, এভরি প্লাস স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট দে, এভরিবডি দে, এভরি ওয়ান দে। ঠিক আছে, এইরকম যদি থাকে বডি বা এভরিবডি, নো বডি, নান, নো ওয়ান এগুলো থাকলে আমরা নর্মালি দে হিসেবে চিন্তা করবো সাবজেক্টকে। তো সাবজেক্ট তো আমি ধরো এখানে দে বসাই দিলাম,
THEY। এখন ভার্ব আছে এস, বিলিভস, তাহলে আমার বসানোর কথা কি, যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে ডাজ, তাই তো? ভার্বের সঙ্গে এস থাকলে ডাজ আনবো, কিন্তু দে যদি সাবজেক্ট মানে প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে, ভার্ব কখনো সিঙ্গুলার হবে না, তার মানে এখানে আমার ডাজ হবে না। আর এখানে যেহেতু নেগেটিভ আছে তাহলে তো নেগেটিভ দেওয়ার প্রশ্নই আসে না, না থাকলে দিব, না থাকলে উঠাই দিব, তো নো মানে না আছে তার আর দিচ্ছি না, তার মানে এখানে হচ্ছে ডু দে। এবার এভরিবডি, এবার হচ্ছে পজিটিভ, হেটস, এবারও কিন্তু ডাজ হওয়ার কথা, সাবজেক্ট দে, কিন্তু এই দের প্রভাবে ডাজটা হয়ে যাবে ডোন্ট, ঠিক আছে? আবারও প্রেইজেস, ভার্বের সঙ্গে এস, কিন্তু এই বডির প্রভাবে দে, এই দের প্রভাবে ডাজ হয়ে গেল ডোন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখতে হবে। সেম এভরিবডি নোজ, ভার্বের সঙ্গে এস আছে, তাহলে ডোন্ট দে। সেম সাফার্স, ভার্বের সঙ্গে এস, এভরিবডির কারণে দে, দের কারণে ডোন্ট। এভরি প্লাস স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ এ নোটবুক, এখন হ্যাজ হচ্ছে ভার্ব, তাহলে এভরি স্টুডেন্ট এটার মানে হচ্ছে প্রত্যেক স্টুডেন্টই, এখানে দে, নর্মালি হ্যাজ আছে হ্যাজন্ট, কিন্তু দে হচ্ছে প্লুরাল, তাহলে হ্যাজ সিঙ্গুলার হবে না, তার মানে হ্যাজের প্লুরাল ফর্ম কি, হ্যাভন্ট, তাহলে হ্যাভন্ট দে, ঠিক আছে? এগুলো কিন্তু ব্যতিক্রম। এভরিবডি ওয়ান্টস, ভার্বের সঙ্গে এস আছে, তাহলে ডাজ না হওয়ার কথা, দে সাবজেক্ট আগে লিখে পরে তার জন্য ভার্ব লিখবো, তার মানে এখানে হয়ে যাচ্ছে ডোন্ট দে, ঠিক আছে? এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, তাহলে নর্মালি আমার আছে এভরিওয়ানের কারণে দে, তাহলে এখানে আছে ইজ, কিন্তু দে তো ইজকে নিবে না, ইজন্ট দে তো কখনো হবে না, আরন্ট দে হবে, ঠিক আছে? এইবার হু ফরগেটস দিস মেমোরিজ ডু দে, খেয়াল করো, হু ফরগেটস, যখন হু দিয়ে কোনো প্রশ্ন করবে তোমাকে, এই ক্ষেত্রে নিউট্রাল থাকে সাবজেক্ট, মানে হি হবে সি হবে এটা বুঝতে পারি না, তখন আমরা দে আনতে পারি, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা হু থাকলে তুমি ডু দে দিবা। আর এখানে অনেকে ডোন্ট দে দিলেও এটা ভুল হবে না, ডোন্ট দেও দেয়, অনেকে ডু দেও দেয়, এটা নিয়ে একটু মতবিরোধ আছে, তারপরে তুমি যেহেতু এটা বইয়ের ডু দে দেওয়া, এই জন্য আমরা ডু দেই দিলাম। কারণ হচ্ছে আমি তোমাকে একটু ব্যাখ্যা করে দিই, এখানে নর্মালি আমরা যখন কোনো কিছুকে ইন্টারোগেটিভ করি, নর্মাল বাক্যটা নাবোধক থাকলে ওটার হাবোধক হয় ইন্টারোগেটিভ, তো এটা অলরেডি ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভকে আমি আবার ট্যাগ কোয়েশ্চেন করতেছি, তার মানে আমি ধরে নিব এটা ইন্টারোগেটিভ না, আমি ধরে নেব এটা মূল বাক্যটা নেগেটিভ ছিল, একদম অ্যাসার্টিভ বাক্যটার কথা চিন্তা করব, ঠিক আছে? তো অ্যাসার্টিভের নেগেটিভ ছিল বলেই ইন্টারোগেটিভে নেগেটিভ নাই, তার মানে এটাকে আমি অ্যাসার্টিভ থেকেই আমি মনে করব যে এটা আমি করছি, তখন হয়ে যাচ্ছে ডু দে, ঠিক আছে? টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, নর্মালি টাইম অ্যান্ড টাইড এটা হচ্ছে সময় এবং স্রোত, এখানে আলাদা আলাদা দুইটা জিনিস, এই জন্য এখানে দে, আর ওয়েট তাহলে এখানে হচ্ছে ডু দে, ঠিক আছে? আবার এখানে যদি ওয়েটস থাকতো তাইলে আবার অন্যরকম হইতো, তো ডু দে। কিন্তু স্লো অ্যান্ড স্টেডি তোমার এটা দেখে মনে হইতে পারে তাহলে এখানে তো দুইটা জিনিস, তাহলে এখানেও বুঝি আমার হবে দে, কিন্তু না, এখানে টাইম অ্যান্ড টাইড আলাদা আলাদা সময় এবং স্রোত, আর স্লো অ্যান্ড স্টেডি দিয়ে বুঝায় মানে ধীরে সুস্থে কথাটা একসাথেই বুঝায়, অর্থাৎ এটা সিঙ্গুলার বুঝায়। টাইম অ্যান্ড টাইড যেমন প্লুরাল, তেমনি স্লো অ্যান্ড স্টেডি এটা হচ্ছে সম্পূর্ণ দেখতে আলাদা দুইটা জিনিস মনে হলে এটা হচ্ছে একটাই জিনিস, মানে এটা সিঙ্গুলার বুঝাচ্ছে। সো এই ক্ষেত্রে এখানে স্লো অ্যান্ড স্টেডি একটা জিনিস হলে ইট, আর এখানে উইন্স ভার্বের সঙ্গে এস আছে, তাহলে হচ্ছে ডাজন্ট ইট। এই হচ্ছে ব্যতিক্রম, ভার্ব সাবজেক্টের প্রভাবে ভার্ব চেঞ্জ হয়ে যাওয়া। এই গেল টাইপ 3। আর একটা টাইপ আছে, এই হচ্ছে সাবজেক্ট আইডেন্টিফাই প্রবলেম, অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে সাবজেক্ট চিনতে পারি না। এই মোটামুটি এটা করলে আজকের আমাদের ট্যাগ কোয়েশ্চেন যত আছে প্র্যাকটিস তুমি সব পারবা, ঠিক আছে? আবারও বলছি, সাবজেক্ট আইডেন্টিফাই প্রবলেম মানে হচ্ছে অনেক সময় আমরা সাবজেক্টটা বুঝতে পারি না, এটা কি দে হবে, হি হবে, ইট হবে, নাকি মানে ব্যক্তি না বস্তু, আমরা বুঝতে পারি না অনেক ক্ষেত্রে, এই জন্য বাংলা অর্থ বোঝা খুবই জরুরি, ঠিক আছে? চলো, তো প্রথমত তোমার কাজ হচ্ছে হেল্পিং ভার্ব খুঁজে বের করে ফেলবা। আ নিউক্লিয়ার ফ্যামিলি হ্যাজ আমরা পেয়ে গেছি, আর আ নিউক্লিয়ার ফ্যামিলি এটার মানে হচ্ছে একক পরিবার। তো একক পরিবার তো একটা পরিবারকে বোঝাইছে, একক পরিবারে হ্যাজ সাম অ্যাডভান্টেজেস, অনেক সুযোগ সুবিধা আছে। তো এখানে হ্যাজ আছে, আমরা নট দিয়ে দিলাম হ্যাজন্ট, আর নিউক্লিয়ার ফ্যামিলি হিসেবে আমরা ইট বিবেচনা করলাম, হ্যাজন্ট ইট। মর্নিং এন্টারটেইনস মানে বিনোদন, এটা হচ্ছে, তো এটা ভার্বের সঙ্গে অ্যাস আছে, তো অ্যাস যদি থাকে তাহলে আমরা এই জায়গায় ডাজন্ট, আর মর্নিং মানে সকাল, তো এটাকে ইট ব্যবহার বুঝাইলাম, ঠিক আছে? ডাজন্ট ইট। দেয়ার আর সাবজেক্ট হিসেবে দেয়ার থাকলে দেয়ারই হবে, আর এখানে হেল্পিং ভার্ব আর আছে আরন্ট দেয়ার, ওকে। এবার দ্য ওয়াইন্ড ব্লোজ জেন্টলি ইন দ্য স্প্রিং, ওয়াইন্ড মানে হচ্ছে বাতাস, তো এখানে বাতাস তো ধরা ছোঁয়া যায় না, বাতাসকে সিঙ্গুলারি ধরে নিব আমরা, ইট, তার মানে ব্লোজ ভার্বের সঙ্গে অ্যাস আছে ডাজন্ট ইট, ওকে। দেয়ার স্যাক্রিফাইস, তাদের ত্যাগ, এখানে কিন্তু তাদের না, তাদের ত্যাগ মানে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ত্যাগটাকে বুঝাইছে, তার মানে ত্যাগ হচ্ছে এখানে সিঙ্গুলার বস্তু হিসেবে বুঝাইছে, এখানে কোনো ব্যক্তি না, দেয়ার না, দেয়ার স্যাক্রিফাইস, কারণ যেহেতু এখানে হ্যাজ হচ্ছে ভার্ব, তাহলে এখানে নেগেটিভ নাই, তাহলে হ্যাজন্ট ইট। আবার দেয়ার নেমস, তাদের নাম, এখানেও কিন্তু দেয়ার বুঝাই নাই, তার মানে এখানে ইট, এখানে আরন্ট, এই যে এখানে একটা ব্যাপার আছে, দেয়ার নেমস, তাদের নামগুলো, নাম একটা না, দেয়ার নেমস, এখানে আবার স্যাক্রিফাইস, ত্যাগ আর নামগুলো এক জিনিস না, এই জন্য এখানে ইট হবে না, এই জায়গাটায় হবে হচ্ছে
আমার দে, ঠিক আছে, দে, তাহলে আরন্ট দে। এই যে ইউর লেটার, তোমার চিঠি, চিঠি তো একটা, তাহলে তোমার চিঠি, তাহলে গ্যাব, গ্যাব হচ্ছে ভার্বের টু, তাহলে এখানে হচ্ছে ডিডন্ট ইট। খেয়াল করেছ, ভার্ব চিনতে হবে, হেল্পিং ভার্ব খুঁজে পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে ডু ডিড ডাজ কোনটা নিবা নিতে হবে বুঝা শুইনা, ঠিক আছে। অ্যামং দ্য ইভেন্টস, ইভেন্টস মানে ঘটনা, মানে ঘটনাগুলোকে, ইভেন্ট একটা না, ইভেন্টস ঘটনাগুলোর মধ্যে স্যাক রেস অ্যান্ড থ্রি লেগড রেস আর ইন্টারেস্টিং, মানে এখানে যেই ঘটনাগুলো বা যে ইভেন্ট, এই ঘটনা, এখানে ইভেন্ট বলতে খেলা বুঝাইছে, খেলার মধ্যে যে ইভেন্ট থাকে না, এই ইভেন্ট, দৌড় প্রতিযোগিতা, বস্তা দৌড়, তারপরে হচ্ছে মোরগ লড়াই, এই টাইপের গুলো খেলাকে বুঝাইছে, তো অনেক কিছুকে বুঝাইছে, এই জন্য এটাকে দে। আর এখানে যেহেতু অনেকগুলো, তাহলে ওয়ার আছে এখানে, তাহলে হচ্ছে ওয়ারন্ট দে। সাকসেস ক্যান নট বি অ্যাচিভড, তাহলে ক্যান নট, নট আছে, নট দিব না, তাহলে সাকসেসকে ইট ধরবো, তাহলে ক্যান ইট। দ্য সাকসেসফুল পিপল, এইখানে আবার ব্যক্তিকে বুঝাইছে, সাকসেস না, ওখানে সাকসেস, আর এখানে হচ্ছে সাকসেসফুল পিপল, মানে সফল ব্যক্তিরা। সো এই জন্য আমরা এখানে সাবজেক্ট হিসেবে দে নিব, আর আছে তাহলে আরন্ট দে, এইভাবে করে চিন্তা করতে হবে তোমাকে, ঠিক আছে। ইন্ডাস্ট্রি ইজ দ্য, তাহলে ইন্ডাস্ট্রি পরিশ্রম, এটাকে সিঙ্গেল ধরবো, তাহলে ইজন্ট ইট। হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, যদি দেখো অ্যালং উইথ থাকে, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, এই ক্ষেত্রে তুমি ধরবা হচ্ছে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, মানে কি, এই যে এবং, ঠিক আছে, এই ক্ষেত্রে যে প্রথম সাবজেক্ট কি আমরা বিবেচনা করব, ঠিক আছে। তাহলে হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা, তাহলে অ্যালং উইথ থাকলে সাবজেক্ট হিসেবে আমরা প্রথমটাকে ধরবো, তাহলে উইল আছে, তাহলে এখানে হবে ওন্ট, তাহলে ওন্ট হি। আবার হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস, অ্যাজ ওয়েল অ্যাজ অথবা অ্যান্ড আর অ্যাজ ওয়েল অ্যাজ একই কথা, তো দুইটা যদি থাকে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আমরা প্রথমটাকেই ধরবো, তাহলে এখানে ভিজিটেড মানে ভার্বের টু, তাহলে নেগেটিভ নাই, ডিডন্ট হি, ঠিক আছে, এরকম হয়ে গেল। পরেরটা, অ্যাজ উই আর ফ্রেন্ডস আই থিঙ্ক উই শুড কিপ, এখানে কিন্তু কমা কমা দিয়ে অনেকগুলো আছে, আমরা সবার শেষের অংশটুকু নিব, যেহেতু শুড আছে, শুডন্ট উই, ঠিক আছে। গ্রেট পিপল কুড, এখানে শুরু, তাহলে কুড হচ্ছে ভার্বের, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর গ্রেট পিপল মানে মহান লোকেরা, তার মানে দে, একজন না অনেকজনকে বুঝাইছে, তাহলে এখানে এই যে নাথিং কথাটা আছে, এই জন্য আমরা নট আনবো না, নট না থাকলে নট দিতাম, তাহলে হচ্ছে কুড দে। উইডওয়ার মানে বিপত্নিক, আর উইডু মানে বিধবা, মহিলাকে বোঝায়, আর উইডওয়ার দিয়ে মানে পুরুষ তো আর বিধবা হয় না, বিপত্নিক মানে যার স্ত্রী মারা গেছেন, তো এখানে পুরুষকে বুঝাইছে, এই জন্য হি। আর এখানে ডিডন্ট কেন হইলো, এই শার্ট হচ্ছে এমন একটা ভার্ব, ওই যে বলেছিলাম রিড রিড রিড, কাস্ট কাস্ট কাট, কাট কাট কাট, এরকম শার্ট শার্ট শার্ট। সো যেহেতু এটা শার্ট তিনটা একই রকম, তো যেহেতু এটা ভার্বের সঙ্গে এস নাই, তাহলে তুমি বুঝবা এটা পাস্ট ফর্মই আছে, ঠিক আছে, ভার্বের টু আছে, তাহলে ডিডন্ট হি। ব্যতিক্রম কিন্তু এগুলো একটু দেখে নিবা। দ্য আইডল, অলসেরা, তাহলে সকল অলসকে বুঝাইছে, তার মানে দে। আর এখানে ক্যান আছে, আর লিটল দিয়ে নেগেটিভ বুঝাইছে, সো এখানে আমরা দিব ক্যান দে, ঠিক আছে। ওয়ার, ওয়ার মানে যুদ্ধ, যুদ্ধ দিয়ে আমরা সিঙ্গেল বুঝবো, ইট, যেহেতু ইজ আছে তাহলে ইজন্ট ইট। ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ, ম্যাসিভ ডিস্ট্রাকশন মানে খুব বড় আকারের ধ্বংস, ধ্বংসাত্মক, বিশাল ধ্বংস, যজ্ঞ বুঝাইছে, তো এই জন্য ধ্বংসটাকে ইট বুঝাইলাম, আর ইজ নট নাই, তাহলে ইজন্ট ইট। দ্য টাইটানিক, টাইটানিক দিয়ে জাহাজকে বুঝাইছে, তাহলে এটা একটা বস্তু, তার মানে ইট। এখানে স্যাঙ্ক, স্যাঙ্ক মানে সিঙ্ক, স্যাঙ্ক স্যাঙ্ক, এখানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে ডুবে গিয়েছিল, তলিয়ে গিয়েছিল, সো এটা দিয়ে ডিডন্ট ইট, ওকে। ফরচুন অলসো ডিয়ার নট, এই ডিয়ারও কিন্তু একটা হেল্পিং ভার্ব, এটাকে তুমি মডেল অক্সিলিয়ারি, এটা কি তোমরা জানো, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডিয়ার, মাস্ট, অট টু, ঠিক ওই ডিয়ার হচ্ছে একটা হেল্পিং ভার্ব, যেহেতু নট আছে তাহলে এটা হচ্ছে ফরচুন মানে ভাগ্যকে বুঝাইছে, তাহলে ডিয়ার ইট, ওকে। আই অ্যাম ইরেগুলার ইন রাইটিং বাট মাই ফ্রেন্ড ইজ, যেহেতু এখানে বাট দিয়া আগের কথা আছে, আমরা কমা থাকলে বা বাট থাকলে আমরা পরের অংশটুকু আমরা ট্যাগ করব, সো এখানে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, তাহলে হি, আর ইজ আছে তাহলে ইজন্ট হি, ওকে। উই থিঙ্ক, এর পরেরটা নিব না আমরা, পরেরটা নিব হি ডাজন্ট, তাহলে ডাজন্ট থাকলে আমরা নটটা কেটে দিব, তাহলে ডাজ হি, ঠিক আছে। ম্যান ইজ দ্য, ম্যান দিয়ে আমরা পুরুষকেই বুঝি, হি মানে সাধারণত, ইজন্ট হি। বাট সামটাইমস দ্য বিস্ট ইন আস কামস আউট, এখানে হচ্ছে মাঝে মাঝে, দ্য বিস্ট মানে হচ্ছে পশুত্ব, আমাদের ভেতরের পশুত্ব মাঝে মাঝে বের হয়ে আসে, সো দ্য বিস্ট দিয়ে এখানে বস্তুকে বুঝাইছে, তাহলে ইট মানে ভেতরের জিনিসটা, এটা তার ধরা ছোঁয়া যাচ্ছে না, তার ব্যক্তিকে না, এটার ভেতরের একটা অনুভূতি, সো এটাকে আমরা সিঙ্গেল ধরে নিব, ইট। আর কামস আউট মানে বের হয়ে আসে, তাহলে কামস মানে ভার্বের সঙ্গে এস, তাহলে ডাজন্ট ইট, নেগেটিভ নাই, আমরা নেগেটিভ দিয়ে দিব। সাম অফ আস, আমাদের মধ্যে কেউ কেউ, সাম অফ আস, হ্যাঁ, এরকম যদি থাকে, নান অফ আস, আস থাকলেই আমরা বুঝে নিব, এরকম উই সাবজেক্ট হিসেবে বসবে, আর আছে তাহলে এখানে আমরা আরন্ট উই। দোজ, দোজ হু আর, দোজ দিয়ে প্লুরাল ফর্মকে বুঝায়, তাহলে আমরা এখানে দে মানে অনেককে বুঝে, যারা, হু আর ইনভলভড, তাহলে আর আছে এখানে, তাহলে আরন্ট,
ঠিক আছে আর কি আছে সরি এখানে আবার একটা আছে এই যে শুড অ্যাভয়েড ইট ঠিক আছে এই যে টু ডু হার্ম টু আদার্স শেষেরটা ধরবো আমরা এটা খেয়াল করিনি হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার শুডন্ট দে ঠিক আছে শুডন্ট দে ফিশেস ক্যান সুইম মাছেরা সাঁতার কাটতে পারে তার মানে ক্যান হচ্ছে এখানে আমার হেল্পিং ভার্ব তাহলে কান্ট নট নাই আমি দিব কান্ট আর ফিশেস মানে মাছেরা অনেকগুলো মাছ তাহলে দে কান্ট দে ঠিক আছে ওয়ান্স আওয়ার রিভার্স অ্যাভান্ডেড মানে প্রচুর পরিমাণে ছিল তার মানে এটা ভার্বের সেকেন্ড ফর্ম তাহলে ডিডন্ট আওয়ার রিভার মানে আমাদের নদীগুলা তো নদী তো আর একটা না অনেকগুলা নদী তাহলে ডিডন্ট দে তাদের কি ছিল না মাছ এরকম বাট অ্যাট প্রেজেন্ট দ্য ওয়াটার অফ মোস্ট অফ দ্য রিভার্স হ্যাজ বিন এই যে মোস্ট অফ দ্য রিভার্স অনেক মানে অধিকাংশ নদীর পানিকে বুঝাইছে এখানে খেয়াল করা অনেকে কিন্তু ভুলে রিভার্স দে বলে ফেলবা না দ্য ওয়াটার অফ মোস্ট অফ দ্য রিভার্স অধিকাংশ নদীর পানিকে বুঝাইছে তো পানি তো সিঙ্গেল পানি তো আর অতগুলা পানি বলা যায় না এটাকে তার প্লুরাল ফর্ম নাই এটার আনকাউন্টেবল নাউন সো এটাকে আমরা ইট ধরে নিব দ্য ওয়াটার অফ অনেক বড় করে চিন্তা করতে হবে হ্যাঁ অনেক নদীগুলো অধিকাংশ নদীর পানি হ্যাজ বিন পলিউটেড দূষিত তাহলে এখানে হচ্ছে হ্যাজন্ট ইট দেয়ার ইজ স্কারসিটি অফ ফিশ হ্যাঁ তাহলে এখানে ইজন্ট দেয়ার হিসাবে সাবজেক্ট দেয়ারই হবে প্যাট্রিয়টিজম দেশপ্রেম এটা অনুভূতি একটা ইট ধরে নিব ইজন্ট ইট সিনসিয়ারিটি আন্তরিকতা এটাকেও আমরা সিঙ্গেল আনকাউন্টেবল নাউন ইট ইজন্ট এটা সরি শেষের দিকে আছে আর সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিড আচ্ছা এটা এই দিকে থাকলে আমরা এই দিক চিন্তা করবো হ্যাঁ আমি খেয়াল করিনি সাকসিডস মানে হচ্ছে ভার্বের সঙ্গে এস আর আ সিনসিয়ার ম্যান একজন আন্তরিক মানুষ তাহলে ব্যক্তি হি তাহলে ডাজন্ট হি মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ ডু নট হ্যাভ ই স্ট্রং ফাউন্ডেশন অফ গ্রামার খেয়াল করবো আমরা এই জায়গায় মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেল এই যে হু এর এই যে আগের এইখানে হু ফেল তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে অধিকাংশ স্টুডেন্ট অনেক ছাত্রছাত্রীকে বুঝাইছে দে আর এখানে ফেল ভার্বের ওয়ান আছে তাহলে হচ্ছে আমরা দিব এখানে হ্যাঁ এই যে নট আছে তাহলে আমরা দিব ডু দে ঠিক আছে দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি খেয়াল করো মেমোরিজ স্মৃতিগুলো একটা না অনেকগুলো স্মৃতি তার মানে এখানে হচ্ছে দে আর এখানে অ্যাট্রাক্ট মানে ভার্বের ওয়ান তাহলে ডোন্ট দে টেলিং লাইস ইজ এ গ্রেট সিন মিথ্যা বলা মহাপাপ তাহলে কাকে বুঝাইছে মিথ্যা বলাটাকে বুঝাইছে তাহলে এটা ইট মিথ্যা বলাগুলো তো আর হয় না তো মিথ্যা বলা এখানে ইজ আছে ইজন্ট ইট ওয়ান লাই একটা মিথ্যা বিগেটস 100 লাইস আরও মিথ্যা নিয়ে আসে ওয়ান লাই মানে এখানেও একটা মিথ্যা ইট তাহলে বিগেটস তাহলে এস আছে তাহলে এখানে নট দিব ডাজন্ট ইট মাই এক্সপেকটেশন আমার অনুভূতি ইচ্ছা এক্সপেকটেশন মানে হচ্ছে আমার ইচ্ছা তো এখানে এটাও সিঙ্গেল তার মানে এটা ইট তার মানে এটা হচ্ছে ইজন্ট ইট আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি আমি একজন এসএসসি পরীক্ষার্থী আই এর সাথে কখনো এমন্ট আই হয় না আরন্ট আই হয় এম থাকলে আরন্ট লিখতে হয় অথবা এইনটাই ঠিক আছে ব্যতিক্রমগুলো কিন্তু সব দেখাই দিতেছি ফ্লাওয়ার্স এই যে এখানে আছে ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার্স নো বডি থাকলে আমরা দে ইউজ করব আমরা জানি বডি থাকলে দে নো নাই তাহলে ডিসলাইকস মানে ভার্বের সঙ্গে সাবজেক্ট যদি দে হয় ভার্ব কখনো ডাজ হবে না ভার্ব হবে ডু দে আর নট দিব না কারণ নো তো আছে এই জন্য ডু দে কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস কাটিং ট্রিজ গাছ কাটা গাছকে বুঝাই নাই গাছ কাটাকে বুঝাইছে তার মানে এটা হচ্ছে ইট তাহলে এটা হচ্ছে নট আছে নট দিব না তাহলে ইজ ইট বিকজ ট্রিজ সাপ্লাই আস অক্সিজেন সাপ্লাই ট্রিজ গাছেরা তাহলে এখানে হচ্ছে একটা গাছ না অনেকগুলো গাছ দে সাপ্লাই মানে ভার্বের ওয়ান তাহলে এখানে হচ্ছে ডোন্ট দে দ্য ফ্রিডম ফাইটার্স এটাও দে মুক্তিযোদ্ধারা আর আছে আরন্ট দে দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি তাদের অবদান এখানে তাদেরকে না তাদের অবদান বুঝাইছে তাহলে অবদান হইলে ইট আর এখানে উইল আছে তাহলে ওন্ট ইট বুকস বইয়েরা সাবজেক্ট হিসেবে দে গিভ ভার্বের ওয়ান তাহলে ডোন্ট দে ঠিক আছে নট নাই দেখে নট দিলাম থাকলে আবার দিতাম না দ্য হ্যাবিট অফ রিডিং বই পড়ার অভ্যাস তার মানে এটা ইট বই পড়া না বই পড়ার অভ্যাসকে বুঝাইছে সিঙ্গুলার ইট তার মানে ইজন্ট ইট নো মোর এভার প্র্যাকটিস ইজ অ্যাসেনশিয়াল টু ইজ আছে ইজন্ট প্র্যাকটিস মানে চর্চা করা এটাকে সিঙ্গুল সাবজেক্ট হিসেবে ধরলে ইট ইজন্ট ইট এভরি স্টুডেন্ট শুড বি সিনসিয়ার শুড আছে তাহলে শুডন্ট এভরি প্লাস নাউন এভরি স্টুডেন্ট এভরি ওয়ান এগুলো থাকলে আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব ঠিক আছে তাহলে এখানে আমি দিলাম সাবজেক্ট হিসেবে শুডন্ট দে আর এখানে সাবজেক্ট আছে এখানে হ্যাজন্ট দে হবে না দের সাথে কিন্তু প্লুরাল হলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে তার মানে হ্যাভন্ট দে যেমন এখানে আছে ইজন্ট দে হবে না আরন্ট দে হবে ঠিক আছে ইজন্ট কিন্তু দেয়া যাবে না ইউ আর রাইট রুমি এভরিওয়ান মাস্ট তাহলে মাস্টন্ট দে এই যে এভরিওয়ান মাস্ট এভরি সিটিজেন ঠিক আছে অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ তাহলে মাস্ট আছে মাস্টন্ট দে
এভরি রিলিজিয়ন, এটা আবার ব্যতিক্রম। এভরি প্লাস ব্যক্তিকে যদি বুঝায় তাহলে সেখানে অবশ্যই দে, কিন্তু এভরি প্লাস ব্যক্তিকে না বুঝায়া অন্য কোনো কিছুকে বস্তুকে যদি বুঝায় সেই ক্ষেত্রে আবার সাবজেক্ট ইট আনতে হবে। যেমন এভরি রিলিজিয়ন, প্রত্যেক ধর্ম, এইখানে তুমি দে ডাজ, এখানে আবার ডোন্ট দে বলতে পারবা না, ঠিক আছে? এখানে রিলিজিয়ন দিয়া প্রত্যেকটা ধর্মকে সিঙ্গেল সিঙ্গেল বস্তুকে বুঝাইছে, তো এখানে তুমি ইট ব্যবহার করবা। আর টিচেস আছে তাহলে ডাজন্ট ইট, ঠিক আছে? এটা একটু ব্যতিক্রম। এভরিথিং, নাথিং এগুলো থাকলে সাবজেক্ট হিসেবে ইটই নিবা তুমি, ঠিক আছে? তাহলে ইজ আছে ইজন্ট ইট, এই যে এভরিথিং। লুকস আছে তাহলে ডাজন্ট ইট, নাথিং ইজ, ইজন্ট ইট, এখানে ই নট হবে না, নাথিং মানে নো কথাটা থাকলে আর নট হবে না, তাহলে ইজ ইট। যেমন নাথিং ওয়াজ ইট, ঠিক আছে? নাথিং ইজ, এখানে ইজ ইট, ওকে দিলাম। এভরিবডি, বডি থাকলে আবার দে, ওয়ান্টস তাহলে দের সঙ্গে আবার এস হবে না, তাহলে হবে ডাজন্ট দে না ডোন্ট দে, ঠিক আছে? নান অফ দেম, নান অফ দেম, নান অফ আস, এরকম যদি থাকে দেম থাকলে দে, আস থাকলে উই, তাহলে এখানে হচ্ছে আন্ডারস্টুড, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, তাহলে এটা হচ্ছে ডিড, নট আর দিব না কারণ নান কথাটা আছে, তাহলে ডিড দে, ওকে এখানেও নান আছে দে। বিলিভস, আমরা ডাজ দিতে পারবো না, ডাজ হইলেও, কারণ দে কখনই ডাজকে নিবে না, তাহলে ডু দে। আর নট কেন দিব না, কারণ নান কথাটা নিজেই তো নেগেটিভ, আবার কি নেগেটিভ দিব না। তাহলে নান কুড রেসিস্ট লাফটার ওয়াচিং দিস ইভেন্টস, কুড আছে আর নানের জন্য আমরা দে দিব, তাহলে কুড দে। নান অফ আস সাবজেক্ট হিসেবে উই, এখানে ক্যান আছে ক্যান উই। নান অফ ইউ সাবজেক্ট হিসেবে ইউই হবে, ভুলে উই দিয়েছি, সরি, ক্যান ইউ। মডেস্টি ইজ আ গ্রেট ভার্চু, মডেস্টি মানে ভদ্রতা, সো ভদ্রতা দিয়ে এটা ইট বুঝবো, এটা হ্যাঁ এটা অনুভূতি, এটা একটা ফিলিংস, ভদ্রতা, সো ইজন্ট ইট। আর দ্য মডেস্ট, এইখানে আবার ভদ্রতা না, মডেস্টি মানে ভদ্রতা, আর দ্য মডেস্ট মানে ভদ্র লোকেরা, এখানে আবার ব্যক্তিকে বুঝাইছে, সো এখানে হবে দে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট চিনতে না পারলে তুমি পুরোই ধরা খাইবা। সো দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট, ভদ্ররা সবসময় সম্মান করে সুপারিয়র মানে বড়দেরকে, সো এখানে হবে ডোন্ট দে, ঠিক আছে? কারণ মডেস্ট দে হইলে সাবজেক্ট আর ডাজন্ট হওয়ার উপায় নেই, ডোন্ট দে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ যদি থাকে, আচ্ছা সাধারণত থ্যাংক ইউ, গুড মর্নিং এগুলো আমরা কে বলে সাবজেক্ট হিসেবে, আমরা বলি, আমি আরেকজনকে বলি আই থ্যাংক ইউ, আই উইশ ইউ, আই গুড মর্নিং, মানে আই উইশ ইউ গুড মর্নিং, আমি তোমাকে গুড মর্নিং বললাম, আই উইশ ইউ ধরো তোমাকে কি বলা যায়, হ্যাপি বার্থডে, এরকম আমি তোমাকে বললাম। সো আমি যদি তোমাকে বলি তার মানে এখানে আই লুকাইছিল, তার মানে সাবজেক্ট হিসেবে আমরা ধরে নিব এখানে ডোন্ট আই, ঠিক আছে? গুড মর্নিং স্যার, যেটাও ডোন্ট আই, কে বলেছে গুড মর্নিং, আমি বললাম, ঠিক আছে? আই সেই গুড মর্নিং, আমি তোমাকে গুড মর্নিং বললাম, সো এখানে লুকাই রয়েছে সাবজেক্ট, আমরা ধরে নিব আই। দ্য আনফেড শুড বি ফেড, মানে এখানে হচ্ছে অভুক্তদেরকে খেতে দাও, যারা খায়নি খাবার, আর দ্য আনফেড মানে হচ্ছে যারা অভুক্ত ছিল, সো এখানে অভুক্তদেরকে মানে খেতে দেওয়া উচিত এরকম, তো এটা দে, অনেক আনফেড অর্থ জানতে হবে, তার মানে শুডন্ট দে। অ্যান্ড হার মাদার, তার মা, ওয়ান্টস, তাহলে তার মা মানে হচ্ছে শি, ব্যক্তিকে মা বুঝাইছে, ওয়ান্টস মানে ডাজ আর নট নাই, তাহলে নট দিব, ডাজন্ট শি। এখানে দা মাদার, এই জায়গাটাই হচ্ছে একটা ব্যতিক্রম জিনিস। হার মাদার মানে তার মা, দা মাদার মানে তার মা না, দা মাদার মানে মাতৃত্ববোধ, মাতৃত্বের অনুভূতিটাকে বুঝাইছে। দা মাদার হ্যাজ রাইজেন ইন হার, তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠল। সো হার মাদার আর দা মাদারের মধ্যে পার্থক্য আছে, শুধু ফাদার আর দা ফাদারের মধ্যে পার্থক্য আছে। ফাদার মানে বাবা, এক্ষেত্রে হি ইউজ করবো সাবজেক্ট, দা ফাদার ইট, পিতৃত্ববোধ, ভ্রাতৃত্ববোধ, এগুলি দা ব্রাদার, দা ফাদার, দা মাদার, দা সিস্টার, এগুলো দিয়ে বোঝায়, তার মধ্যে ওই বোধ, ওই অনুভূতি জেগে উঠলো, ঠিক আছে? সো এটা খেয়াল রাখতে হবে। দা মাদার তার মানে সাবজেক্ট হিসেবে এখানে অবশ্যই আমরা ইট নিব, আর হ্যাজ আছে তাহলে হ্যাজন্ট ইট। এখানে হার ফাদার, তার বাবা, এটা আবার বাবা পুরুষ হি, ঠিক আছে? বট বাই বট ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ডিডন্ট হি। কিন্তু এখানে আবার দা ফাদার, এখানে রোজ, রাইজ রোজ রিজন, মানে জেগে উঠলো, এটা পাস্ট ফর্ম, তার মানে এখানে হচ্ছে ডিডন্ট ইট, এইখানে কিন্তু হি দেওয়া যাবে না, ওকে? এখানে ডিডন্ট হি, কিন্তু এখানে ডিডন্ট ইট, কারণ পিতৃত্ববোধ জেগে উঠলো। হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরির একটু ব্যতিক্রম আর কি, এক্সক্লেমেটরি আর কি, এগুলো দিয়ে করবো আমরা। হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর, তাহলে এখানে যে আমরা জানি এক্সক্লেমেটরি করতে গেলে সাবজেক্টটা পরে যায়, ভার্বটা পরে যায়, তো সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট এখান থেকে নিব, তার মানে আর আছে আরন্ট, ফ্লাওয়ার্স একটা না, ফুলগুলো, তাহলে আরন্ট দেই। হোয়াট আ পিটি, এখানে আমরা বলবো হোয়াট আ পিটি ইট ইজ, এটা কি মানে এটা কি দয়ালু, এটা কি সুন্দর, মানে কি মায়া লাগতেছে এটাকে দেখে আমার, সো এখানে ইজন্ট ইট। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, দ্য গেম বস্তুকে বুঝাইছে, এই জন্য আমরা ইট, তাহলে ইজন্ট ইট, হয়ে গেল শেষ। যদি কোনো সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে তাহলে আমরা সাবজেক্ট ওয়ানই নিব, ঠিক আছে? এখানে আছে ক্যান, তাহলে ক্যান নট ওয়ান,
ঠিক আছে, অথবা ক্যান নট দে। ওয়ানকে তুমি ওয়ানও নিতে পারো, সাবজেক্ট দেও দিতে পারো, ক্যান নট ওয়ান বা কান্ট দে, ঠিক আছে। সেম এটাও উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস, তাহলে উই হ্যাভ টু হ্যাভ আছে, নর্মালি আমরা সাবজেক্ট হিসেবে এখানে নিব হ্যাভন্ট উই অথবা ডোন্ট উই। অ্যাকচুয়ালি লাইফ ইজ নট আ ব্যাড অফ রোজেস, লাইফ সাবজেক্ট ইট, তাহলে নট আছে, নট দিব না, তাহলে ইজ ইট, আমি যা ছিল করে দিয়েছি। এইবার তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা। এগুলো হচ্ছে আমি ওইগুলো থেকে বের করে আনছি এবং কত কত ব্যতিক্রম রুলস হইতে পারে আমি সব তোমাদেরকে দেখাই দিয়েছি 5টা রুলসের মাধ্যমে। আমি আশা করি আমার প্রত্যেকটা বাচ্চা পারবে এবং এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব পড়তে গেলে তোমাদের প্রথমে কি মাথায় আসে? অনেকগুলো রুলস, তাই না? এটাই তো তোমাদের ব্রেনে আসে। কিন্তু আমি যদি বলি আমি তোমাকে রুলস ছাড়াই শেখাবো, একটু অবাক হবা, তাই না? কিন্তু আসলেই সত্যি ব্যাপারটা, আমি রুলস ছাড়াই শেখাবো। তবে তোমাকে রুলস মুখস্থ করতে দিব না, কিন্তু আমি ঘটনাগুলোকে ব্যাখ্যা করব। আমি তোমাকে একটু বলি, প্রথমত রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে তোমার কী কী লাগবে? তোমার টেন্স জানা লাগবে, প্রথম কথা। মানে আমি যদি তোমাকে বলি, বলার কোনো সীমা পরিসীমা আমি দিতে পারবো না তোমাকে। তোমার প্রথমত ব্রেনে আসে, যেই কোচিংয়ে যাও, কোচিং সেন্টার বা কোথাও যাও, কতগুলো শিট দিয়ে দেয় না, রুলস 1, রুল 2, রুল 3, রুল 4, এরকম অনেকগুলো দেয়। তো ওইটা একটা। দ্বিতীয় কথা, তোমাকে ফ্রেজাল ভার্ব সম্পর্কে জানতে হবে, তোমাকে গ্রুপ ভার্ব সম্পর্কে জানতে হবে, তোমাকে টেন্স জানতে হবে, তোমাকে ভার্বের যে রূপ V1, V2, V3, V4, V5 এগুলো তোমাকে জানতে হবে। সো কতগুলো বিষয়, এতগুলো যদি আমি তোমাকে রুলসই পড়াই এবং টেকনিকই শিখাই, তো তোমাকে তো আমি সারা বছর রুলসই শিখাইলাম, অ্যাপ্লাই তো আর করলাম না। আচ্ছা, আমার কথা বাদ দাও, তুমি তো লাইফে অনেক জায়গায় কোচিং করেছো, প্রাইভেট পড়েছো, বর্তমানে নিশ্চয়ই অনেক জায়গায় পড়ো। সবাই গেলে প্রথমেই তোমাকে একটা শিট ধরাই দিতেছে যে গ্রামার পড়তে গেলে এটা লাগবে। তো তুমি যে সারা বছর আমার কথা, আমি তো আগেই বলেছি আমারটা বাদ দাও, ধরো আমি ব্যতিক্রম শেখাচ্ছি, তো তুমি যে নর্মালি সবাই যা শিখেছো তুমি তো সেভাবেই শিখেছো, অ্যাপ্লাই কয়টা করতে পেরেছো? নিজে কয়টা পেরেছো রাইট ফর্ম অফ ভার্ব? পেরেছো কি? পারোনি। সো তাহলে তুমি ওটাতে কেন যাচ্ছ? চলো আমরা প্র্যাকটিস করতে করতেই শিখবো, সেটাই কি বেস্ট না? আমি ইচ অ্যান্ড এভরিথিং বাংলা বলে দিব, উচ্চারণ সঠিক করে দিব, এখানে কেন কোনটা হইল ব্যাখ্যা দিব। পড়তে 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 10টা 20টা 15টা যখন তুমি করবা, তুমি দেখবা নিজেই একটা সময় নিজের মধ্যে কনফিডেন্ট জাগতেছে, আরে এটা এই যায়, মানে অটো দেখবা ব্রেন বুঝে যাচ্ছে এটা হবে। কেন হবে? ওই যে অনেকগুলো করার ফল এটা, ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তোমাদের সাথে এবং ধীরে 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 আমরা আগায় যাব। 10টা এখানে যে মনে করো রাইট ফর্ম অফ ভার্ব আছে, এখানে 64টা, একদম 2015 থেকে 2025 পর্যন্ত আমি 64টা বোর্ডই করাই দিছি, একদম ইচ অ্যান্ড এভরিথিং। এরপরেও কি তুমি পারবে না? আমি করাই দিলে তোমার তো দেখার ধৈর্য বা শক্তিটুকু থাকা দরকার। আশা করি এইটুকু নিশ্চয়ই তোমার আছে। চলো শুরু করি। তো আমরা প্রথমে কয়েকটা শব্দার্থ জেনে নিব, টুকটাক অল্প, উপরেরগুলো নিচেরগুলো তো আমি তোমাদেরকে বলেই দিব, ঠিক আছে? ডেলিভার অর্থ দেওয়া, ডেলিভারি মানে কোনো কিছু কাউকে দেওয়া। টেক অর্থ নেওয়া অথবা অংশ নেওয়া, খাওয়া এমন বুঝায়। স্টার্ট শুরু করা, বিগিন মানেও শুরু করা, দুটার পার্থক্য একটু পরে বুঝাবো। প্রিসাইড মানে হচ্ছে সভাপতিত্ব করা, বি এম ইজ আর ওয়াজ ওয়ার এটা দিয়ে বুঝায়। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া, ডেকোরেট মানে সাজানো, বিগিন মানে শুরু করা, খাম মানে আসা, রিড মানে পড়া। ওকে, ব্যাস শুরু করছি। আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি ড্যাশ অফ ইয়েস্টারডে, এই যে একটা ক্লু, এই ক্লু দেখে আমরা বুঝে যাবো এটা অতীতকালের ঘটনা। এমন অনেক ছোট ছোট ক্লু তোমাকে দেওয়া হয়েছে, এই ক্লুগুলো যদি তুমি ধরতে পারো, ঠিক আছে, তাহলে দেখবা যে তোমার অনেক কিছু সহজ। তোমাকে নির্দেশনা দিয়েছে এবং রাস্তা দেখাইছে, এখন তুমি চিনতে না পারলে তো তোমার দোষ। আমি তোমাকে সেই ক্লুগুলো দেখাই দিব, আশা করি এরপরে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমরা কয়েকটা করলে ইনশাল্লাহ ধীরে ধীরে আমাদের হয়ে যাবে। তো আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি ড্যাশ অফ ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে হচ্ছে অতীতকালে, অতীতকাল বোঝাচ্ছে, মানে গতকাল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান মানে অনুষ্ঠিত হয়েছিল। এই অফের আগে হবে কাম অফ, COME, কাম অফ মানে অনুষ্ঠিত হওয়া, অফ আছে কাম হবে, তবে যেহেতু ঘটনা ইয়েস্টারডে অতীতকালের, তাই এখানে কেম অফ হবে, ঠিক আছে? তার মানে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি কেম অফ ইয়েস্টারডে, ভালো কথা। উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, ভেরি সুন্দরভাবে, নাইসলি খুব সুন্দরভাবে আমাদের স্কুল ক্যাম্পাস কি করেছিলাম? সাজিয়েছিলাম। সাজানো মানে কি? ডেকোরেট, তাহলে এখানে হবে এই ডেকোরেটেড, এই যে এই জায়গাটা, ঠিক আছে? ডেকোরেটেড, ঠিক আছে? ডেকোরেটেড অতীতকাল বোঝাচ্ছে। দ্য সিরিমনি ড্যাশ অ্যাট 3 PM, 3টা বাজে অনুষ্ঠান শুরু হয়েছিল। STARTED, স্টার্টেড, অতীতকাল যেহেতু স্টার্টকে স্টার্টেড করে দিব। সো এটাও আমাদের হয়ে গেল, ঠিক আছে? যেটা যেটা হয়ে গেছে সেটা সেটা টিক দিয়ে ফেলি। আওয়ার হেডমাস্টার ড্যাশ ওভার দ্য ফাংশন, আমাদের হেড টিচার অনুষ্ঠানটি
সভাপতিত্ব করেন। তাহলে এই যে ওভার, প্রিসাইডের পরে ওভার হয়, প্রিসাইড ওভার, যেহেতু অতীতকাল প্রিসাইডেড ওভার, PRESIDED, প্রিসাইডেড ওভার, সভাপতিত্ব করেছিলেন। অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার, এবং শিক্ষামন্ত্রী, ড্যাশ দ্য চিফ গেস্ট, ওয়াজ দ্য চিফ গেস্ট, মানে প্রধান অতিথি হিসেবে ছিলেন। বি এর পাস্ট ফর্ম এম ইজ আর ওয়াজ ওয়ার, যেহেতু শিক্ষামন্ত্রী একজন এবং অতীতকালের ঘটনার জন্য ওয়াজ হয়েছে। দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন, এখানে হবে বিগিন, বিগেনের পাস্ট ফর্ম হচ্ছে বিজ্ঞান। এখানে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এখানে যা দেয়া আছে তাই যে তুলে দিবে এমন না, মাঝে মাঝে চেঞ্জ করা লাগতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বা তুমি আমাকে বলতে পারো ম্যাম স্টার্ট মানেও শুরু করা, বিগিন মানেও শুরু করা, আপনি ওই স্টার্টটা যদি এখানে দিতেন আর এই বিগিনটা ওইখানে দিতেন তাহলে কি হইতো? না বাবা, হইতো না। কেন? কারণ আছে এখানে একটা। না হওয়ার পেছনে যে কারণ সেটা হচ্ছে স্টার্ট বোঝায় কোনো একটা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে, যেমন কোনো একটা টাইম, এই টাইমই ঘটনাটা ঘটবে বা শুরু হবে, সেই ক্ষেত্রে স্টার্টেড অ্যাট, আবার এই যে অ্যাট বিগিন অ্যাট হয় না, স্টার্টেড অ্যাট হয়, ঠিক আছে? আর বিগিন মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে শুরু হওয়া, যেমন এই অনুষ্ঠানটি পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে, সেই ক্ষেত্রে বিগিনের পাস ফ্রম বিজ্ঞান, আর ওটা 3টা বাজে টাইম ধরে শুরু হয়েছে, স্টার্টেড, ঠিক আছে? ওকে। তারপরে ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার, আমাদের মধ্যে একজন মানে সিনিয়র শিক্ষক, ড্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, তোমার হচ্ছে এখানে বার্ষিক যে প্রতিবেদন সেটা পড়ে শোনাইছেন। তাহলে আউটের আগে এখানে রিড আউট মানে হচ্ছে কোনো কিছু কাউকে জোরে জোরে পড়ে শোনানো, যেমন আমি এখন ক্লাসে তোমাদেরকে এই প্যাসেজটা জোরে জোরে পড়ে শোনাচ্ছি, তাহলে এটা আমি কি বলবো যে আই অ্যাম রিডিং আউট দ্য প্যাসেজ, আমি এই প্যাসেজটি জোরে জোরে পড়ে শোনাচ্ছি, তোমাদেরকে এখন পড়ে শোনাচ্ছি জোরে জোরে, ঠিক আছে? সো চলমান ঘটনা, তাহলে আই এম রিডিং আউট, আমার তো এখানে পাস্ট ফর্ম দেবো না আমি, তো আই এম রিডিং, শোনে জোরে জোরে পড়ে শোনাচ্ছি আমি তোমাদেরকে, হয়ে গেল। এই রিডের অনেক ব্যবহার আছে, যেমন রিড ফর মানে হচ্ছে পরীক্ষার জন্য পড়াশোনা করা, আবার যেমন ধরো রিড ইনটু মানে হচ্ছে গভীরভাবে কোনো কিছু উপলব্ধি করে এটার মর্মার্থ বের করার জন্য পড়াশোনা করা। সো এমন অনেক ব্যাখ্যা আছে, আমরা এই রিড আউটটার জীবনে ভুলবো না, তাই না? দ্য অনারেবল চিফ গেস্ট, সম্মানিত যিনি প্রধান অতিথি, ড্যাশ আ ব্রিফ এনকারেজিং স্পিচ, তাহলে স্পিচ কি করে মানুষ সাধারণত দেয়, তাহলে গিভ মানে দেওয়া, গিভ মানে ডেলিভার আছে, তাহলে ডেলিভার্ড, তাহলে ইডি ডেলিভার্ডটাই জাস্ট ওখানে বসাই দিব, ঠিক আছে? এই যে DELI, এই ডেলিভার্ড বসাই দিব। এরপরে স্পিচ ড্যাশ আস টু বি রেগুলার, যেহেতু একটা বাক্যের মধ্যে 2টা ভার্ব আছে তাহলে দ্বিতীয় ভার্বটা না পার্টিসিপাল হয়, এখন পার্টিসিপাল কি বুঝাইতে গেলে এটা আবার আরেক ঝামেলা, তো তুমি মনে রাখবা 2টা ভার্ব হইলে প্রথম ভার্বটা যেটা হবে হবে, দ্বিতীয় ভার্বটা আইএনজি হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে দ্বিতীয় ভার্বটা হচ্ছে অ্যাডভাইজিং, অ্যাডভাইজিং আস টু বি রেগুলার ইন স্টাডিজ, ঠিক আছে? পড়াশোনা আমাদেরকে উপদেশ দিয়েছেন যে পড়াশোনায় নিয়মিত হওয়ার জন্য, এবং তিনি আমাদেরকে সুন্দর একটা সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছিলেন, ভালো কথা। এরপরে অ্যান্ড ড্যাশ পার্ট, পার্টের আগে হয় টেক পার্ট, এইখানে টুক হবে না। তুমি বলতে পারো ম্যাম সবগুলো অতীতকার দিলেন, এরা কেন অতীত দিলেন না? বাবা পড়াটাকে পড়া বুঝো। টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি, অশিক্ষা দূরীকরণের যে আন্দোলন, এখানে আমাদেরকে অংশ নিতে বলেছেন, এখানে অংশ নিতে বলেছেন, এটা সবসময় প্রেজেন্ট, কোন একটা আন্দোলন, কোন একটা কিছু নিয়ে বলা, এগুলো প্রেজেন্টকে বোঝায়। সো এটা হচ্ছে নিরক্ষরতা দূর করে, এটা অলওয়েজ, তুমি যেদিন বলবো সেদিন থেকে নিরক্ষরতা দূর করতে হবে, এটা কখনো অতীত হয় না, ঠিক আছে? সো আমি আশা করবো এটা আমি বুঝাইতে পারছি তোমাদেরকে। পরেরটা চলো আমরা একটু দেখি। ওকে, প্রাইস হাইক নিয়ে আছে, এটা কিছু শব্দ আছে আমরা পড়তে পড়তে শিখে যাব, ওটা আলাদা করে বলছি না, এখান থেকে আমরা শিখে যাব। দ্য প্রাইস হাইক, প্রাইস হাইক মানে হচ্ছে দ্রব্যমূল্য অফ হাউসহোল্ড প্রোডাক্ট, গৃহস্থালির যে নিত্য যে ব্যবহার করার যে পণ্যগুলো বা যে প্রোডাক্টগুলো সেগুলোর মানে যে মূল্য, ওই সকল দ্রব্যের মূল্য ইজ নাও আ গ্রেট প্রবলেম ফর আস, আমাদের জন্য এখন একটা বিশাল সমস্যা হয়ে গেছে। এটা বর্তমানকালের কথা বলছে, এই জন্য বি এর ওই যে বি থেকে অ্যামিজার, এই বি থেকে নিলাম অ্যামিজার। এভরিডে প্রতিদিন, এটা বর্তমানকালে, এভরিডে মানে চলমান বর্তমান, এভরিডে উই ড্যাশ ইট, এভরিডে উই ফেস ইট, বর্তমানে এটা কোনো ভাবে কিচ্ছু নাই ঝামেলা, প্রতিদিন আমরা এটা ফেস করি, মুখোমুখি হই। মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ লোকজন, ড্যাশ লো ইনকাম, হ্যাভিং লো ইনকাম, এখানে তোমার একটা প্রশ্ন থাকতে পারে ম্যাম হ্যাভিং কেন হইল? তো অধিকাংশ লোকেরই অল্প আয়, এটার লাইনটা হয়তো এরকম, মোস্ট অফ দ্য পিপল হু হ্যাভ লো ইনকাম, এই হু হ্যাভকে একবারে হ্যাভিং লিখে ফেলছে। যারা চেঞ্জিং সেন্টেন্স করেছো তারা বলতে পারবা, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমরা এরকম কমপ্লেক্সকে যখন সিম্পল করেছিলাম তখন কিন্তু এরকম হু হ্যাভ, হু হ্যাজ থাকলে হ্যাজ এবং হ্যাভিং আমরা লিখে দিয়েছিলাম, ঠিক আছে? ওই চেঞ্জিং সেন্টেন্স আমি কিন্তু করাইছি এগুলা। সো ওখানকার ওই ব্যাখ্যাটা এই কমপ্লেক্সকে একবারে করে ফেললে এরকম হয় আর কি। তো মোস্ট অফ দ্য পিপল হ্যাভিং, এটা পার্টিসিপল বলে, তো এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, এমনি বুঝে নাও।
মোস্ট অফ দ্য পিপল হ্যাভিং লো ইনকাম, অধিকাংশ লোকজনের ইনকাম অনেক কম। ড্যাশ ইন ডেঞ্জার, আর ইন ডেঞ্জার, তারা আছে মহাবিপদে। আর দিয়া অনেককে, ওই যাদের ইনকাম কম তাদের বুঝাইছে। দে ড্যাশ অফ পারচেজিং মিট অ্যান্ড ফিশ, মাছ এবং মাংস কেনার কথা ক্যান নট থিঙ্ক, চিন্তাও করতে পারে না। THINK, এখানে আছে শুধু তোমার থিঙ্ক, কিন্তু তুমি দিবা ক্যান নট থিঙ্ক। কথার সাথে মিল রাখার জন্য কিছু কিছু চেঞ্জ করতে হয়, ভার্বের ওয়ান করতে হয়, অ্যাস লাগাইতে হয়, টু লাগাইতে হয়, আবার অনেক সময় ক্যান নট কুড নটও লাগাইতে হয়, এটা অর্থের উপর ডিপেন্ড করে। অ্যাজ, যেহেতু, দে ড্যাশ, যেহেতু দে, যেহেতু না, অ্যাজ মানে হিসেবে, অ্যাজ দে রিকোয়ার, QUIRE, ঠিক আছে। রিকোয়ার মানে চাহিদা, তাদের চাহিদা অনুযায়ী তারা মাছ মাংস কেনার কথা চিন্তাও করতে পারে না। উই আর টু ড্যাশ ওভার, উই আর টু বার্গেইন ওভার, BARGAIN, বার্গেইন, এই যে টু এর পরে ভার্বের ওয়ান বসে এখানে, ঠিক আছে। তাহলে এই যে টু প্লাস ভার্ব ওয়ান, উই আর টু বার্গেইন, আমাদেরকে দামাদামি করতেই হয়, বাইং, কেনাকাটা করতে গিয়ে। ইভেন সিম্পল প্রোডাক্ট, একটা ছোট্ট সিম্পল প্রোডাক্ট কিনতে গেলেও দামাদামি করতে হয়, এই যে টু এর পরে ভার্বের ওয়ান বসে। অনেক রুলস কিন্তু আমরা এখানে শিখে যাচ্ছি। মেনি টাইমস, অনেক সময়, দ্য বায়ার্স, বায়ার্স মানে ক্রেতারা, কি হয়, আর চিটেড, CHEATED, আর চিটেড মানে প্রতারিত হয়। এখন তুমি বলতে পারো এখানে তো কোথাও একবারও আপনি সব জায়গায় নর্মাল বসাইছেন, এখানে কেন ভার্বের সেকেন্ড ফর্ম আর বসাইলেন? এটার বাংলাটা বুঝতে হবে, এটা হয়ে গেছে প্যাসিভ ভয়েস। অনেক সময় ক্রেতারা প্রতারিত হয়। আচ্ছা, ক্রেতা কি নিজে প্রতারিত হয়? নেক্সট, বিক্রেতার দ্বারা প্রতারিত হয়, তাহলে এটা প্যাসিভ হয়ে গেল, এই জন্য আর চিটেড, প্রতারিত হয়। দ্য সেলার চিট, বিক্রেতারা প্রতারণা করে, দ্য বায়ার্স, ক্রেতাদের সাথে, অ্যাট দ্য টাইম অফ, সময়, কোন সময়, ড্যাশ সামথিং। আচ্ছা, অ্যাট দ্য টাইম অফ ওয়েনিং, WEIGNING, ওয়েন মানে হচ্ছে ওজন দেওয়ার সময় অনেক সময় চিটিং করে, প্রতারণা করে, চিটিং, ওজনে কম দেয়। সাম স্টেপস, কিছু পদক্ষেপ, হ্যাভ ড্যাশ বাই, এখানে যেহেতু পরে যদি বাই থাকে, বাইয়ের আগে অবশ্যই এটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ যেটাই থাকবে ভার্বের থার্ড ফর্ম হবে এবং হেল্পিং ভার্ব হবে। তাহলে ওখানে হ্যাভ আছে, হ্যাভের পরে এখানে হবে হ্যাভ বিন ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট, হ্যাভ বিন, ওখানে কি আছে, টেকেন, টেক, পদক্ষেপ নেওয়া মানে হচ্ছে টেক, তাহলে হ্যাভ বিন, বিনের পরে ভার্বের থার্ড ফর্ম টেকেন, হ্যাভ বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু আইডেন্টিফাই দ্য কালপ্রিট, এই সমস্ত দোষীদের চিহ্নিত করতে সরকার এখন বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন। ঠিক আছে, হয়ে গেল আমাদের। পরেরটা যদি আমরা একটু দেখে নিই, দ্য ফ্লাড ড্যাশ রিসেন্টলি ইন চট্টগ্রাম ডিভিশন ড্যাশ অল রেকর্ডস অফ দ্য পাস্ট, দ্য ফ্লাড ড্যাশ রিসেন্টলি ইন চট্টগ্রাম ডিভিশন, চট্টগ্রাম ডিভিশনে বন্যা ঘটে গেল, ঘটে যাওয়া মানে হচ্ছে অকার্ড, তাহলে অকার্ড মানে কি, OCCURED, অকার্ড মানে ঘটে গেল। ড্যাশ অল রেকর্ডস অফ দ্য পাস্ট, এখানে হচ্ছে তোমার ব্রেকের পাস, ব্রেক হচ্ছে ভেঙে দিয়েছে, BROKE, ব্রোক, অল রেকর্ডস অফ দ্য পাস্ট। আমি শুধু প্রথমটুকু বলি তোমাকে, রিসেন্টলি থাকলে আমরা অনেক সময় বুঝি হ্যাভ বা হ্যাজ ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু রিসেন্টলি দিয়া কখনো কখনো পাস্ট ফর্মও বুঝায়। কেমন, যেমন প্রেজেন্ট পারফেক্টের যেই স্ট্রাকচার বা যেই মিনিং, সেটা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটে গিয়েছে, এখনও শেষ হয়নি। যেমন বন্যা ঘটে গিয়েছে, কিন্তু বন্যার পানি, বন্যার যেই ক্ষতিকর যে অবস্থাটা বা পানি এখনো শুকায় নাই, ওই অল্প কমে গেছে, এরকম একটা প্রভাব রয়ে গেছে, এই ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ বসাইতে পারি। কিন্তু একদম হইয়া চলে গেছে, এখন পুরাই চলে গেছে, ওটাকে আমরা রিসেন্টলি ব্যবহার করলে ওটা দিয়ে পাস্টই বুঝবো আমরা। সো এখানে এই তো দ্য ফ্লাড অকার্ড রিসেন্টলি ইন চট্টগ্রাম ডিভিশনে, হয়ে গেল, ঘটে গেল। সো এটা মানে এমন না যে মাত্র হয়েছে, তো চলে গেছে, এই জন্য অকার্ড। ব্রেক মানে ভেঙে দিয়েছে, ব্রেকের পাস্ট ফ্রম ব্রুক, অতীতকালের ঘটনা প্রথমেই যেহেতু শুরু হয়েছে রিসেন্টলি দিয়া, তো ব্রোক অল রেকর্ডস অফ দ্য পাস্ট, অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে এই বন্যা। নেভার বিফোর ডিড ওয়াটার লেভেল রাইজ সো হাই, নেভার বিফোর, কখনোই পূর্বে, ডিড ওয়াটার লেভেল, পানির উচ্চতা, রাইজ মানে উঁচুতে, সো হাই মানে কখনোই এত উঁচুতে উঠে নাই পানির উচ্চতা, নর অথবা ওয়াজ দ্য ডিউরেশন সো লং, অথবা এত দীর্ঘ সময় ব্যাপীও কখনো ছিল না, মানে তো দীর্ঘদিন ধরে পানি ছিল না কখনো, এর আগে ঘটে নাই। নর্মাল অ্যাক্টিভিটিস হ্যাভ বিন ড্যাশ ফর এ লং টাইম, হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপরে ভার্বের সঙ্গে আইএনজিও বসে, আবার ভার্বের সঙ্গে থার্ড ফর্মও বসে। সো এইখানে যেহেতু সাধারণ জীবনযাত্রা থেমে গিয়েছিল, তো জীবনযাত্রায় তো নিজে নিজে থেমে যেতে পারে না, মানে মানুষের দ্বারা জীবনযাত্রা থেমে যায়।
সো এটা প্যাসিভ ফর্ম। হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম, তাহলে নর্মাল অ্যাক্টিভিটিস হ্যাভ বিন স্টপড STOPPED ফর আ লং টাইম, দীর্ঘ সময়ের জন্য মানুষের জীবনযাত্রা থেমে গিয়েছিল। থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোক, হ্যাভ ড্যাশ হোমলেস অ্যান্ড ক্লোথলেস, শুধু হ্যাভ আছে, হ্যাভের পরে কি হবে ভার্বের থার্ড ফর্ম। তো অনেক মানুষ হয়ে পড়েছে হোমলেস গৃহহীন, এবং ক্লোথলেস মানে কি পোশাকহীন হয়ে পড়েছে এবং গৃহহীন হয়ে পড়েছে। তাহলে এখানে আমরা কি দিতে পারি, বিকাম, হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম, বিকাম, বিকেম, বিকাম। বিকাম আর বিকাম দুইটাই 1 আর 3 একরকম, এই জন্য ভার্বের থার্ড ফর্ম বিকাম। দ্য মিজারিস অফ ফ্লাড ড্যাশ পিপল, এখানে হবে ফ্লাড এফেক্টেড পিপল। ঠিক আছে, এই পুরোটা কথা একসাথে। ফ্লাড এফেক্টেড পিপলের মানুষ মানে বন্যায় আক্রান্ত মানে দুর্দশা ওই সমস্ত লোকদের, নো বাউন্ডস, দুঃখের কোনো মানে সীমা নাই, বলার মতো না। ক্রপস হ্যাভ বিন গ্রেটলি, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম বা আইএনজি, তো ভার্বের থার্ড ফর্মই হবে। ক্রপ মানে ফসল, ফসল কি হয়েছে, ড্যামেজড হয়েছে। ফসল কি নিজে নিজে ড্যামেজ হয়ে যেতে পারে, পানির দ্বারা কিছুর দ্বারা হয়েছে, সো এখানে ড্যামেজড, DAMAGED। হার্ডস অফ ক্যাটল, গবাদি পশুর পাল, ড্যাশ অ্যাওয়ে, অ্যাওয়ে থাকলে আগে ওয়াশ, তাহলে এখানে অতীতকাল, তাহলে ওয়াশ, WASHED, ওয়াশড অ্যাওয়ে, ভাসিয়ে নিয়ে গেছে। থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোকজন, ড্যাশ দেয়ার শেল্টার্স, তাদের আশ্রয় হারিয়েছে। লসের পাস্ট ফর্ম হচ্ছে লস্ট। দে ড্যাশ নাও লিভিং, দে আর নাও লিভিং আন্ডার দ্য ওপেন এয়ার, তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। সো আমরা 3টা পড়ে ফেললাম। পরেরটা খুবই সুন্দর, এবং এটা যে কতবার 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 এটা বোর্ডে আসছে জাস্ট বলার মতো না এটা। ঠিক আছে, চলো। অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি ওমেন ইন দ্য পাস্ট, ইতিহাস অনুযায়ী অতীতে নারীরা ড্যাশ উইথিন দ্য 4 ওয়ালস, 4 দেয়ালের মধ্যে বন্দি ছিল। কনফাইন্ড মানে আবদ্ধ থাকা, আবদ্ধ ছিল। যেহেতু নারীরা নিজে নিজেই তো আর থাকে না, কারো দ্বারা ছিল, যেজন্য অতীতকাল, তাহলে ওয়ার, WERE, ওয়ার, CONFINED, ওয়ার কনফাইন্ড উইথিন দ্য 4 ওয়ালস। এটা বহুবার বহু বোর্ডে আসছে। বাট অ্যাট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে, দে ড্যাশ নো লঙ্গার, দে আর কোথায় পাইলাম, বি ভার্বের থেকে অ্যামিজার। দে আর নো লঙ্গার, অ্যাট প্রেজেন্ট যেহেতু বর্তমান, তাহলে আরই হবে, ওয়াজ আর ওয়ার হবে না। দে আর নো লঙ্গার ক্যাপটিভ, ক্যাপটিভ মানে বন্দি, কারো দ্বারা বন্দি থাকা। ওই কনফাইন্ড মানেও আবদ্ধ বন্দি, ক্যাপটিভ মানেও বন্দি, তবে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কারো দ্বারা, ব্যক্তি দ্বারা জোরপূর্বক বন্দি, আর ওটা হচ্ছে পরিবেশ পরিস্থিতির কারণে বন্দি থাকা। সো নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ডস হাউস, তাদের স্বামীর বাড়িতে বা বাবা মায়ের দ্বারা মানে বন্দি থাকা লাগে না এখন আর। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, অতীতের সময় অনুযায়ী, সময়ের থেকে, দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি তাদের, হ্যাভ বিন ড্যাশ, হ্যাভ বিন চেঞ্জ, তো এখানে তো চেঞ্জ নাই, এখানে আছে ডেভেলপ, উন্নত হয়েছে। পরিবর্তন থাকলে পরিবর্তন দিতাম। হ্যাভ বিন হ্যাজ বিন, এখানে পুরাটাই VELOPED। কেন? কারণ দৃষ্টিভঙ্গি তো এই আউটলুকে নিজেকে নিজে করে, মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। তো অ্যাজ ম্যান অ্যান্ড উমেন, যেহেতু নারী এবং পুরুষ এবং নারীরা আর ড্যাশ দ্যামসেলভস আর অ্যাডাপ্টিং, অ্যামিজ আর ওয়াজার ভার্বের সঙ্গে আইনজি বর্তমানে এখানে মিক্স করেই হচ্ছে, ADAPTING, আর অ্যাডাপ্টিং দ্যামসেলভস মানে তাদেরকে মানিয়ে নিচ্ছে চেঞ্জিং সোসাইটি, সামাজিক এই যে পরিবর্তন, এটার সাথে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে। বাই ড্যাশ এডুকেশন, বাই এর পরে ভার্বের সঙ্গে আইএনজি, আর এডুকেশন মানুষ শিখে, তাহলে বাই রিসিভিং এডুকেশন, RECEIVING, শিক্ষা গ্রহণের দ্বারা, মাধ্যমে, বাইয়ের পরে ভার্বের সঙ্গে আইনজি বুঝবে, আর এডুকেশন আগে রিসিভ এডুকেশন মানে শিক্ষা গ্রহণই হয়। বাই রিসিভিং এডুকেশন দে আর বিকামিং হচ্ছে BECOMING, পাইলট, ডক্টর, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস এটসেট্রা। দে ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান ইন অল ওর দি প্রোগ্রামস, দে আর ওয়ার্কিং, WORKING, কাজ করছে, হাতে হাত রেখে পুরুষের সাথে সকল জায়গায় সর্বক্ষেত্রে যোগ্যতার সাথে। ঠিক আছে, দে আর নাও এবল টু এর পরে ভার্বের ওয়ান, টু প্রুভ, PROPVE, তারা এখন প্রমাণ করতে সক্ষম হয়েছে, দে আর ওর্থ, তাদের যোগ্যতা, সামর্থ্য। দে ড্যাশ মাচ টু দ্য ইকোনমি, দে কন্ট্রিবিউটও বলতে পারি, অবদান রাখে, অথবা দে আর কন্ট্রিবিউটিং, তারা অবদান রাখছে, দুইটাই বলা যাবে। দে আর কন্ট্রিবিউটিং অথবা দে কন্ট্রিবিউট, দুইটাই বলতে পারি। ইকোনমি অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের অর্থনীতি তারা অবদান রাখছে। নাও ইট হ্যাজ বিকাম টু দ্য রিয়েলাইজেশন, এখন সময় এসেছে উপলব্ধি করার, অফ দ্য ম্যান, পুরুষের, দ্যাট যে নো ডেভেলপমেন্ট, কোনো উন্নয়ন, ইজ পসিবল, সম্ভব নয়, বাই ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন, অর্ধেক জনসংখ্যাকে আইডল অ্যাট হোম, বাড়িতে অলসভাবে বসায় রাখা আমাদের কোনোভাবে কি করা,
এই যে KEEPING, বাই কিপিং, কিপ মানে রেখে, বাইয়ের পরে ভার্বের সঙ্গে আইএনজি দেখছো, বাইয়ের পরে ভার্বের সঙ্গে আইএনজি দেখছো, তাহলে বাই কিপিং বসায় রেখে হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের অর্ধেক জনসংখ্যাকে অলসভাবে বসায় রেখে বাড়িতে উন্নয়ন যে সম্ভব না, এখন এটা পুরুষেরাও বুঝে গেছে এবং এটা সবাই বুঝে আসছে। ঠিক আছে, 5 নম্বরটা একটু দেখবো আমরা। আই হ্যাভ আ ফ্রেন্ড নেমড আলিশা। আলিশা নামে আমার এক বন্ধু আছে। শি অ্যান্ড আই ড্যাশ ইন দ্য সেম ক্লাস ইন দ্য সেম স্কুল। শি অ্যান্ড আই রিড ইন দ্য সেম ক্লাস ইন দ্য সেম স্কুল। আমি এবং সে একই স্কুলে এবং একই ক্লাসে পড়ি। যদিও উই আর নট ফ্রম দ্য সেম ভিলেজ, যদিও আমরা একই গ্রামের নই। উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। ডিউরিং লাস্ট উইন্টার, গত শীতে, লাস্ট মানে অতীতকালের ঘটনা চলে আসছে, এতক্ষণ বলছি প্রেজেন্ট, এখন বলবো অতীত। গত শীতে ড্যাশ এ চান্স, চান্স মানুষ পায়, তাহলে অতীতকাল যেহেতু, তাহলে গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। ঠিক আছে, এই যে গেট, গট আ চান্স, আমি একটা সুযোগ পেয়েছিলাম। ড্যাশ ভিজিট, ভিজিট মানুষ পে করে, পে আ ভিজিট, পরিদর্শন করার সুযোগ পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে যেহেতু এটা আমি পরিদর্শন করার সুযোগ পেয়েছিলাম, এখানে হচ্ছে গট আ চান্স, এখানে হচ্ছে পে আ ভিজিট, তাহলে পের আগে এখানে হচ্ছে টু পে আ ভিজিট, পরিদর্শন করতে। ঠিক আছে, টু পে, টু হার ভিলেজ, তার গ্রাম পরিদর্শন করতে। অ্যান্ড ড্যাশ আ হ্যাপি টাইম দেয়ার, অ্যান্ড স্পেন্ট, SPENT, স্পেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্পেন্ট, এবং কাটিয়েছিলাম আ হ্যাপি টাইম, একটা সুন্দর সময় কাটিয়েছিলাম। হোয়াইলের পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে, তাহলে হোয়াইল ইন হার ভিলেজ, হোয়াইল ওয়াজ স্টে, STAYING, আমি যখন তার বাড়িতে ছিলাম। ড্যাশ মেনি ডিলিশিয়াস ডিশেস, এনজয়েড, উপভোগ করেছিলাম অনেক ডিলিশিয়াস ডিশেস, অনেক মজাদার মজাদার সুস্বাদু খাবার। হুইচ, যেটা কিনা রান্না করেছিল। ওয়ার কুকড, এই হুইচ তো নিজে নিজে রান্না করে না, মানে অন্যকে দিয়ে করাইছে। ওয়ার কুকড, COOKED, আলিশাস মাদার, যেটা আলিশার মার দ্বারা রান্না করা হয়েছিল। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু স্পেন্ড, কাটাতে, হ্যাঁ, টু SPEND, এবার আর টি হবে না, হ্যাঁ টি হবে, কারণ টু মানে কাটাতে সময়। আই ওয়ান্টেড টু স্পেন্ড, আমি কাটাতে চেয়েছিলাম। আচ্ছা, কি কাটাতে চেয়েছিলাম? সাম মোর ডেজ, আরও কিছু দিন দেয়ার সেখানে। বাট অ্যাজ আই হ্যাড সাম আদার প্ল্যান, কিন্তু যেহেতু আমার অন্য পরিকল্পনা ছিল, আই হ্যাড টু কাম ব্যাক, আমাকে ফিরে আসতেই হয়েছিল। দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট, ওই বেড়াতে যাওয়ার যে স্মৃতি, ড্যাশ এভার ফ্রেশ ইন মাই মাইন্ড, আমার মনে, উইল, WILL, উইল রিমেইন, REMAIN, হ্যাঁ ভবিষ্যতে স্মৃতি হয়ে থাকবে। ব্যাস হয়ে গেল 5। সেলফ কন্ট্রোল, আত্মসংযম, ইজ কনসিডার্ড, বিবেচনা করা হয়, আর এ গ্রেট পাওয়ার, একটা অনেক বড় শক্তি হিসেবে বিবেচনা করা হয়। ইট ড্যাশ অল আদার ভার্চুস, ইট ব্রিড, BREEDS, অ্যাস কেন হইল ব্রিডের জায়গায়? ইট সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে অ্যাস বাই এস যুক্ত হইল, তাহলে ইট ব্রিডস, এটা জন্ম দেয়। অল আদার ভার্চুস, আরও অন্যান্য গুণের জন্ম দেয় এটা। ম্যান ইউজুয়ালি, মানুষ সাধারণত, ড্যাশ অন ইম্পালসেস, ইম্পালসেস মানে হচ্ছে আবেগ, অ্যান্ড স্ট্রং ডিজায়ার, এবং তীব্র ইচ্ছা শক্তির উপরই মানুষ সাধারণত কাজ করে। এখানে অন আছে, অ্যাক্ট অন মানে হচ্ছে কাজ করা। সো এখানে অন আছে, আমরা ওই যে দেখলাম এখানে অ্যাক্ট আমরা দিয়ে দিলাম। অ্যাক্ট অন মানে কাজ করা, নর্মালি আমরা জানি ওয়ার্ক মানে কাজ করা, তো টাস্ক মানে কাজ, কিন্তু এখানে অ্যাক্ট অন মানে কাজ করা। তো অন আছে দেখে বুঝে গেলাম অ্যাক্ট অন। ভিশিয়াস ডিজায়ার, অসৎ ইচ্ছা, ড্যাশ দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড, মনের পরিশুদ্ধতা বিনষ্ট করে, তার মানে ড্যামেজ, DAMAGE, মানে অসৎ ডিজায়ার্স, যেহেতু এখানেই ডিজায়ার্স, ওখানে আর অ্যাস হইল না। ঠিক আছে, অসৎ ইচ্ছেরা বিনষ্ট করে, মানুষের মনের পরিশুদ্ধতাকে বিনষ্ট করে দেয়। ঠিক আছে, ড্যাশ ইন দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার, এখানে হচ্ছে রেজাল্টিং, আচ্ছা রেজাল্ট, RESULTING, এটাও পার্টিসিপল হিসেবে বসেছে, তুমি ধরে নাও দুইটা ভার্ব আছে, দ্বিতীয় ভার্বটা আইএনজি হলো। ঠিক আছে, সহজভাবে, রেজাল্টিং ইন দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার, মানব স্বভাবের বা মানুষের যে স্বভাবের অবনতির যে ঘটেছে, ওটা অবনতির জন্য আসলে মনের এবং যে পরিশুদ্ধতা ওটা বিনষ্ট করে দেয় অসৎ চিন্তাগুলো তোমার। ইট ড্যাশ সেলফ কন্ট্রোল দ্যাট ক্যান হেল্প এ ম্যান ড্যাশ আপ, দেখো আপ থাকলে এই জায়গায় হবে বিল্ড, BUILD, বিল্ড আপ মানে গঠন করা। ঠিক আছে, তাহলে ইট ড্যাশ সেলফ কন্ট্রোল। আচ্ছা, এটা কিভাবে সেলফ কন্ট্রোল করে? ইট ইজ, এটা
ইট ইজ সেলফ কন্ট্রোল, এটা হচ্ছে আত্মসংযম, দ্যাট যেটা ক্যান হেল্প সাহায্য করে এ মানে একজন মানুষকে বিল্ড আপ গঠন করতে আ পিওর ক্যারেক্টার, একটা পরিশুদ্ধ একটা চরিত্র গঠনে, হুইচ ইজ ভেরি অ্যাসেনশিয়াল, যেটা খুব জরুরি, টু ড্যাশ অ্যাভাব দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি। ইনহিউম্যানিটি মানে হচ্ছে অমানবিকতা বা অসততা, যেটাকে বলে অমানবিকতার লেভেলের উচ্চ পর্যায়ে, মানে তুমি যদি বের হয়ে যেতে চাও এটার থেকে, অমানবিকতা থেকে যদি তুমি বের হইতে চাও, তাহলে এটা খুব জরুরি, এই ক্যারেক্টার ভালো হওয়াটা খুব জরুরি। তো এটা হবে টু এর পরে ভার্বের ওয়ান, যে টু রাইজ, রাইজ মানে উপরে ওঠা। যদি তুমি অমানবিকতার লেভেলটা ছেড়ে আরও উপরে উঠে যেতে চাও, তখন তোমার এই পিওর একটা ক্যারেক্টার এটা তোমার মানে গঠন করবে, ওই জিনিসটা এটা খুব দরকার। নাথিং ক্যান ড্যাশ টু সেলফ কন্ট্রোল, নাথিং ক্যানের পরে ক্যান বি কম্পেয়ার্ড, কম্পিএআরইডি, ক্যানের পরে বি কম্পেয়ার্ড, কোনো কিছুকেই তুলনা করা যায় না সেলফ কন্ট্রোলের সাথে। টু ড্যাশ ইনহিউম্যানিটি, অর্থাৎ টু ইনহিউম্যানিটি কী করতে চাইলে, ওভারকাম করতে চাইলে, টু এর পরে ভার্বের ওয়ান, OVERCOME। তুমি যদি তোমার মানে এই খারাপ চিন্তাকে, ইনহিউম্যানিটিকে যদি তুমি ওভারকাম করতে চাও, তাহলে সেলফ কন্ট্রোলের সাথে কোনো কিছুকেই তুলনা করা যাবে না। সো এভরিবডি ড্যাশ টু বি সেলফ কন্ট্রোল, এভরিবডি শুড, SHOULD, শুড ট্রাই, আমাদের প্রত্যেকের উচিত সেলফ কন্ট্রোলটা চর্চা করা, প্র্যাকটিস করা বা এটা শেখা, যে আত্মসংযম কীভাবে করতে হয়। এভরিবডি ড্যাশ দ্যাট হি অর শি, এভরিবডি আছে মানে প্রেজেন্টে আছে বর্তমানকালে, হ্যাঁ। এভরিবডি ইমাজিনস, জাস্ট এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার বুঝে, এভরিবডি সবসময় সিঙ্গুলারকে বুঝে ভার্বের সঙ্গে অ্যাস হবে। তাহলে এভরিবডি GINES, ইমাজিনস, প্রত্যেকে মনে করে দ্যাট যে হি অর শি, ছেলে অথবা মেয়ে যেই হোক না কেন, সে ইজ দিস বেস্ট, হ্যাঁ, সেই হচ্ছে মানে সবচেয়ে সেরা। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে গুডনেস অর ব্যাডনেস, ভালো অথবা খারাপ, বিইং, BEING, বিইং, আর লিটল অর মাচ, লিটল মানে হচ্ছে কম, মাচ অথবা বেশি, তার মানে ভালো অথবা মন্দ, কম অথবা বেশি। ড্যাশ ইন হিম অর হার সিমালটেনিয়াসলি, সিমালটানিয়াসলি মানে হচ্ছে একসাথে, হিম তার ভেতরে থাকে, থাকে মানে এক্সিস্ট, EXISTS, এক্সিস্ট ইন হিম অর হার সিমালটেনিয়াসলি। বাট দে অনলি ড্যাশ দ্য গুড, দে অনলি সি দ্য গুড সাইড, কিন্তু তারা শুধুমাত্র ভালো দিকটাই দেখে, অফ দেম তাদের, ড্যাশ দ্য ব্যাড ওয়ান্স, এখানে হবে শানিং দ্য ব্যাড ওয়ান্স, একসাথে বলে কথা, খারাপ দিকটাকে এড়িয়ে গিয়ে শানিং, এই যে এখানে শান আছে SHU, তাহলে এখানে হচ্ছে শানিং দ্য ব্যাড ওয়ান্স, খারাপ দিকটাকে এড়িয়ে গিয়ে তারা শুধু ভালো দিকটাই দেখে। উই ড্যাশ আওয়ার সেলফস, এখানে হচ্ছে আমাদের উই শুড নট ওভারলুক আওয়ার সেলফস, SHOULD, শুড নট ওভারলুক। কেন হইল ওভারলুক? আমাদের উচিত নয় দোষ ত্রুটিগুলোকে বা নিজেদেরকে এড়িয়ে যাওয়া, শুড নট ওভারলুক, নিজেদেরকে এড়িয়ে যাওয়া। অ্যান্ড ড্যাশ দ্য ব্যাড, এবং খারাপ কিছু হলে ক্রিটিসাইজ করা, CRITICIZ, ক্রিটিসাইজ, নিজেদেরকে সমালোচনা করা। বাট দ্য রিয়েলিটি ইজ দ্যাট, কিন্তু বাস্তবতা হলো এই যে, উই অলওয়েজ ড্যাশ আদার্স, উই অলওয়েজ ব্যাকবাইট, BACK, ব্যাকবাইট মানে হচ্ছে নিন্দা করা, আমরা অলওয়েজ নিন্দা করি, আদার্স অন্যের, দ্যাট যেটা, ইজ নট এক্সপেক্টেড, এমিজ আর ওয়াজ আর ভার্বের থার্ড ফর্ম, যেটা প্রত্যাশিত নয়, অন্য কারো কাছে আমরা প্রত্যাশা করি না, EXpected, ওকে, যেটা অন্যের কাছে প্রত্যাশিত, মানে আমরা অন্যের কাছে আমরা সবসময় অন্যের বদনাম করি, নিন্দা করি, কিন্তু এটা আসলে প্রত্যাশিত নয়। ওকে, ই কমার্স নিয়ে এই প্যাসেজটা এখন বলবো। ই কমার্স ইজ র্যাপিডলি, খুব দ্রুত গতিতে, বিইং, ইজ র্যাপিডলি বিইং, এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে ইজ বিইং, ঠিক আছে। স্প্রিড, SPREAD, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে খুব দ্রুত গতিতে ই কমার্স বৃদ্ধি পাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। ইট মে বি ড্যাশ অ্যাজ আ বিজনেস প্রসেস, মে বি, মে, ক্যান, কুড, এদের পরে বি থাকলে ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে ইট মে বি ডিফাইন্ড, DEFINED, ইট মে বি ডিফাইন্ড, এটাকে সম্ভবত সংজ্ঞায়িত করা হয় অ্যাজ হিসেবে আ বিজনেস প্রসেস, একটা বিজনেস প্রক্রিয়া হিসেবে, থ্রু, যেটা কিনা ইলেকট্রনিক ট্রানজিশন, মানে বিদ্যুতের মাধ্যমে ঘটে থাকে, বৈদ্যুতিক একটা ইসের মাধ্যমে। বায়ার্স অ্যান্ড সেলার্স, ক্রেতা এবং বিক্রেতারা, আর নট ড্যাশ টু টক ফেস টু ফেস, আর নট রিকোয়ার্ড, প্রয়োজন পড়ে না, হ্যাঁ, রিকোয়ার্ড কেন, অ্যামিজ আর ওয়াজ আর ভার্বের থার্ড ফর্ম, হ্যাঁ, তাদেরকে কারোই প্রয়োজন পড়ে না, রিকোয়ার্ড, REQUIRED, রিকোয়ার্ড টু টক ফেস টু ফেস, ঠিক আছে, কথা বলার প্রয়োজন পড়ে না। উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্টস, আমরা পেতে পারি আমাদের রিকোয়ার্ড প্রোডাক্টস, ড্যাশ অ্যাট হোম,
স্টে অ্যাট হোম, বাড়িতে বসে। স্টে অ্যাট হোম মানে বাড়িতে থেকেই, যেহেতু এখানে একটা মে গেট একটা ভার্ব আগেই আছে, দ্বিতীয় ভার্বটা পার্টিসিপাল হবে অবশ্যই আইএনজি, স্টেইং অ্যাট হোম, বাড়িতে বসে থেকেই আমরা পেতে পারি। ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস ইজ দ্যাট, সবচেয়ে ভালো সুযোগ যেটা সেটা হচ্ছে যে বিজনেস ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশে এবং বিদেশের ব্যবসায়ীরা ক্যান ডিরেক্ট, সরাসরি ডিআইআরইসিটি, ক্যান ডিরেক্ট দেয়ার বিজনেস, সরাসরি তাদের বিজনেস করতে পারে ইউজিং দিস সিস্টেম, এই সিস্টেম ব্যবহার করে, ড্যাশ ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রি, রিমেইনিং REMAINING, রেসপেক্টিভ তাদের চাহিদা অনুযায়ী দেশে বসে থেকেই তারা এই ব্যবসাটা করতে পারে। যেহেতু ডিরেক্ট একটা ভার্ব ক্যানের পরে, তাহলে আরেকটা ভার্ব যদি বসাই আমরা এখানে, তাহলে আইএনজি দিব পার্টিসিপাল। ইট ড্যাশ আস উইথ গ্লোবাল ইনফরমেশন, এটা আমাদেরকে মানে যত বৈশ্বিক তথ্য, রিসোর্স অ্যান্ড সার্ভিসেস এটা আমাদেরকে কি করে দিতে পারে। তাহলে ইট প্রোভাইড, PROVIDE, এখানে এস হবে কেন, কারণ ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস বাই এস, এটা আমাদেরকে সরবরাহ করে। ইট ইজ ড্যাশ দ্যাট, ইট ইজ কি দ্যাট বলো তো, অ্যান্টিসিপেটেড দ্যাট। অ্যান্টিসিপেটেড কথার মানে কি বলো তো, অ্যান্টিসিপেট কথার মানে হচ্ছে ধারণা করা, আর এখানে যেহেতু ধারণা করা হয়, নিজে নিজে করে না, ইট অন্য কেউ করে, তাহলে অ্যান্টিসিপেটেড, অ্যান্টিসিপেটেড, এটা ধারণা করা হয় যে ইট উইল, উইলের পরে ভার্বের ওয়ান, ইট উইল ড্যাশ, ইট উইল, আমাদের আর বাকি আছে কোনটা বলো তো, প্রমোট, ইট উইল PROMOTE, ইট উইল প্রমোট আওয়ার ডোমেস্টিক বিজনেস ভেরি সুন, এটা আমাদের যে বিজনেস আমাদের মানে এটাকে আরও দ্রুত প্রসার করবে। ঠিক আছে, কানেক্টরস নিয়ে তোমরা অনেক স্টুডেন্ট অনেক ভয়ে আছো, এত রুলস, এত কানেক্টরস, শত শত, আসলে কিভাবে কি করবে। আমি একদমই রুলস ছাড়াই আমি কানেক্টরস শেখাবো। আমার টেকনিকটাই হচ্ছে কি জানো, আমি কোনো রুলসের চক্রে কখনো স্টুডেন্টদেরকে ফেলি না। আমি কখনোই বলি না যে তোমাকে রুলস করতে হবে, রুলস ছাড়াই তুমি করবা, আমার সাথে সাথে প্র্যাকটিস করে শিখে যাবা। কিছু টেকনিকের সাহায্যে আমরা খুব সুন্দর করে কানেক্টরসগুলোকে কমপ্লিট করতে পারবো। কিছু বেসিক জিনিস না জানলেই নয়, অবশ্যই আমরা জেনে নিব সেই বেসিকগুলো কি, তারপরে আমরা কাজ শুরু করতে পারবো। প্রথম কথা হচ্ছে, যদি আমি তোমাদেরকে বলি কানেক্টরস কি, কানেক্টরস কি এটা তোমাকে আগে জানতে হবে, তাই না? তো কানেক্টরস হচ্ছে মূলত কানেক্ট থেকে কানেক্টর, সংযোগ করা। কানেক্টর দুইটা ক্লজকে সংযুক্ত করে, দুইটা ফ্রেজকে সংযুক্ত করে, দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করতে পারে। অর্থাৎ এমন কিছু ওয়ার্ড যারা কিনা হয় দুইটা শব্দকে করে, দুইটা ফ্রেজকে করে, নয়তো দুইটা ক্লজকে একসাথে সংযুক্ত করে, তাদেরকে কানেক্টরস বলে। কানেক্টরসের অনেক সংজ্ঞা বা অনেক বিস্তর প্রকারভেদ আছে, অত প্রকারভেদে আমরা যাব না। আমি সহজ করে ছোট্ট করে চেঞ্জিং সেন্টেন্সের সাথে একটা সম্পর্ক তৈরি করে তোমাদেরকে শেখাবো। তোমরা নিশ্চয়ই চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই অংশটুকু করেছো, আমি নিশ্চয়ই আমার কোর্সে করিয়েছি, তোমরা সবাই জানো এটা। আমি একটা চার্টের মাধ্যমে তোমাদেরকে শিখিয়েছিলাম সিম্পলগুলো কিভাবে তুমি চিনবা, কমপ্লেক্সগুলো তুমি কিভাবে চিনবা, এবং কম্পাউন্ডগুলো তুমি কিভাবে চিনবা। একটা চার্ট ছিল, মনে থাকার কথা। ওই চার্টের মধ্যে যা যা আছে, সহজ কথায় যে কানেক্টরগুলো আমরা বেশি চিনি কম্পাউন্ড, যেমন অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট, নর, নট অনলি বাট অলসো, এগুলো একদমই কমন কিছু কানেক্টর যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি। কিন্তু এছাড়াও কমপ্লেক্স বুঝায় এমন বাক্য দিয়েও, এমন শব্দ দিয়েও তোমার কানেক্টরস হয়। যেমন ধরো ইফ, তোমার দো, অলদো, আনলেস, তারপরে রিলেটিভ প্রোনাউন হিসেবে যেগুলো বসছে, হোয়াট, হুইচ, দ্যাট, ওয়েন, তারপরে হোয়াইল, এগুলো তোমার বসে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার আরও কি আসে এরকম, এছাড়া আছে ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, বাই, উইদাউট, বিফোর, এগুলোকেও আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়া আরও কিছু ব্যতিক্রম আছে, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, অ্যাট লাস্ট, ইনফ্যাক্ট, অবশেষে। এখন আমি না এতগুলো তোমাকে বলতে চাই না, আরও আছে এমন অনেক, সময় আছে, তারপরে যেমন ধরো আনডাউটেডলি, ট্রুলি, এগুলোও বসে। তবে কখন কোনটা বসবে এটা বাক্যই আমাকে বলে দিবে, অর্থটা যদি আমি জানি তবেই আমরা করতে পারবো। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ম্যাম আমি তো বাংলা অর্থ বুঝি না। তুমি না বুঝো, আমি তো বুঝি, তুমি কিছুই পারো না, কিন্তু আমার সাথে তুমি প্র্যাকটিস করতে কি তোমার কোনো বাধা আছে? যদি থাকে তাহলে ভিডিও এখানে আর দেখার দরকার নেই। আর যদি বলো না ম্যাম আমি শিখতে চাই, আপনার সাথে আমি প্র্যাকটিস করবো, তাহলে চলো আমরা শুরু করি। পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার, এই কথাটার অনেক মানে মাহাত্ম্য। তুমি একবার পারো না তো কিছু, তুমি পারো না আমি পারি, আমারটা দেখে দেখে তুমি তো প্র্যাকটিস অ্যাটলিস্ট করতে পারো, সেটা করলে নিশ্চয়ই ভালো কিছু করবা। তবে রুলস মুখস্থ করলে এই চক্রের থেকে তুমি বেরোতে পারবা না। ঠিক আছে, আমি আশা করি বেসিকটুকু আলোচনা হয়ে গেছে, এখন করতে করতে আমরা আসলে শিখবো। কেমন, চলো।
কানেক্টরস। প্রথম যে কানেক্টরসটা সেটা হচ্ছে আমরা বিভিন্ন বোর্ড আছে এখানে, ঢাকা বোর্ড 2024 এবং সিলেট বোর্ড 2015, এই দুইটাই আসছে একই, মানে এই একটাই, যেটা সিলেট বোর্ড 2015 সালে আসছে, এটা এবার ঢাকা বোর্ড 2024-এ আসছে। চলো শুরু করছি। ইট ইজ নোন টু অল, যেমন এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো তুমি ইট ইজ নোন টু অল দ্যাট, ইট ইজ ম্যাটার অফ সোরো দ্যাট, হ্যাঁ, ইট ইজ নোন দ্যাট, ইট ইজ রিমেম্বার্ড দ্যাট, ইট ইজ সেইড দ্যাট, এই ওয়ার্ডগুলোর পরে একটা দ্যাট বসে। ইট ইজ নোন to all that, it is said that, it is remembered that, it is a matter of sorrow that, এরকম এদের পরে দ্যাট বসে, তুমি করলেই বুঝে যাবা। যেমন এখানে আছে ইট ইজ নোন টু অল, তাহলে ইট ইজ নোন টু অল হলে এই জায়গায় কি হবে, দ্যাট, এই দ্যাট একটা হচ্ছে কানেক্টরস, ঠিক আছে। তো এটা সবাই জানে যে গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল, স্বর্ণ হচ্ছে খুব দামি পদার্থ। দেয়ার আর মেনি মেটাল চিপার দ্যান গোল্ড, এমন অনেক মেটাল আছে, ধাতব পদার্থ আছে যেগুলো স্বর্ণের চেয়েও কম দামি। দো দে লুক লাইক ইট, যদিও তারা দেখতে ঠিক স্বর্ণের মতোই। ড্যাশ দে গ্লিটার ফর সামটাইমস, দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান। এইখানে একটা মানে তোমাকে বাংলাটা বুঝতে হবে, তাহলে এখন তুমি বলতে পারবে আমি প্রথম বুঝি না। বাবা, প্রথমে না বুঝো, একটা বুঝো না, 5টা বুঝো না, 10টা করার পর একটা প্যাটার্ন দাঁড়ায় যাবে এবং 10 বারের বার 11 বারের বারটা তুমি দেখবা পারতেছো এবং তোমার ভালো লাগতেছে। প্রথম 10টা নাই পারলা, চলো ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আবারও বলছি, ড্যাশ দে গ্লিটার, দেখো এখানে কথা হচ্ছে দে গ্লিটার, তারা, তারা মানে কারা, স্বর্ণের কথা বলছে, না স্বর্ণ না, এখানে ওই চিপার যেই সস্তা যেই পদার্থ সেগুলোর কথা বলছে, ধাতব পদার্থ। দে গ্লিটার ফর সাম টাইম, তারা কিছু সময়ের জন্য চকচক করে। দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান, এই কথাটা হচ্ছে যদিও তারা কিছু সময়ের জন্য চকচক করে, একটা সময় পরে গিয়ে তারা ফ্যাকাশে হয়ে পড়ে। তার মানে যদিও, এখানে দুইটা বিপরীত ধর্মী কথা, একটা হচ্ছে কিছু সময়ের জন্য যদিও করে, যদিও তিনি ধনী কিন্তু লোকটি অসৎ, এরকম বলি না আমরা, যদিও তিনি ধনী অসৎ। তো এটা হচ্ছে এরকম। দো, এই জায়গাটা বি নম্বর হবে দো, দো মানে দো বা অল দো যেটাই বলি, যদিও। দে গ্লিটার ফর সাম টাইম, তারা কিছু সময়ের জন্য চকচক করে। দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান, তারা একটা সময় পরে গিয়ে ফ্যাকাশে হয়ে পড়ে। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, আচ্ছা কি আছে আমাদের সমাজে, ইন আওয়ার সোসাইটি দেয়ার আর অলসো মেনি পিপল, আমাদের সমাজে এমন অনেক লোক আছে। যেহেতু পিপল দিয়ে ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে তারপরে অবশ্যই আমরা হু বসাবো। যদি এই পিপল না হইতো, ব্যক্তিকে না বুঝাইতো, এটা বস্তুকে বুঝে, তাহলে হুইচ বা দ্যাট বসাইতাম। যেহেতু এটা ব্যক্তিকে বুঝাইছে, তাহলে আমরা অবশ্যই এই জায়গায় হু ইউজ করব। দেয়ার আর অলসো মেনি পিপল, অনেক লোক আছে, হু যারা, আর আউটওয়ার্ডলি, আউটওয়ার্ডলি মানে বাহ্যিকভাবে বা বাহিরের দিক দিয়ে, ভেরি জেন্টল অ্যান্ড পলিশড, খুবই ভদ্র এবং মার্জিত। আমাদের সমাজে কিন্তু আমার অনেক লোক আছে। লেটার অন, পরবর্তীতে দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড, তাদের আসল পরিচয় উন্মোচিত হয় বা খোলে। ড্যাশ দে ডোন্ট এক্সারসাইজ মোরাল ভ্যালু, আচ্ছা কেন হয়, একটা কারণ তো আছে তাদের ওটা রিভিল হওয়ার, বিকজ, অথবা অ্যাজও বলতে পারি, BECAUSE, বিকজ, কারণ, দে ডোন্ট এক্সারসাইজ, তারা চর্চা করে না, মোরাল ভ্যালু, নৈতিক মূল্যবোধের চর্চা করে না। এখানে তুমি বিকজও বলতে পারো অথবা অ্যাজও বলতে পারো। অ্যাজ মানে যেহেতু, বিকজ মানে কারণ, যেটা খুশি। দেখো অর্থই কিন্তু মিলে যাচ্ছে। লেটার অন, পরবর্তীতে দেয়ার রিয়েল আইডেন্টিটি, তাদের আসল পরিচয় ইজ রিভিলড, উন্মোচিত হচ্ছে। কেন, বিকজ, কারণ, দে ডোন্ট এক্সারসাইজ মোরাল ভ্যালু, ঠিক আছে, অর্থই কিন্তু মিলে যাচ্ছে। দ্যাটস ওয়াই, এই কারণে দ্যাটস ওয়াই দিয়ে অনেক সময় এটাও হবে আমার কানেক্টর হিসেবে, দ্যাটস ওয়াইও বসে। দ্যাটস ওয়াই পিপল সে, তাই লোকজন বলে, অল ড্যাশ গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা একটা প্রবাদ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। ঠিক আছে, আমি আশা করি বুঝাইতে পারছি, খুবই সহজ। আরো 2-4টা পড়লে দেখবা নিজের এগুলো ক্লিয়ার হয়ে গেছে। পরেরটা যদি আমি একটু দেখি, ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম। দেখো ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম, এখানে ফেসবুককে বোঝানো হয়েছে, ফেসবুক কোনো ব্যক্তি না, ঠিক আছে, সেই জন্য আমি এটাকে ইউজ করলাম হুইচ, ঠিক আছে। ফেসবুক হচ্ছে একটি সামাজিক মাধ্যম, হুইচ যেটি ইজ ভেরি পপুলার, যেটা কিনা খুবই জনপ্রিয়। যদি এখানে ফেসবুক না হইয়া যদি এখানে কোনো পিপল হইতো, কোনো একটা ব্যক্তি হইতো, তখন আবার আমি এখানে হু ইউজ করতাম, কারণ ব্যক্তিকে বুঝিয়েছে। আর এখানে যেহেতু ফেসবুক কোনো ব্যক্তি না, এই জন্য এটা বস্তুর মধ্যে পড়ছে, এই জন্য আমরা এটাকে হুইচ দিয়ে বুঝাইলাম, ঠিক আছে। তাহলে যে হুইচ, ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম হুইচ ইজ ভেরি পপুলার, ফেসবুক হচ্ছে সেই যোগাযোগ মাধ্যম যেটা কিনা খুব জনপ্রিয়। ড্যাশ ইট প্রোভাইডস দ্য ইউজার্স, ইউজার মানে হচ্ছে ব্যবহারকারীদেরকে, প্রোভাইড মানে সরবরাহ করে, এটা সরবরাহ করে ব্যবহারকারীদেরকে উইথ ভেরিয়াস ইনফরমেশন, অনেক তথ্য সরবরাহ করে। অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাসেস, দেখো 2টা কথা, এইটা অনেক তথ্য দেয়,
সবাই এটার ভালো মানে ইতিবাচকভাবে সবাই এটাকে ব্যবহার করতে পারে না। তার মানে কি দুইটা বিপরীতধর্মী কথা হয়ে গেল না, একটা ভালো দিক একটা খারাপ দিক, তখন আমরা দো ইউজ করব। তখন এখানে হইল দো, যদিও, যেহেতু প্রথমেই তাহলে টিটা ক্যাপিটাল হবে, THOUGH। যদিও এটা ব্যবহারকারীদের অনেক তথ্য সরবরাহ করে, অল ডু নট ইউজ ইট, কিন্তু সবাই এটা ব্যবহার করতে পারে না পজিটিভ পারপাসেস, ইতিবাচক উদ্দেশ্য বা ইতিবাচকভাবে এটার ব্যবহার সবাই করতে পারে না। এটা তথ্য দিলেও খারাপ ব্যবহার করে অনেকে। মেইনি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ব্যবহারকারী আছে, ড্যাশ সাম অফ দ্য ইয়ংস্টার্স লাইক, যেমন বা অ্যাজ বলতে পারি, লাইক বা অ্যাজ দিয়ে যেমন বোঝায়। অনেক ফেসবুক ব্যবহারকারী আছে যেমন সাম অফ দ্য ইয়ংস্টার্স, কিছু তরুণ আছে, সামটাইমস মাঝে মাঝে ইউজ ইট এটাকে ব্যবহার করে উইমসিক্যালি, খেয়াল খুশি মতো। হুইচ ক্রিয়েটস, যেটা সৃষ্টি করে, ড্যাশ মিসআন্ডারস্ট্যান্ডিং ড্যাশ, এটা হবে নট অনলি, মানে দুইটা জিনিস বুঝাইলে নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং বাট অলসো ডেস্ট্রয়েস, বাট অলসো, এটা শুধুমাত্র মিসআন্ডারস্ট্যান্ডিংই তৈরি করে না আর একজনের সাথে আরেকজনের, এইটা সমাজের শান্তিও বিনষ্ট করে। ঠিক আছে, তার মানে আমাদের সমাজে এমন কিছু লোক আছে, এমন কিছু ফেসবুক ব্যবহারকারী আছে, যেমন ইয়ং যারা আছে, তরুণরা তাদের খেয়াল খুশি মতো এটাকে ব্যবহার করে, যার কারণে সৃষ্টি হয় নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিংই হয় না একজনের সাথে আরেকজনের, এইটার কারণে সমাজের শান্তিও বিনষ্ট হয়। দ্যাটস ইট, হয়ে গেছে। এর চেয়ে সহজ আর কিছু আছে বলো? সো তুমি কেন পারবা না? একবার, দুইবার, তিনবার, পাঁচবার পড়লেও কি তুমি পারবা না? চেষ্টা তো করতে পারি আমরা, তাই না? উই নো দ্যাট, এই যে দেখো বাবা, উই নো দ্যাট, এর আগে পড়েছিলাম ইট ইজ নোন টু অল দ্যাট, একই কথা, ইট ইজ নো, উই নো দ্যাট, এরপরে দ্যাট বসে, এখানে খালি ঘর থাকলে আমরা দ্যাট দিতাম, কিন্তু জেনে রাখলাম উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ সবচেয়ে ভালো বন্ধু, উপকারী বন্ধু, ড্যাশ দে প্রডিউস অক্সিজেন। আচ্ছা একটু খেয়াল করি আমরা, আচ্ছা গাছ আমাদের ভালো বন্ধু কেন, মানে গাছ উপকারী কেন? উই নো দ্যাট, আমরা জানি ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুব গুরুত্বপূর্ণ, একটা কারণ তো আছে কেন গাছ গুরুত্বপূর্ণ, আমি জানি ও এই কাজটা করছে কেন, কারণ ওর এটা দরকার ছিল। সো এখানে কারণ হচ্ছে বিকজ, BECAUSE, বিকজ দে প্রডিউস অক্সিজেন, সে কি করে, অক্সিজেন উৎপাদন করে, ড্যাশ ইজ মাস্ট, তাহলে অক্সিজেন, আমাদের অক্সিজেন তো ব্যক্তি না, এটা বস্তু, তাহলে হুইচ, হুইচ মানে যেটি, যেটি মানে এই অক্সিজেন, হুইচ ইজ মাস্ট, যেটা অবশ্যই, ফর অল লিভিং ক্রিচার, সকল জীবিত প্রাণীর জন্য যেটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেই অক্সিজেনটা উৎপাদন করে এবং এই কারণেই গাছ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গেল। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা আমাদের সবচেয়ে ভালো বন্ধু, ড্যাশ, আচ্ছা তারা আমাদের সবচেয়ে ভালো বন্ধু কেন, এই জায়গাটায় কি বলেছে, কি কারণে তারা আমাদের সবচেয়ে ভালো বন্ধু, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, ড্যাশ উই আর নট কনসিয়াস অফ ইট, তারা আমাদের ভালো বন্ধু বাট, কিন্তু উই আর নট কনসিয়াস অফ ইট, কিন্তু আমরা এই ব্যাপারে সচেতন না, তারা ভালো বন্ধু কিন্তু উই আর নট কনসিয়াস, আমরা সচেতন নই, তার মানে কি কিন্তুই তো হবে এখানে, তারা ভালো বন্ধু হলেও আমরা সচেতন না তাদের ব্যাপারে। টাইম ইজ কামিং, সময় আসবে, যেহেতু সময়কে বুঝাইছে তাহলে এই জায়গায় হবে ওয়েন, যখন, দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস, যখন আমরা দেখবো কোনো গাছ হয়ে আর অবশিষ্ট থাকবে না, এমন একটা সময় চলে আসবে, এটা তুমি মনে রাখবা। টাইম ইজ কামিং ওয়েন দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস, আমরা পেছনে তাকাই দেখবো আসলে কোনো গাছই নেই, বা ভবিষ্যতের কথা বোঝানো হচ্ছে যে ভবিষ্যতে আসলে কোনো গাছই আর থাকবে না, এমন একটা সময় আসবে। ড্যাশ উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, তার মানে এখানে কি হবে, সো তাই আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত, দেয়ার ফর বলতে পারি, দ্যাটস ওয়াই বলতে পারি, যেটা খুশি তুমি বলতে পারো এখানে, হ্যাঁ। সো দেয়ার ফর বা দ্যাট ইজ ওয়াই, এই কারণে আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত, তাই আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। ঠিক আছে, যেটা খুশি আমরা বলতে পারি, আশা করি বুঝাইতে পারছি। একদমই সহজ, 4-5টা করার পরেই দেখবা নিজের চেঞ্জ নিজে বুঝতে পারবা। ইট ইজ নোন টু অল, এই যে আবারও তাহলে কি হবে বলো তো, দ্যাট, এর আগেই পড়ে আসছি, আমরা সবাই জানি যে অ্যাবাউট হাফ অফ আওয়ার পপুলেশন আর উমেন, আমাদের দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক হচ্ছে মহিলা, এটা আমরা সবাই জানি। দে আর এন্টাইটেলড টু ইকুয়াল রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, তারা মানে রাখে সমান অধিকার এবং সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে, মানে তাদের ওই অধিকার আছে। ড্যাশ ম্যান এনজয়, এটা হবে লাইক বা অ্যাজ ম্যান এনজয়, ঠিক যেমনটা পুরুষ উপভোগ করে ততটাই ওই অধিকার এবং ওই সুযোগ সুবিধা পাওয়ার রাইট তাদের আছে, অধিকার তাদের আছে। ড্যাশ ইন রিয়েলিটি, হ্যাঁ এখানে রিয়েলিটি মানে বাস্তবতা, হ্যাঁ এখানে হচ্ছে কিন্তু বাস্তবতা যেটা, বাট কিন্তু, ইন রিয়েলিটি কিন্তু বাস্তবতা হচ্ছে দে ডু নট গেট দেয়ার ডিউজ, তারা তাদের ওই মানে বঞ্চিত হয়, তারা তাদের পর্যাপ্ত যেই চাপ পাওয়াটা ওটা তারা পায় না, ডিউ মানে তারা বঞ্চিত হচ্ছে।
ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সত্যিকারের উন্নয়নের জন্য দে শুড বি গিভেন প্রপার এডুকেশন, তাদের শুড বি গিভেন মানে দেওয়া, কাউকে তাদের দিতে হবে প্রপার এডুকেশন, সঠিক শিক্ষা, অ্যান্ড টাইমিং, তাদের যথাযথ সময় এবং শিক্ষা তাদের দেওয়া উচিত। মানে যদি আমরা সত্যিকারের একটা উন্নয়ন চাই, ড্যাশ এভরি উমেন ইজ আ পটেনশিয়াল মাদার, পটেনশিয়াল কথার মানে হচ্ছে সম্ভাব্য, মাদার মানে মা। এভরি উমেন প্রত্যেকটা নারী ইজ আ পটেনশিয়াল মাদার, সম্ভাব্য মা, অ্যান্ড হার ইনফ্লুয়েন্স অন হার চিলড্রেন ইজ ভেরি গ্রেট, এবং বাচ্চারা তাদের দ্বারা কিন্তু প্রভাবিত হয় মায়েদের দ্বারা। সো এখানে কি হবে এই জায়গাটার মধ্যে আমরা কি দিতে পারি, ক্যাপিটাল লেটার BECAUSE, বিকজ, কারণ। আচ্ছা আমরা কি বলবো, আচ্ছা কারণটা কি, তাতে আমাদের দেশের উন্নয়নের জন্য প্রত্যেককেই আমরা কি দিব, যথাযথ শিক্ষা এবং সময় দিব। আচ্ছা কেন দিব, এই যে বিকজ, কারণ প্রত্যেকটা মাই হচ্ছে, নারী হচ্ছে একজন সম্ভাব্য মা, এবং ভবিষ্যতে বাচ্চারা মায়েদের দ্বারা কিন্তু প্রভাবিত হয়, হ্যাঁ, মানে ইনফ্লুয়েন্স আর কি, যে তাদেরকে মা বাচ্চাদেরকে প্রভাবিত করে। সো উই শুড পে প্রপার অ্যাটেনশন টু আওয়ার উমেন ফোক, তাই আমাদের উচিত, তাহলে এখানে ফিনিশিং দিয়ে দিলাম, সো তাই আমাদের উচিত আমাদের নারীদের প্রতি মনোযোগ দেওয়া, যথাযথভাবে তাদের নিয়ে কাজ করা। মর্নিং ওয়াক ইজ আ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল, সকল শ্রেণীর লোকজনের জন্য সকালের হাঁটাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তুমি কোনো প্যারাগ্রাফে এগুলো এই লাইন কাজে লাগাইতে পারো, যে কোনো কিছু করে একটা রচনার মধ্যে কাজে লাগাইতে পারো, একটা কি বলে ওটাকে ডায়লগের মধ্যে গিয়ে এই লাইনটা দিতে পারো। এই যে মর্নিং ওয়াকের জায়গায় এখানে সুইমিং দিতে পারো, অথবা অন্য যে কোনো কিছু হাঁটা রিলেটেড বা গেমস অ্যান্ড স্পোর্টস আমরা বলতে পারি, এই জায়গাগুলোতে আমরা এরকম ইউজ করতে পারি। সো মর্নিং ওয়াক ইজ আ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল, সকল শ্রেণীর লোকজনের জন্য সকালে হাঁটা খুবই গুরুত্বপূর্ণ। ড্যাশ ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, এখানে হচ্ছে দো, যদিও। আচ্ছা দো কেন দিলাম আমি, বিপরীতধর্মী কথা। ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যাল ড্যাশ মেন্টাল, দুইটা যদি একই রকমের হয় তাহলে এখানে মাঝখানে এন্ড হবে, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। দেখো যদিও এটা একটা সাধারণ একটা ব্যায়াম, ইট ইজ গুড ফর হেলথ, এটা সাধারণ ব্যায়াম, কিন্তু এটা কি হয় মেন্টালি এবং ফিজিক্যালি এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। ড্যাশ দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন, এখানে বলবো আমরা বিসাইডস বলতে পারি, এছাড়া, বিসাইডস SIDES, মানে দুইটা উপকারের কথা বলছি তো, ফিজিক্যালি মেন্টালি আমাদের স্বাস্থ্য ঠিক রাখে। এছাড়া দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ, সকালের বাতাস তাজা থাকে, অ্যান্ড ফ্রি ফ্রম এবং মুক্ত থাকে এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন, কোনো দূষণ এবং মানে হইচই থেকে, কোলাহল থেকে মুক্ত থাকে। ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি, এটা আমাদেরকে সুস্থ এবং শান্তিতে রাখে আর কি, মানসিকভাবে যে শান্তি সেটা রাখে। মর্নিং ওয়াক কস্টস নাথিং বাট, নাথিং এর পরে বাট হবে, ওই সকালের হাঁটা আমাদেরকে কোনো কিছু খরচ করায় না, বাট কিন্তু গিভস মোর, অনেক কিছু দেয়। ড্যাশ উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, তাই আমরা বলতে পারি সো, আমরা বলতে পারি দেয়ার ফর, আমরা বলতে পারি দ্যাটস ওয়াই, এই কারণে সকালের হাঁটার অভ্যাস করা উচিত আমাদের। হয়ে গেছে সব কিছু, দেখো ফিনিশিং সো দিয়া দেয়ার ফর দিয়া হয়ে গেছে। বাংলাটা বুঝলে আসলে কোনো ব্যাপারই না। আবার যদি বলি মর্নিং ওয়াক ইজ আ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল, সকল শ্রেণীর লোকজনের জন্য সকালের হাঁটাটা খুবই গুরুত্বপূর্ণ। ড্যাশ ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, ইট ইজ গুড, দেখো এটার মানে একদমই সাধারণ একটা জিনিস বলছে, কিন্তু এটার উপকারিতা অনেক, তার মানে দো বলতে পারি, যদিও এটা একটা সাধারণ ব্যায়াম, এটা হচ্ছে শারীরিকভাবে এবং মেন্টালি এবং মানে কি বললে মানসিকভাবে এবং শারীরিকভাবে, ফিজিক্যাল মেন্টাল হইলি অ্যান্ড, রাইট রং হইলি মাঝখানে অ্যান্ড, দুইটা জিনিসকে তুলনা করছি। আর এছাড়া আর কি করে, এটা তো করি, বিসাইডস দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ, এছাড়াও এটা আমাদের জন্য কতটা উপকারী আমরা তো এটা বুঝতেই পারছি। তো গেল, আমরা অ্যাজ বলতে পারি, বিসাইডস বলতে পারি, যেহেতু, অথবা এছাড়াও, যেটা খুশি তুমি বলো, কোনো সমস্যা নেই। ওকে, almost all countries of the world suffer from the curse of unemployment problem, প্রায় সকল দেশেই এই বেকারত্ব সমস্যার অভিশাপে জর্জরিত এবং দুর্ভোগে আছে, এটা প্রায় সকল দেশই। ড্যাশ নাও হিয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউরেট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, এখানটায় হচ্ছে বাট, কিন্তু সকল দেশই জর্জরিত বেকারত্ব সমস্যায়, কিন্তু নাও হেয়ার বর্তমানে, ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে, দিস প্রবলেম এই সমস্যা, সো অ্যাকিউরেট তীব্র আকার ধারণ করেছে, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে একটু বেশি তীব্রটা আকার ধারণ করেছে। দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড ইট, এর পেছনে অনেক কারণ রয়েছে। ড্যাশ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড,
এখানে বলবো আমরা ফার্স্টলি বা অ্যাট ফার্স্ট, যেটাই বলি FIRSTLY, ফার্স্টলি, প্রথমত আমাদের দেশ শিল্পের দিক দিয়ে পিছিয়ে আছে। ড্যাশ আওয়ার সিস্টেম, এখানে সেকেন্ডলি SECONDLY, সেকেন্ডলি আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেইলস টু গিভ আ স্টুডেন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। প্রথম কথা হচ্ছে আমরা শিল্পের দিক দিয়ে খুব পিছিয়ে আছি। সেকেন্ডলি আমাদের এডুকেশন যে সিস্টেম, এটাই আসলে আমরা একটা স্টুডেন্টকে একটা জীবনে স্বাধীনভাবে একটা লাইফ স্টার্ট করার জন্য আমরা ব্যর্থ, ওই লাইফটা, ওই শিক্ষা আমরা দিতে পারিনি। ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং, এছাড়া ভোকেশনাল শিক্ষাকেও আমরা ওইভাবে মানে খুব কমই গুরুত্ব দিই আমরা, মানে কারিগরি শিক্ষাটাকে। ড্যাশ আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ হ্যাভ এ ফলস সেন্স অফ ডিগনিটি, তাই আমাদের সমাজের যেই বাচ্চা কাচ্চারা আছে, হ্যাঁ, তাদের তো এখন আমরা এখানে আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথস হ্যাভ, এখানে ফার্স্টলি সেকেন্ডলি, এখানে থার্ডলি বলে সুন্দর লাগে না, এখানে আমরা অ্যাগেইন বলতে পারি অথবা বিসাইডস বলতে পারি। ঠিক আছে, প্রথম দিয়ে শুরু, যেটা ফুল স্টপের প্রথমেই শুরু হলে তুমি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবা। এছাড়াও আমাদের দেশের সমাজের বা ইয়ং জেনারেশন যারা, তাদের মানে আত্মমর্যাদা সম্পর্কে একটা ভুল ধারণা আছে। তারা মনে করে পড়াশোনা করলে এই কাজ করা যাবে না, এটা করলে সেটা করা যাবে না, এরকম একটা ধারণা আর কি আছে। ড্যাশ দে রান আফটার জবস অনলি, এখানে আমরা বলতে পারি সো বা দাস বা দ্যাটস ওয়াই, এই কারণেই তাদের যেহেতু একটা ভুল ধারণা আছে, আমি শিক্ষিত, আমি পড়াশোনা করেছি, আমি কি কাজ করতে পারি, তো এই ধারণার কারণেই মূলত তারা শুধুমাত্র চাকরির পেছনেই ছোটে। ঠিক আছে, রান আফটার ছোটে, জবস অনলি। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুব গুরুত্বপূর্ণ। এখানে আর কথা শেষ, যখন কথা শেষ হবে তখন আমরা এখানে বলতে পারি ইনডিড, INEED, অথবা বলতে পারি আনডাউটেডলি, নিঃসন্দেহে, অথবা বলতে পারি ট্রুলি। এখানে ইনডিড মানে কোনো কিছুকে জোর দেওয়ার জন্য, যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইনডিড, আসলেই গাছ খুব গুরুত্বপূর্ণ, অথবা বলতে পারি ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট আনডাউটেডলি, নিঃসন্দেহে গাছ খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা বলতে পারি। শেষ যেহেতু কথা, এই জন্য এরকম। দে প্রডিউস অক্সিজেন, ড্যাশ ইজ, তাহলে এখানে হবে হুইচ ইজ, যেহেতু অক্সিজেন কোনো ব্যক্তিকে বোঝায় নাই, বস্তু, এই জন্য হুইচ, আবার ব্যক্তিকে বুঝাইলে হু হইতো। দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন উৎপাদন করে, তারা মানে কারা, গাছেরা। হুইচ, যেটি ইজ এ মাস্ট ফর ম্যান অ্যান্ড অল লিভিং বিংস, এটাও কিন্তু সেম আসছে, দিনাজপুর বোর্ড 24, এটা কিন্তু আমরা প্রথমে করাইছি। ঠিক আছে, উই মাস্ট রিয়েলাইজ, আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে, রিয়েলাইজ করা মানে অনুধাবন করা, আমরা অবশ্যই অনুধাবন করতে হবে। এই যে রিয়েলাইজের পরে দ্যাট বসে, সেইডের পরে দ্যাট বসে, রিমেম্বার্ডের পরে দ্যাট বসে, নো এর পরে দ্যাট বসে। উই অল নো দ্যাট, উই অল রিয়েলাইজ দ্যাট, উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, উই অল রিমেম্বার দ্যাট। ঠিক আছে, এরকম। তাহলে উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে দে হেল্প আস মেনি ওয়েজ, তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে, তারা মানে কারা, গাছেরা। ড্যাশ ট্রিজ আর লেস ইন নাম্বার, কি হচ্ছে এখানে, ড্যাশ ট্রিজ, আচ্ছা ট্রিজ মানে কি গাছ, আর লেস মানে কমে যাচ্ছে, ইন নাম্বার মানে গাছের সংখ্যা কমে যাচ্ছে। দেয়ার উইল বি an increased amount of carbon dioxide in the atmosphere. There will be, তোমরা ইফ যুক্ত কন্ডিশনাল ক্লজ যারা করেছো তারা বলতে পারবা, ইফের রুলস, ইফের দুইটা ক্লজ থাকে, প্রথম পাশে ইফ হলে দ্বিতীয় পাশে উইল প্লাস ভার্বের ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেই ক্ষেত্রে এখানে আমরা দিতে পারি ডিনোম, এখানে ইফই দিতে পারি আমরা, যেহেতু উইল বি, উইল প্লাস ভার্ব ওয়ান দেখে আমি বুঝতে পারছি ইফ। যদি ট্রিজ আর লেস ইন নাম্বার, যদি গাছ এভাবেই কমতে থাকে, দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের অক্সাইডের মাত্রা আরও তীব্রভাবে বেড়ে যাবে ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। ড্যাশ ইট উইল এনহ্যান্স গ্রিন হাউস ইফেক্ট, যেটি এখানে আমরা দিব এই জায়গায়, মানে অ্যাটমসফিয়ারে তো কার্বন ডাইঅক্সাইড তো বেড়ে যাবেই, অ্যান্ড এবং ইট উইল, এবং এটা এনহ্যান্স মানে বৃদ্ধি করবে, গ্রিন হাউস ইফেক্ট মানে গ্রিন হাউসের যে প্রভাবটা, এটা আরও বেশি পরিমাণে বৃদ্ধি করবে। সো ইফ দিয়া, ইফ যুক্ত কন্ডিশনাল ক্লজ, উইল দিয়ে আমি বুঝে গেছি ইফ হবে, আর যেহেতু একটাই হবে না, শুধুমাত্র কার্বনের অক্সাইডই বাড়াবে না, এবং এছাড়াও আরও এটাও করবে। ঠিক আছে, সো কত ইজি, 7টা হয়ে গেছে। বারবার প্র্যাকটিস করবা, ক্লাস দেখবা পারতেছো। উই ক্যান নট ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ দ্য ট্রি প্লান্টেশন। দেখো ট্রি প্লান্টেশন নিয়ে কিন্তু ভিন্ন ভিন্নভাবে অনেক আছে। ট্রি প্লান্টেশন মানে বৃক্ষরোপণ, বৃক্ষরোপণের গুরুত্ব আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। আচ্ছা, যদি আমরা অস্বীকার করতে না পারি তাহলে কি হবে, ড্যাশ লিভস অন আর্থ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিপেন্ড অন ইট, আমরা এই জায়গায় বলতে পারি। আচ্ছা, কেন পারি না, বিকজ একটা কারণ তো আছে, তাই না, বিকজ বলতে পারি, অ্যাজ বলতে পারি, সিন্স বলতে পারি, কারণ পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমরা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে, ডিরেক্ট অর ইনডিরেক্ট,
ডিপেন্ড অন ইট, এটার উপর আমরা নির্ভর করি। যেমন তুমি যখন রাইট ফর্ম অফ ভার্ব করতে যাবে ডিপেন্ডের পরে অন পাইবা, এখন হয়তো লাগছে না, ভার্ব করতে গেলে আবার লাগবে এটা। ড্যাশ ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট, এই যে ইট ইজ এ ম্যাটার অফ সোরো এর পরে দ্যাট বসে, খালি ঘর থাকলে দ্যাট দিতাম এখানে, তো আমরা এখানে দিব এই জায়গাটায় হচ্ছে আমরা দিব এখানে সো ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট। হ্যাঁ, সো না এখানে মানে কিন্তু বাট বলতে পারি, কিন্তু একটা দুঃখের বিষয়ে যে, এই জায়গায় বাট দিলে সুন্দর হয় কথাটা। আচ্ছা, বাট ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি। ড্যাশ ট্রিজ আর প্লান্টেড মোর অ্যান্ড মোর, গাছ বেশি বেশি করে লাগাবো, সুন শীঘ্রই আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু এ ডেজার্ট। দেখো তো কথাটা মিলে কিনা, ডেজার্ট মানে মরুভূমি, বেশি বেশি করে গাছ লাগাবো তাইলে আমাদের পৃথিবী মরুভূমিতে পরিণত হবে, নাকি বেশি বেশি করে গাছ না লাগাইলে? তাহলে না লাগাইলে এখানে তো নেগেটিভ ফর্ম আনা যাবে না, তাহলে এমন একটা ওয়ার্ড আনতে হবে কানেক্টর যেটা দিয়ে নেগেটিভ বুঝায়, সেটা হচ্ছে আনলেস। আনলেস ট্রিজ আর প্লান্টেড মোর অ্যান্ড মোর, যদি আমরা বেশি বেশি গাছ না লাগাই খুব শীঘ্রই আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু এ ডেজার্ট, আমাদের পৃথিবী। আর যদি এখানে যদি টার্ন ইনটু এ ডেজার্ট না হয়ে এখানে পজিটিভ কথা থাকতো তাহলে ওইখানে আবার আমরা ইফ দিতাম, নেগেটিভ দেখে আমরা আনলেস ইউজ করছি, ঠিক আছে? তো গেল। ড্যাশ দেয়ার উইল বি আ হার্মফুল চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, আচ্ছা এটা তো আমরা বললাম যদি আমরা বেশি বেশি করে গাছ না লাগাই তাহলে আমাদের পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এছাড়া আমরা বলতে পারি বিসাইডস, এছাড়াও দেয়ার উইল বি আ হার্মফুল চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, এছাড়া জলবায়ুর একটা বিশাল পরিবর্তন হবে। ড্যাশ উই শুড প্ল্যান মোর অ্যান্ড মোর ট্রিজ, বলো তো কি হবে? কমন জিনিস। সো বেশি বেশি করে গাছ লাগানো উচিত ফর আওয়ার ওন শেক, নিজেদের স্বার্থের জন্যই। হয়ে গেছে। দ্য রেপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোলড, এই যে জনসংখ্যার যে বৃদ্ধি দ্রুত গতিতে, এটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। ড্যাশ অল সর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল, যদি না হয় এই যে যত নিয়ে যে খাদ্য সমস্যা, খাদ্য সংকট যত সমাধানে আমরা যত কাজই করি না কেন সবকিছু ব্যর্থ হয়ে যাবে যদি আমরা এই জনসংখ্যাকে কন্ট্রোল না করতে পারি। তাহলে আমরা এখানে কি হবে? না করতে পারলে OTHER আদারওয়াইজ, আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথায়। অল শর্টস অফ অ্যাটেম্পটস, মনে রেখো অল শর্টস অফ অ্যাটেম্পটস, সকল প্রচেষ্টা, টু সলভ সমাধান, ফুড প্রবলেম খাদ্য সমস্যার সমাধানের সকল প্রচেষ্টা উইল ফেল ব্যর্থ হয়ে যাবে, ঠিক আছে, যদি আমরা এটা নিয়ে কাজ না করি। আচ্ছা, ড্যাশ উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র্যাপিডলি, এখানে হবে অ্যাট দ্য সেম টাইম, একই সাথে। দেখো বাবা, সব কিছু কিন্তু তুমি মিলাইতে পারবা না রুলস দিয়া, এখানে কথার প্রয়োজনে কোন কথা সেটা প্র্যাকটিস করতে করতে তুমি বুঝে যাবা। অ্যাট দ্য সেম টাইম, একই সাথে, উই হ্যাভ টু ইনক্রিজ, আমাদেরকে বাড়াইতেই হবে আওয়ার ফুড, কি আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র্যাপিডলি, খুব দ্রুত গতিতে আমাদের যে খাদ্যের উৎপাদনও বাড়াইতে হবে, ঠিক আছে? জনসংখ্যা তো কন্ট্রোল করতে হবে, খাদ্যও বাড়াইতে হবে। উই মে মোস্টলি সলভ আওয়ার ফুড প্রবলেম বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট, আমরা অবশ্যই আমাদের এই খাদ্য সংকট বা খাদ্য সমস্যার সমাধান করতে পারি আমরা আমাদের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে বা মধ্য দিয়ে। ড্যাশ উই ক্যান টেক পটেটো ইনস্টিড অফ রাইস, এখানে আমরা দিতে পারি ফর ইনস্ট্যান্স, মানে তাৎক্ষণিকভাবে, যেমন আমরা অনেকে ভাত যদি না পাই অনেকে, তাহলে এটার পরিবর্তে আমরা আলু খাইতে পারি, চালের পরিবর্তে। আগেরকার মানুষে আমি শুনেছি, আমার আমার মা যখন ছোট ছিল তখন ভাতের খুব অভাব ছিল, আমি আমার মার কাছে শুনেছি আর কি। তো মানে সব চাল খুব কম হইতো, এত তো উন্নত প্রযুক্তি ছিল না তখন, তো চাল এত কম হইলে আমার মামা শুধু ভাত খাইতো, ভাতের এক পাশে অন্যরা আলুর ভাত, মানে আলু রান্না করতো, ভাত নাড়াচাড়া দিত না, ভাত ফুটতো এক পাশে, ভাত হইতো আর আলু সিদ্ধ হইতো। আমার মা, খালা, তারপরে হচ্ছে আমি শুনেছি আর কি আমার নানি নানা ওনারা সবাই খাইতো। আর মামা যেহেতু স্কুলে যাইতো, ছোট পড়াশোনা করতো, কলেজে যাইতো, তো উনি ওই পাশ দিয়ে ওনাকে ভাত, আলুও চাইতো সাথে কিছু, কিন্তু উনিও ভাত খাইতো, এরকম শুনেছি। এবং কাউনের ভাত রান্না করে খাইতো। আমি গল্পটা আমার মায়ের কাছে শুনেছি, এখন এখানে দেখলাম আর কি এরকম যে ওনারা এটা একটা ওইটার পরিবর্তে এটা খাইতো আর কি, যে ভাত 3 বেলা খাইতে পারতো না, চাল খুব কম হইতো, নষ্ট হয়ে যাইতো খরায়, বিভিন্ন কারণে, এত তো উন্নত প্রযুক্তি ছিল না তখন, যা হইতো ওগুলি বুঝে বুঝে মানে অল্প স্বল্প করে খাইতো, মেহমানটা আসলে বা এমনি সামনে। বেশিরভাগই আলু খাইতো, টমেটো খাইতো, তারপরে দেখা যায় আলুর চিপস বানায় রেখে দিত শুকায়, এরকম এরকম আর কি আমি শুনেছি। তো ওই ব্যাপারটা আর কি এখানে বললো যে তুমি ভাতের পরিবর্তে আলু খাওয়া যায় ফর ইনস্ট্যান্স, তাৎক্ষণিকভাবে, ঠিক আছে? তাহলে এখানে INSTANCE ফর ইনস্ট্যান্স। ড্যাশ ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট, তাহলে এখানে হবে সো, তাই এখনই উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার। ড্যাশ নলেজ অফ
নিউট্রিটিভ, দেখো নলেজ অফ নিউট্রিটিভ মানে পুষ্টি জ্ঞান, ভ্যালু অফ ফুড ক্যান হেল্প টু সলভ আওয়ার ফুড প্রবলেম টু আ গ্রেট এক্সটেন্ট। অর্থাৎ আমাদের এছাড়া পুষ্টি জ্ঞান সম্পর্কেও আমাদেরকে জ্ঞান রাখতে হবে, যে কোন খাবারে কতটুকু পুষ্টি আছে, কোনটা খেলে আমাদের আসলে কতটুকু উপকার হবে। তো এটা আমরা বলতে পারি লাস্ট অফ অল, সর্বশেষ বলতে পারি আমরা, লাস্ট অফ অল মানে হচ্ছে সর্বশেষ, এইভাবে বলা আর কি, যে সর্বশেষ আমাদেরকে খাবার দাবার সম্পর্কে যত পর্যাপ্ত মানে পুষ্টি সম্পর্কেও জ্ঞান রাখতে হবে, যাতে কোন খাবার কতটুকু খেলে আমরা আসলে এই সমাধানটা পাবো, কারণ না হয়তো আসলে কিছু করার নেই এরকম। আজকে আমি তোমাদেরকে শেখাবো সাফিক্স প্রিফিক্স। তোমরা অনেকেই সাফিক্স প্রিফিক্স, আমি জানি না এক একজন হয়তো এক একভাবে, কেউ বলে অনেক রুলস মুখস্থ করতে হবে, কেউ আবার বসে বসে সাফিক্সগুলি আলাদা প্রিফিক্সগুলি আলাদা মুখস্থই করতে থাকো। আবার দেখা যায় এমন হচ্ছে কেউ ভয়ে ধরোই না, এত কত পড়বে। তুমি যদি বোর্ড প্রশ্ন বাদ দাও, যদি নর্মালি সাফিক্স প্রিফিক্স মুখস্থ করতে যাও 1200+ মানে প্রায় 1280টার মতো আমি দেখেছি বইয়ের মধ্যে সাফিক্স প্রিফিক্স দেওয়া আছে। এগুলো কি আদৌ সম্ভব মুখস্থ করা? কোনোভাবেই না। তাহলে এছাড়া যদি শুধু বোর্ড প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করেছি, সেখানেও আমি দেখেছি প্রায় 400+, 470টা মেবি এরকম। তো এখানেও তো অনেক, এগুলো শুধু মুখস্থ করতে গেলে প্রিফিক্স সাফিক্স মানে এটাও একটা বেশ জটিল, মানে আসলে এভাবে হয় না, কখনোই কোনো কিছু টানা ধরে একদম মুখস্থ করে হুবহু বসানো যায় না। তাহলে উপায় কি? এখন এটা কি সম্ভব না, তাহলে তুমি করবে কি? তোমার কাজ হচ্ছে বাংলা অর্থ বোঝা এবং প্র্যাকটিস করা। তুমি বলতে পারো ম্যাম আমি তো বাংলা অর্থ বুঝি না, তোমার ম্যাম তো বোঝেন, তোমার যিনি টিচার আছেন তিনি বুঝবেন, তার কাজ হচ্ছে বুঝাই দেওয়া। যেমন আমাদের কোর্সে 59টা বোর্ড প্রশ্ন আছে, একদম 2015 থেকে ধরে 25 পর্যন্ত আমি 59টা বোর্ড প্রশ্নই করাই দিতেছি। হ্যাঁ, 59 মানে 59টাই, একটাও আমি কম করাইতেছি না, এবং প্রত্যেকটা আমি নিজে ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে দিচ্ছি, প্র্যাকটিস করাই দিতেছি, বাংলা অর্থ বলে দিচ্ছি, এবং কী কারণে হইল রুলসটাও আমি বলে দিচ্ছি। আমি কোনো রুলস কখনোই মুখস্থ করাচ্ছি না। তার মানে আমি কি করব, আমি তোমাকে এমনভাবে শেখাবো যাতে তুমি নিজে 10টা 5টা করার পরে পরেরগুলো দেখবা যে তোমার কাছে ইজি লাগতেছে। সাফিক্স প্রিফিক্স এমন কিছু ওয়ার্ড, যেমন ধরো আমি তোমাকে একটু দেখাই যে এটা হচ্ছে কি জানো, সাফিক্স প্রিফিক্স হচ্ছে তোমার কিছু শব্দ কোনোটার সাফিক্সও হতে পারে, কোনোটার প্রিফিক্সও হতে পারে। মানে সাফিক্স মানে হচ্ছে পরে যোগ হয়, যেটাকে বাংলায় প্রত্যয় বলি, আর প্রিফিক্স মানে পূর্বে যোগ হয়, যেটাকে আমরা উপসর্গ বলি। সো ইংলিশেও এরকম প্রত্যয় এবং উপসর্গ আছে। তো এটা বুঝতে হলে তোমাকে যেমন কিছু নর্মাল সাফিক্স প্রিফিক্স যদি তোমাকে আমি দেখাই যে কেমন হয়, যেমন ধরো সাফিক্স প্রিফিক্স, যেমন একটা শব্দ নিলাম, রুট ওয়ার্ড আছে, রুট মানে মূল শব্দ, সেটা হচ্ছে হ্যাপি। তাহলে এই হ্যাপির সাথে আনহ্যাপি, যদি আগে যোগ করো তাহলে আনহ্যাপি, আর যদি পরে নেস যোগ করো হ্যাপিনেস। এখন কোনটা হবে এটা কিন্তু জানি না, এটা কিন্তু তোমাকে বুঝা নিতে হবে। সো তুমি যে হ্যাপিনেস মুখস্থ করলে বা আনহ্যাপি মুখস্থ করে তো লাভ নাই, তুমি যদি ইউজ না জানো, ব্যবহার না জানো। আবার যেমন ধরো এগ্রি, এগ্রির যদি রুট ওয়ার্ডটা হচ্ছে এগ্রি, এটার আগে হচ্ছে ডিসএগ্রি, মানে আমি তোমার সাথে সম্মতি নই। আর এগ্রিমেন্ট, পরেরটা হচ্ছে আবার এগ্রিমেন্ট, হ্যাঁ, মানে সাইন করা কোনো একটা কিছু, চুক্তিপত্র। আন্ডারস্ট্যান্ড, আগে লাগাইলে মিসআন্ডারস্ট্যান্ড, শেষে আইএনজি, মিসআন্ডারস্ট্যান্ডিং। বিলিভ, আনবিলিভ, আবার যদি লেভেল লাগাই বিলিভেবল, আনবিলিভেবল। সো রেসপেক্ট, আগে দিলে ডিসরেসপেক্ট, অসম্মান, আর পরে দিলে ফুল, রেসপেক্টফুল। সো কোনটা হবে এটা তোমাকে বাংলা অর্থ বুঝতে হবে, এটা আন্দাজে করা যাবে না। অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, অথবা অ্যাক্টিভিটি, ঠিক আছে, কাজকর্ম। সো এইটা আসলে ডিপেন্ড করতেছে বাংলা বুঝার ফলে, এবং অনেক ওয়ার্ড আমরা জানি। আমি তোমাকে প্র্যাকটিস করাবো, আমার সাথে তুমি শুধু ক্লাস দেখবা, তোমার নিজের কিচ্ছু করা লাগবে না। রুলস কোথায় কী না, এই ওয়ার্ডগুলো আমরা জানি, দেখলেই তুমি দেখবা বুঝতেছো এবং পারতেছো। 5টা 6টা করার পরে দেখবা পরেরটা নিজেই পারতেছো, এমন কঠিন কিছু না। সাথে থাকো এবং ভরসা করো, নিশ্চয়ই ভালো কিছু হবে। চলো, যেমন প্রথমে যেটা আছে ঢাকা বোর্ড 24, কমপ্লিট দ্য টেক্সট ট্রেনিং সাফিক্স প্রিফিক্স অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস, অথবা দুইটাই, মূল শব্দের আগে পরে দুইটাই হইতে পারে। চলো, বাংলা অর্থটা বোঝা খুবই জরুরি। আমি বাংলা বলে দিচ্ছি, তুমি প্র্যাকটিস করবা, একবার না পারিলে দেখো শতবার, 2বার দেখবা, 3বার দেখবা, নিশ্চয়ই হয়ে যাবে। তবে ভয় পাবে না, হাল ছেড়ে দিবে না, ক্লাসবেলের বাচ্চারা কখনো হারে না, ঠিক আছে? চলো, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই আমাদের ভালো বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু। দে ইন্ট্রোডিউস আস, তারা পরিচিত করায় দেয় আমাদেরকে, টু দ্য রেলম অফ লিমিটেড নলেজ। আচ্ছা, নলেজ মানে জ্ঞান, তারা পরিচিত করায় দেয় আমাদেরকে রাজ্যে। আচ্ছা, জ্ঞান কি কখনো সীমিত হয়? জ্ঞান হয় অসীম, অসীম জ্ঞানের রাজ্যের সাথে পরিচিত করায় দেয়। সো এটা হচ্ছে লিমিটেড, এটার সাথে তুমি কিন্তু আনলিমিটেড শব্দ জানো, এমন কঠিন কোনো কিছু না। আনলিমিটেড শব্দ জীবনে শোনো নাই তুমি? তো এই যে অর্থটা যদি একটু খালি বুঝো, আনলিমিটেড, জ্ঞান কখনো সীমিত না, জ্ঞান হচ্ছে অসীম। সো আনলিমিটেড নলেজের সাথে আমাদেরকে পরিচিত করায় দেয়। একটা বুঝা, আর কিছুই না। দ্য বুকস অফ গ্রেট ড্যাশ কন্টেইন, দ্য বুকস অফ গ্রেট রাইট
গ্রেট কখনো মহান কখনো লেখা হয় না, মহান লেখক হয়। তো রাইটের সাথে যদি একটা আর যোগ করি, রাইটার, রাইটার মানে লেখক হয়ে গেল। দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, মহান লেখকদের বই, কন্টেইন থাকে নভেল থটস, মহৎ চিন্তা, অ্যান্ড গ্রেট আইডিয়া, এবং বড় বড় ধারণা থাকে, চিন্তা এবং অনেক আইডিয়া, অনেক কিছু থাকে। ঠিক আছে। উই ক্যান ড্যাশ আওয়ার মাইন্ড বাই রিডিং বুকস, এটা আমরা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে পড়েছি। উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, রিচের আগে এনরিচ মানে সমৃদ্ধ করা। উই ক্যানের পরে ভার্বের ওয়ান, সো এটা ভার্ব রিচ এনরিচ। আমরা সমৃদ্ধ করতে পারি আওয়ার মাইন্ড, আমাদের মনকে, বাই রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে আমরা আমাদের মনকে আরও উন্নত করতে পারি। দ্য রিডিং অফ বুকস ব্রিংস, বই নিয়ে আসে পারফেক্ট, আমরা পারফেকশন শব্দ কি শুনি নাই বাবা, এটা কি কঠিন? কি একদম সকল শব্দ তুমি জানো, শুধু সঠিকটা বসাইতেই পারলেই হয়েছে। তাহলে পারফেকশন, TION, পারফেক্ট আছে, পারফেকশন, ঠিক আছে, ION দিয়ে দিলাম। নো স্পিরিচুয়াল প্রোগ্রেস, কোনো আত্মিক উন্নয়ন, আত্মিক মানে ভেতর থেকে কোনো উন্নতি। অ্যান্ড ওয়ার্ল্ডলি প্রসপার, প্রসপার না হয় প্রসপারিটি, প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি, তাহলে এখানে ITY, প্রসপারিটি। ক্যান বি ইমাজিনড, কল্পনা করতে পারবো না, উইথ আছে এখানে রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে, নাকি বই পড়া ছাড়া আমরা কল্পনা করতে পারবো না, সো এখানে হবে উইদাউট, THOUT, উইদাউট, ঠিক আছে। বই পড়া ছাড়া কোনো উন্নতি, আত্মিক সমৃদ্ধি বা কোনো বৈশ্বিকভাবে কোনো উন্নতি সম্ভব না, চিন্তাও করতে পারবো না। ট্রু যদি থাকে, স্পিকিং, এটা হবে ট্রুলি স্পিকিং, শুধু একটা LY, ব্যাস, এগুলো কমন শব্দ, ভয় পাওয়ার কিছু নাই, 2-4টা করলে নিজেই বসাইতে পারবা। ট্রুলি স্পিকিং, রিডিং বুকস ইজ সাচ আ থিং। আসলে সত্যি কথা বলতে বই পড়ার মাধ্যমে এমন একটা জিনিস, মানে এমন জিনিস থাকে বইয়ের মধ্যে, হুইচ, যেটা হ্যাজ নো ড্যাশ অল্টারনেট, বাবা অল্টারনেটিভ শব্দ শুনি নাই, অল্টারনেটিভ মানে বিকল্প, তো বইয়ের বিকল্প আসলে আর কিছুই নেই। বই মানে সত্যি কথা বলতে বই পড়ার মাধ্যম এমন জিনিস আছে যেটার বিকল্প আর কিছু নাই। সো উই শুড রিড বুকস অন ভেরি, এটা খালি ঘরটা দেওয়ার নেই ভুলে, ভেরির জায়গায় হবে ভেরি টপিক, এখানে হবে ভেরিয়াস টপিক, VARIOUS, ওয়াইটা উঠে আই হয়ে গেল। ভেরিয়াস টপিক, বিভিন্ন টপিকের উপর বই পড়া উচিত, সো দ্যাট, যাতে, উই মে ব্রিং প্রপার, যাতে আমরা আনতে পারি যথাযথ ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডেভেলপ থাকলে ডেভেলপমেন্ট অফ আওয়ার স্পিরিট, আমরা আমাদের ভেতর থেকে আরও উন্নত করতে পারি, নিজেদেরকে আরও উন্নয়ন বয়ে নিয়ে আসতে পারি। এই জন্য আমাদের আসলে বই পড়া উচিত বেশি বেশি করে। সো এটা কি এমন কঠিন বাবা? প্রসপারিটি তুমি জানো, ডেভেলপমেন্ট শব্দ তুমি জানো, অল্টারনেটিভ শব্দ তুমি জানো, হ্যাঁ, অল্টারনেটিভ, অল্টারনেটিভ, তারপরে পারফেকশন, অ্যান্ড রিচ, রাইটার, আনলিমিটেড, এই ওয়ার্ডগুলো তুমি জানো না। সো এগুলি বসে বসে ঘ্যানা ঘ্যানা মুখস্থ করার কোনো মানে আছে? আরও 10টা করলে, 5টা করলে তুমি কি পারবা না? প্রথম একটু তোমার ভয় লাগবে, কিন্তু পরেরগুলো তো তুমি পারবা। চলো পরেরটা দেখো, রাজশাহী বোর্ড। দ্য নেচার অফ মাদার্স লাভ, মায়ের ভালোবাসার ধরন বা প্রকৃতি, ইজ দ্য সেম ইন অল কান্ট্রিজ, সকল দেশেই সমান, মানে যে কোনো দেশের মা মানে একই রকমভাবে তার সন্তানকে ভালোবাসে। ইট ইজ ইউনিভার্স, এটা হবে ইউনিভার্সাল, মানে সার্বজনীন, তো ইউনিভার্স থেকে ইউনিভার্সাল, ঠিক আছে। এই যে সব বানানটা যেন ভুল না হয়, এই ব্যাপারটা একটু খেয়াল করবা, ঠিক আছে। SAL, ফর আওয়ার এক্সিস্ট অন আর্থ, পৃথিবীতে অস্তিত্ব, এক্সিস্ট না, শব্দটা হবে এক্সিস্টেন্স, তাহলে এক্সিস্ট আছে, টেন্স দিয়ে দিই, TENCE, এটা হচ্ছে এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব, পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য। উই গ্রেট, টু, এখানে গ্রেটের জায়গায় হবে গ্রেটলি, মানে বিশেষভাবে, টু মানে হচ্ছে কৃতজ্ঞ, আওয়ার ফাদার অ্যান্ড মাদার, আমরা বিশেষভাবে আমাদের মানে আমার বাবা মায়ের কাছে আমরা কৃতজ্ঞ, এই পৃথিবীতে তারাই আমাদেরকে এনেছেন। স্পেশাল শব্দটা হবে স্পেশালি, LLY, ঠিক আছে, স্পেশালি টু আওয়ার মাদার, বিশেষভাবে আমাদের মায়েদের কাছে। আ মাদার্স লাভ, একজন মায়ের ভালোবাসা, ইজ প্যারালাল, শব্দটা হবে আনপ্যারালাল, অ্যান্ড ইউনিক, অনন্য, মানে অতুলনীয় এবং অনন্য মায়ের ভালোবাসা। আ চাইল্ডস রিলেট, এখানে হবে রিলেশন, TION, একটা মানে সম্পর্ক, উইথ ইটস মাদার, তার মায়ের সাথে একটা বাচ্চার সম্পর্ক, ইজ হ্যাভেন, এখানে হবে হ্যাভেনলি, স্বর্গীয়। অ্যান্ড স্পিরিট, এখানে হবে স্পিরিচুয়াল, ঠিক আছে, TUAL, মানে আধ্যাত্মিক এবং স্বর্গীয় একটা সম্পর্ক, মায়ের সাথে সন্তানের যেই সম্পর্কটা, রিলেশনটা। উই ক্যান হার্ডের জায়গায় হবে হার্ডলি মানে নেগেটিভ শব্দ মিন করে, আমরা উই ক্যান হার্ডলি সি, আমরা দেখি না বললেই চলে, আ মাদার, এমন মা,
ডিফারেন্ট টু হার চিলড্রেন, ডিফারেন্ট মানে বিভিন্ন বা ভিন্ন, কিন্তু এখানে ডিফারেন্টের আগে ইন লাগাইলে ইনডিফারেন্ট মানে উদাসীন। তো আমরা এমন টু হার চিলড্রেন, বাচ্চার প্রতি উদাসীন মা আমরা দেখি না বললেই চলে। এমন খুব কম মাই আছে যে বাচ্চাকে ভালোবাসে না, ঠিক আছে? তো এই যে হ্যাভেনলি, হার্ডলি, ইনডিফারেন্ট, এই যে রিলেশন, স্পিরিচুয়াল, আনপ্যারালাল, এইগুলি কি বাবা একদম আনকমন? কিছু কিছু আনকমন, কিন্তু প্র্যাকটিস করলে তো এগুলো সহজই, তাই না? দেখো 2টা করাই দিলাম, পরেরটা ভয় পাওয়ার কিচ্ছু নাই, শুরু করছি। 3 নম্বর, আ কম্পিউটার কনসিস্ট অফ বোথ হার্ডওয়্যারস অ্যান্ড সফটওয়্যার। একটা কম্পিউটারের মধ্যে কনসিস্ট অফ মানে থাকে, হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই থাকে। দ্য টাচ কম্পোনেন্ট আর কল্ড হার্ডওয়্যার। টাচ এখানে হবে টাচেবল, টাচের জায়গায় হচ্ছে টাচেবল, মানে স্পর্শযোগ্য যেগুলো এগুলোকে হার্ডওয়্যার বলে, যেগুলো ধরা ছোঁয়া যায়। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে দ্য টাচেবল, এই যে এই টাচেবল এটা এখানে বসাই দিলাম, আর এটা হইব আনটাচেবল। অস্পর্শযোগ্য প্রোগ্রামস আর কল্ড সফটওয়্যার, যেগুলোকে স্পর্শ করা যারা ধরা ছোঁয়া যায় না সেগুলোকে বলে সফটওয়্যার, ঠিক আছে? হার্ডওয়্যারস অ্যান্ড সফটওয়্যার আর ইন্টারডিপেন্ডেন্ট, একটা আরেকটার উপর মানে নির্ভরশীল। হার্ডওয়্যার সফটওয়্যার কি পরিপূরক, একটা ছাড়া একটা চলবে না এরকম। উইদাউট ওয়ান, একটা ছাড়া, দ্য আদার ইজ, অন্যটা। ভ্যালু এখানে ভ্যালুয়েবল না, মূল্যহীন, ভ্যালুলেস। একটা ছাড়া একটা মূল্যবান, একটা ছাড়া একটা মূল্যহীন, তাহলে ভ্যালুলেস। যদি বলতো মূল্যবান তাহলে ভ্যালুয়েবল দিতাম, আর এখানে বুঝা ভ্যালুলেস দিলাম। সফটওয়্যার ডিজাইন আর কল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিজাইনের জায়গায় হবে ডিজাইনার, যেমন রাইটের জায়গায় রাইটার। সফটওয়্যার ডিজাইনারদেরকে বলা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ আ ডিমান্ড সাবজেক্ট, এটা হবে ডিমান্ডিং সাবজেক্ট। আমরা বলি না আর এই সাবজেক্টের খুব ডিমান্ড বর্তমান জায়গায়, ডিমান্ডিং সাবজেক্টের একটা, সো এটা ডিমান্ডিং সাবজেক্ট ইন আ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা খুব ডিমান্ডেবল, চাহিদা আছে। ওয়েল ডিজাইনড সফটওয়্যার, একটা ভালোভাবে পরিকল্পিত একটা সফটওয়্যার ক্যান সলভ, সমাধান করতে পারে এনি প্রবলেম, যে কোনো সমস্যা। বিজনেস অর্গানাইজেশন, ব্যবসায়িক যেই সংস্থাগুলো আছে, ইনক্লুডিং, এটা উঠায় আইএনজি, ইনক্লুডিং ব্যাংকস আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন সফটওয়্যার। বিজনেস যেই সংস্থাগুলো অথবা বিশেষ করে ব্যাংক যেগুলা, এগুলো সম্পূর্ণ সফটওয়্যারের উপর নির্ভরশীল। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে অফিস ম্যানেজ, এখানে হবে ম্যানেজমেন্ট, ম্যানেজ থাকলে অফিস ম্যানেজমেন্ট, অফিস ব্যবস্থাপনা। কান্ট বি থট, চিন্তা করা যায় না, উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ প্রপার সফটওয়্যার। একটা সঠিক সফটওয়্যার, যথাযথ একটা সফটওয়্যার ছাড়া অফিস ব্যবস্থাপনা বা অফিসের যে কাজকর্মগুলো এগুলো তুমি কল্পনাই করতে পারবে না। ফর দ্য ডেভেলপ অফ আওয়ার সফটওয়্যার, ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার সফটওয়্যার ইন্ডাস্ট্রি, তাহলে ডেভেলপের সাথে মেন্ট, আমাদের সফটওয়্যার যেই শিল্প এইটার উন্নতির জন্য বা উন্নয়নের জন্য দ্য গভর্নমেন্ট হ্যাজ অলরেডি সেট আপ আ নাম্বার অফ হাইটেক পার্ক, সরকার অলরেডি হাইটেক পার্ক সেট আপ করেছে। আওয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স আর ওয়ার্কিং, কাজ করছে। রেস্টলেস, এখানে হচ্ছে রেস্টলেস, নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছে। সো এই জায়গায় হবে হচ্ছে রেস্টলেসলি, নিরলসভাবে। টু ডেভেলপ নিউয়ার সফটওয়্যার, নতুন নতুন সফটওয়্যার নিয়ে কাজ করার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, ঠিক আছে? টু মেক আওয়ার লাইফ, তৈরি করতে আমাদের জীবনকে ইজি অ্যান্ড কমফোর্টেবল, AVLE, কমফোর্ট আছে, অ্যাবল দিয়ে দিলাম। আমাদের লাইফকে সহজ করতে এবং কম আরামদায়ক করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সো এমন কঠিন কিছু না। বাংলাটা বুঝলে দেখতে অনেক বড়, কিন্তু বাংলাটা বুঝলে আসলে সহজ। তা আমি একবার বলে দিচ্ছি, তুমি যদি 2-3 বার পড়ো নিশ্চয়ই হবে, ঠিক আছে? পরেরটা যদি দেখি, দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্ক আছে, এখানে হবে ড্রিঙ্কেবল, মানে পানযোগ্য। এটা যেমন যে টাচেবল, এটা হচ্ছে ড্রিঙ্কেবল। তো তুমি শিখে গেলা ড্রিঙ্কেবল, এটা তার ভুলবা না কখনো, তার মানে পরিষ্কার পানি পানযোগ্য। ডার্টি ওয়াটার ইজ আনসেফ, সেফের জায়গায় আনসেফ, অনিরাপদ, এটা তো নিরাপদ না, অনিরাপদ আমরা সবাই জানি। ক্লিন ওয়াটার ইজ কন্টামিনেট, দেখো পরিষ্কার পানি, কন্টামিনেট মানে দূষিত, তাহলে এটা হবে আনকন্টামিনেটেড, মানে দূষিত নয়, তাহলে এখানে দিলাম আনকন্টামিনেটেড, ঠিক আছে? মানে হচ্ছে কি বলে এটাকে, দূষিত নয় বা অদূষিত, যেটাকে আমরা বলি আর কি, বিশুদ্ধ। অ্যান্ড সুট, এটা হবে সুইটেবল, AVLE, সুইটেবল ফর ড্রিঙ্কিং, পান করার জন্য নিরাপদ এবং বিশুদ্ধ, পরিষ্কার পানি, ঠিক আছে? বাংলাদেশ ইজ আ রিভার কান্ট্রি, এটা হচ্ছে রিভারাইন, RINE, রিভারাইন কান্ট্রি, নদীমাতৃক দেশ। রিভার আছে, তুমি INE দিয়ে দিবা, ঠিক আছে? রিভারাইন কান্ট্রি, ওকে দিলাম। এরপরে যেটা, বাট
উই গেট এডিকুয়েট, এডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, আর এখানে হবে ইনএডিকুয়েট মানে হচ্ছে অপর্যাপ্ত ওয়াটার ফর ইউজ। কিন্তু আমরা মানে আমাদের ব্যবহারের জন্য অপর্যাপ্ত পানিই পাই, পর্যাপ্ত পানি পাই না। দ্য ওয়াটার অফ মোস্ট অফ আওয়ার রিভার্স ইজ ফিল্থ, এটা হবে ফিলদি, THY, ফিলদি অ্যান্ড পায়োজনাস, পায়োজন NOUS, বিষাক্ত এবং নোংরা আমাদের অধিকাংশ নদীর পানি। উই শুড কিপ সারফেস ওয়াটার, আমাদের উচিত ভূপৃষ্ঠের পানিটাকে ক্লিন রাখা ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য। অ্যান্ড লংগেভিটি, LONGA, লংগেভিটি মানে দীর্ঘ, মানে আমাদের দীর্ঘায়ুর জন্য, হ্যাঁ, আমাদের আয়ুটাকে দীর্ঘায়িত করার জন্য এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের উচিত কি করা, LONGEVI, আচ্ছা ই হবে, হ্যাঁ, লংগেভিটি। দ্য গভর্নমেন্ট শুড প্লে, সরকারের উচিত, অ্যান অ্যাক্ট রুল, এটা হবে অ্যাক্টিভ রুল, ACTIVE, অ্যাক্টিভ রুল টু কিপ ওয়াটার সেফ, পানি নিরাপদ রাখার জন্য সক্রিয় ভূমিকা পালন করা সরকারের উচিত। যদিও করছে, তো তুমি নতুন শব্দ যদি আমি বলি লংগেভিটিটাই পাইলা, আর যদি বলি আমি তোমাকে বলতে পারি যেমন আনকন্টামিনেটেড তো আমরা জানি, শুধু ওয়ার্ড পাইলাম একটা, ইনএডিকুয়েট বলতে পারো অপর্যাপ্ত, এই দুইটা। তো এই তো শিখতে শিখতেই তো শিখে যাবা। এগুলো কেমন ভয়ের কেচারিকে আর দ্বিতীয়বার ভুলবা। পায়োজনার শব্দ বিষাক্ত, এটা তুমি জানো না। ড্রিঙ্কেবল পানযোগ্য, আনকন্টামিনেটেড, কন্টামিনেট মানে দূষিত, আর আনকন্টামিনেটেড মানে দূষিত নয়, ঠিক আছে। আবারও বলছি, প্র্যাকটিস মেক্স ম্যান এ পারফেক্ট, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এগুলো বাংলা পড়লে 2-4 পড়লে নিজেই পারবা। যেমন ইনভেন্ট, দেখেই তো বোঝা যায় ইনভেনশন, এগুলো কি বাবা একদম জ্ঞানায় জ্ঞানায় পড়ার মতো কিছু আছে। মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেনশন, TION, বানান যেন ভুল না হয়, ব্যাপারটা খালি খেয়াল করবা। মোবাইল ফোন হচ্ছে একটা বড় আবিষ্কার অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের। দ্য কনজিউম অফ মোবাইল ফোন, এখানে হচ্ছে কনজিউমের জায়গায় হবে কনজামশন, ঠিক আছে। CONSUMPTION, দ্য কনজামশন অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের ব্যবহার, কনজামশন মানে ব্যবহার, আর ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে, দিনকে দিন। পিপল আর গেটিং বেনিফিট, লোকজন এখান থেকে উপকৃত হচ্ছে। বাট ইট ইজ ফরচুনেট, ইট ইজ আনফরচুনেট, কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয় যে, ফরচুন মানে সৌভাগ্য, আর আনফরচুনেট মানে দুর্ভাগ্য। তাহলে ইট ইজ আনফরচুনেট, এটা দুর্ভাগ্যের বিষয় যে মোবাইল ফোন সামটাইমস, মোবাইল ফোন মাঝে মাঝে কামস এ কজ অফ হেলথ, এখানে হচ্ছে হয়ে পড়ে, তাহলে এখানে হবে বিকামস, ঠিক আছে। বিকামস হয়ে পড়ে, আ কজ অফ হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হয়ে পড়ে। স্পেশালি দ্য চাইল্ড, চাইল্ডের জায়গায় হবে চিলড্রেন, REN, আর এফেক্টেড বাচ্চারা এটাতে খুব বেশি এফেক্টেড হয়। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স আছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য বিজ্ঞান না, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, এই যে সায়েন্টিস্ট, TIST, বিজ্ঞানীদের মতামত অনুযায়ী মোবাইল ফোন কজেস ব্রেন টিউমার্স, জেনেটিক ড্যামেজ অ্যান্ড মেনি আদার কিউর ডিজিজ, এখানে হবে ইনকিউরেবল ডিজিজ, ঠিক আছে। কিউর আছে এখানে, ইনকিউর, আবার এখানে হবে এবল, ঠিক আছে, ইনকিউরেবল। এই যে এটা সাফিক্সও হইল, প্রেফিক্সও হইল। অনারোগ্য মানে আরোগ্য নয় এমন রোগ হয়, বিজ্ঞানীরা বলছে। দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে, হ্যাঁ, যে ভিজিবলি আনকন্ট্রোলড রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন কজেস, অর্থাৎ তারা বিশ্বাস করে যে অনিয়ন্ত্রিত এই যে রেডিও অ্যাক্টিভিটি, মানে এগুলো আসলে মোবাইল ফোনের কারণেই হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই যে L, এটা উঠায় Y, ঠিক আছে। এখানে হচ্ছে রিপেয়ারেবল, এখানে হচ্ছে ইরিপেয়ারেবল, মানে রিপেয়ার মানে ঠিক করা যায়, ইরিপেয়ারেবল মানে ঠিক করা যায় না, এমন এমন ড্যামেজ হিউম্যান বডি, মানুষের শরীরে এমন ক্ষতি করে যেটা ঠিক করার নয়। দে সে দ্যাট, তারা আরও বলে যে দ্য গভর্ন, এখানে হবে গভর্নমেন্ট, সরকারের উচিত কন্ট্রোল করা রেডিও অ্যাক্টিভিটি সোর্স, নিয়ন্ত্রণ করা উচিত। সো এই তো গভর্ন থাকলে গভর্নমেন্ট হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেছে। চাইল্ড লেবার, শিশু শ্রম, ইজ কনসিডার্ড, বিবেচনা করা হয়, এ ম্যাটার অফ গ্রেস ফর আ নেশন, এখানে গ্রেসের জায়গায় হবে ডিসগ্রেস, অপমানজনক মনে করা হয়, ঠিক আছে, অসম্মানের মনে করা হয়। ওয়ার এভার চিলড্রেন আর এমপ্লয়েড, বাচ্চারা যেখানে কাজ করে, এইদার ইট ইজ ডোমেস্টিক ওয়ার্ক, হতে পারে সেটা বাসা বাড়িতে, অর ফ্যাক্টরি ওয়ার্ক, অথবা কোনো একটা কারখানায়। এইদার ইট ইজ রিক্সা পুলিং অর ওয়ার্কিং ইন এ শপ অর হোটেল, এটা হতে পারে কোনো রিক্সা বাওয়া অথবা কোনো দোকানে কাজ করা বা হোটেলে কাজ করা। দে আর ট্রিটেড, দে আর ইল ট্রিটেড, ইল ট্রিটেড মানে তাদের সাথে দুর্ব্যবহার বা খারাপ আচরণ করা হয়, ঠিক আছে, বা মিস ট্রিটেড, ইল ট্রিটেডও বলতে পারি, ইলও বলা যায়, মিসও বলা যায়, দুইটাই তুমি বলতে পারো। ট্রিটেড, ঠিক আছে, তারা সবসময় খারাপ আচরণের শিকার হয়। দে আর এমপ্লয়ি, এখানে হবে দে আর এমপ্লয়ার্স,
এমপ্লয়ার্স মানে হচ্ছে মালিকেরা, ডোন্ট গিভ দ্যাম দেয়ার ডিউ রাইট, তাদের ন্যায্য অধিকার দেয় না। চিলড্রেন ওয়ার্ক ফর লঙ্গার পিরিয়ড ইন হেলদি অ্যান্ড ফেভারেবল, তাহলে এখানে কি হেলদি হবে নাকি এখানে হবে আনহেলদি? অস্বাস্থ্যকর পরিবেশে সাধারণত বাচ্চারা কাজ করে, অ্যান্ড এখানে ফেভারেবল না, এখানে হবে আনফেভারেবল কন্ডিশন, এবং প্রতিকূল পরিবেশেই তারা কাজ করে। মানে বাচ্চাদের জন্য শিশু উপযোগী এমন কাজ নয়, মানে তাদের বয়সের চেয়ে হয়তো বেশি ভারী বোঝা বহন করে, বেশি শ্রম দেয়, এরকম আর কি, বেশি সময় খাটায়। অ্যান্ড হোয়াট ইজ সোরো, এবং আরও দুঃখের বিষয় যে, তাহলে এখানে সোরোর জায়গায় হবে সোরোফুল, ঠিক আছে? এবং এটা আরও দুঃখের বিষয় যে দে আর নট গিভেন ডিউ ওয়েজেস, এবং তারা তাদের ন্যায্য মজুরিও পায় না। মেনি চিলড্রেন ডু দ্য ওয়ার্ক অফ দ্য অ্যাডাল্টস, অনেক বাচ্চাই বড়দের মতো কাজ করে। অ্যান্ড অফেন ডু দ্য রিস্ক অ্যান্ড ডেঞ্জার, তাহলে এখানে হবে রিস্কি, হ্যাঁ, রিস্কের জায়গায় রিস্কি, ঝুঁকিপূর্ণ, অ্যান্ড ডেঞ্জারাস, GROUS, এবং অনেক মারাত্মক কাজ করে, ঝুঁকিপূর্ণ এবং মারাত্মক লেভেলের কাজ করে ওই বাচ্চারা, ঠিক আছে? স্ট্রিক্ট ল, কঠিন আইন করা উচিত, শুড বি, করতে হবে। ফোর্সড, এখানে হচ্ছে এনফোর্সড, এনফোর্সড মানে নিশ্চিত করতে হবে, হ্যাঁ, মানে কঠিন আইন করে, অ্যাগেইনস্ট, বিরুদ্ধে। এমপ্লয়িং চিলড্রেন ইন ম্যানুয়াল ওয়ার্ক, বাচ্চাদেরকে যে ম্যানুয়ালি কাজ করায় বাচ্চাদের দিয়ে, শিশু শ্রমটা বন্ধ করতে হবে আইন কইরা। দেয়ার প্যারেন্টস শুড বি, তাদের বাবা মায়েদেরকে আরও শুড বি, শুড বি এর পরে ভার্ব, এটা যদি ভার্ব হয় ভার্বের থার্ড ফর্ম হবে, ঠিক আছে? তাহলে দেয়ার প্যারেন্টস শুড বি এনকারেজড, এন আবার এখানে ইডিও হবে, ঠিক আছে? ওই ইডিটা হবে শুড বির কারণে, আর এখানে এন। তার বাবা মায়েদেরকে উৎসাহিত করতে হবে, টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল, যাতে তারা বাচ্চাদেরকে স্কুলে পাঠায়, এই ব্যাপারে উৎসাহিত করতে হবে, ঠিক আছে? কাজে যাতে না পাঠায়। তো এনকারেজ উৎসাহিত করা, এনফোর্সড নিশ্চিত করা, ডেঞ্জারাস রিস্কি, সরোফুল, আনফেভারেবল আনহেলদি, এগুলি তো আমরা জানি। ডিসগ্রেস মানে অপমানজনক, আর মিলট্রেটেড বা ইলট্রেটেড, মিসট্রেটেড বা ইলট্রেটেড মানে হচ্ছে খারাপ আচরণ করে তাদের সাথে। তো বাংলাটা বুঝলে আসলেই পারা যায়। দ্য আমব্রেলা ইজ ওভার মাই হেড, I am behind the girl, the girl is in front of me। এইভাবে করে আর কত প্রিপোজিশন শিখবে? আচ্ছা, তুমি তো বহু শিখেছো, ওপরে হলে অন, সামনে হলে ইন ফ্রন্ট অফ, এইভাবে করে আর কত প্রিপোজিশন শিখবে? আদৌ কি কোনো কাজে লেগেছে? পরীক্ষার হলে প্রশ্ন দেখে চিনতে পেরেছো? একটাকেও অ্যাপ্লাই করতে পেরেছো? তাহলে এই সিস্টেমটাই আসলে ভুল, এটা বাদ দাও। তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং এমন কিছু টেকনিক যেটা তুমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবে, দেখে চিনতে পারবে, সেটা তোমার দরকার। তাহলে এখন তোমরা মানে দরকার এইভাবে শিখবে। তাহলে কি করবে? হ্যাঁ, প্রিপোজিশন শেখার জন্য প্রায় 800-র কাছাকাছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। তাহলে এগুলো শিখবে। যারা পারবে তাদের জন্য অনেক শুভকামনা, কিন্তু যারা পারবে না, 800 প্রিপোজিশন মুখস্থ করা মুখের কথা। তাহলে এখন তুমি কি করবে? ক্লাসভেলের সাথে থাকো, অসাধারণ কিছু টেকনিক এবং নিয়মের মাধ্যমে প্রিপোজিশন জাস্ট একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে, ঠিক আছে? আমরা কি করেছি, বিভিন্ন বোর্ড প্রশ্ন এবং বিভিন্ন 50টা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেগুলোর মানে প্রিপোজিশন না সর্বোচ্চ 100, এর বেশি তোমার লাগে না। 100টা দিয়ে তুমি 90% কাজ চালাই দিতে পারবা। 2-1টা হয়তো ব্যতিক্রম, সেটা করতে করতে আমরা তখন শিখে যাব। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, এবং তুমি যদি একা করো তুমি কিন্তু পারবে না। তো তোমার ইচ্ছা করবে না, তুমি বুঝবে না, না বুঝলে আটকে যাবে। আমরা ক্লাসভেল এই জায়গাটা তোমাকে ইজি করে দিয়েছি। আমরা তোমাদের জন্য এমন সেরা কিছু প্রিপোজিশন বাছাই করেছি, তার মধ্য থেকে যেগুলো হচ্ছে কয়েকটা, যেমন ধরো অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, অনেক আছে, 800-র মধ্য থেকে 100 বাছাই করেছি। এগুলো আমরা পিডিএফ আকারে আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে দিয়ে দিব, তাদের জন্য রেডি। অ্যাকর্ডিং টু, অ্যাড টু, অ্যাডিক্টেড টু, অ্যাডেয়ার টু মানে হচ্ছে লেগে থাকা, হ্যাঁ, অ্যাফোর্ড টু মানে হচ্ছে সামর্থ্য থাকা, আরও এমন অনেক আছে। যাই হোক, অ্যাভেইল অফ সুযোগ নেওয়া আর কি, সুযোগ নেওয়া। তারপরে অ্যাটেন্টিভ টু, অ্যাটেন্ড টু এগুলো হচ্ছে মনোযোগী হওয়া। সো এরকম আরও অনেক আছে। যাই হোক, হ্যাঁ, অ্যাওয়ার অফ, বেসড অন, বিলং টু কারো অধিকারে থাকা কোনো কিছু। তো কেয়ার অফ, ক্যারি অন, ক্লিং টু লেগে থাকা, ক্লোগ আপ এটার মানে হচ্ছে ব্যাহত হওয়া। তো এগুলো আমরা দিয়ে দিবে, এগুলোর সাথে সাথে প্র্যাকটিস করবে। এখন তোমাকে যদি আমি এটা দিয়েও দিই, তুমি না পড়বে না, তাহলে উপায় কি? উপায় হচ্ছে তোমাকে কেউ করে দেওয়া, কারণ তুমি করে দিলে কেউ তুমি সেটা করবে। চলো আমি এখন তোমাদেরকে করে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাইটা করতে হয়, এবং তুমি পরীক্ষার হলে ইনশাল্লাহ পারবে, ঠিক আছে? একদম টেকনিক সহ সব কিছু A to Z আমি কমপ্লিট করে দিচ্ছি তোমাদেরকে। তো তুমি প্রথমেই যে কাজটা করবে সেটা হচ্ছে, আমি যদি তোমাকে একটু দেখাই, এটা 3 নম্বরটা আমরা একটু করব। ইট ইজ নোন ড্যাশ অল দ্যাট ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে। শোনো, যদি কোনো বাক্যে আমরা নো খুঁজে পাই, নো নামে কোনো ভার্ব দেখি, নো এর পরে টু বসে,
নো এর পরে অ্যাবাউটও বসে, কিন্তু সাধারণত এই নো ভার্ব এর পরে যদি আমরা দেখি খালি ঘরটার পরে যদি কোনো ব্যক্তি বোঝায় অল, এভরিওয়ান এমন যদি থাকে, তাহলে এই নো এর পরে অবশ্যই টু। ইট ইজ নোন টু অল, এটা সবাই জানে যে ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে, আমাদের প্রত্যেককেই মারা যেতে হবে, ড্যাশ দিস আর্থ, এই পৃথিবী থেকে, থেকে মানে ফ্রম, এখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় না, এটা সিস্টেম অনুযায়ী নিয়ম অনুযায়ী বসেছে, এই পৃথিবী থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। সো উই হ্যাভ নো ইস্কেপ ড্যাশ ডেথ, ইস্কেপের পরে ফ্রম বসে, ইস্কেপ ফ্রম মানে হচ্ছে পালানো, আমরা মৃত্যুকে কেউ এড়াতে পারবো না বা মৃত্যু থেকে কেউ পালিয়ে যেতে পারবো না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ইস্কেপ ফ্রম। ডেথ ইজ কমন ড্যাশ অল, কমনের পরে টু বসবে যদি এটা সবার জন্য প্রযোজ্য হয়, অল মৃত্যু সবার জন্য অবধারিত, ঠিক আছে। এরপরে সো উই শুড নট মর্ন ড্যাশ দ্য ডেড, যদি মর্ন দিয়া শোক, মৃত্যুর শোক বোঝায়, তাহলে আমরা এই জায়গাটা ইউজ করব মর্ন ফর। কিন্তু যদি মৃত্যু না বোঝায় কোনো ঘটনার জন্য শোক করা, কোনো রেজাল্টের জন্য শোক করা, কোনো একটা কিছুর জন্য শোক করা, তখন সেখানে মর্ন ওভার হতো। যেমন আমি যদি বলতাম দ্য বয় মর্নড ওভার হিজ রেজাল্ট অথবা হিজ জিপিএ, মানে ছেলেটি তার জিপিএর জন্য শোক প্রকাশ করছে, মানে সে খুশি না তার রেজাল্টে, সে একটু খুশি, এই জন্য সে মন খারাপ করছে, শোক প্রকাশ করছে, এটা কী হইলো আমার, ইস এমনটা না হইলেও পারতো। অথবা আমি যদি বলি দ্য গার্ল মর্নড ওভার হার ম্যারেজ, মেয়েটি তার বিবাহের জন্য শোক প্রকাশ করছে, ছেলেটি তার রেজাল্টের জন্য শোক প্রকাশ করছে, আর এখানে মৃত্যুর জন্য শোক প্রকাশ করা মানে হচ্ছে মর্ন ফর, ঠিক আছে। সো এরকম করে শিখলে এখান থেকে 5টা নিয়ম, নো এর পরে টু বসে, মর্ন দিয়া শোক, মৃত্যু বুঝাইলে ফর, স্কেপের পরে ফ্রম, কমনের পরে টু, এগুলো কি তুমি ভুলবে? কখনোই না। চলো আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি। আমরা দুর্নীতি নিয়ে যদি একটু পড়ি, দেখো করাপশন ইজ আ কার্স ড্যাশ আ নেশন, কার্স অন আ নেশন, যদি কোনো জাতির উপর, যদি কোনো দেশের উপর, কোনো ব্যক্তির উপর অভিশাপ বুঝায়, তখন কার্সের পরে অন বসে, যেহেতু একটা জাতির উপর অভিশাপ দুর্নীতি, সো কার্স অন। ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স, হিন্ড্রেন্সের পরে বসে টু, হিন্ডার্স টু বা হিন্ড্রেন্স টু, এটা হচ্ছে একটা বাধা বা অন্তরায়, ডেভেলপমেন্ট, এটা উন্নতির জন্য একটা বাধা। ফর করাপ্ট পিপল, দুর্নীতিগ্রস্ত লোক, আর নেশন একটা জাতির জন্য, উইল শিওরলি সিঙ্ক ড্যাশ অবলিভিয়ান, সিঙ্কের পরে এটা পুরোটা মিলে একটা ফ্রেজের মতো কাজ করতেছে, সিঙ্ক ইনটু অবলিভিয়ান, অর্থাৎ হচ্ছে বিস্মৃতিতে হারিয়ে যাওয়া, তলিয়ে যাওয়া, অর্থাৎ এমন জায়গায় একটা দেশ বা একটা জাতি চলে যাবে এই দুর্নীতির জন্য, আর খুঁজেই পাওয়া যাবে না। এই সিঙ্ক ইনটু অবলিভিয়ান আর এমন অনেক জায়গায় পাইলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, এটাই যে হইবে এমন কিন্তু না। দেখো করাপ্ট পিপল আর হেটেড বাই অল, দুর্নীতিগ্রস্ত লোক সকলের দ্বারাই ঘৃণিত। দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট ড্যাশ দ্যাম, রেসপেক্ট কাউকে কারোর প্রতি সম্মান জানানো, রেসপেক্ট ফর কারোর প্রতি ভালোবাসা জানানো, লাভ ফর, সো এখানে দ্যাম তাদের প্রতি সাধারণ মানুষের কোনো ভালোবাসাই নেই, শ্রদ্ধাই নেই। দে আর ডেভয়েড ড্যাশ অনেস্টি, ডেভয়েডের পরে অফ বসে, ডেভয়েড অফ মানে হচ্ছে নেই বললেই চলে, তাদের মধ্যে সততা নেই বললেই চলে। চলো আমি যে তোমাকে আরেকটা জিনিস দেখাই, এরকমই তুমি দেখবা, এটার অ্যাপ্লাইটার কি একটু তুমি দেখতে পাবে। যেমন ধরো আমি যদি তোমাকে এই জিনিসটা একটু দেখাই, দেখো মিস্টার রেজা ইজ আ পুয়ার বাট অনেস্ট ম্যান, মিস্টার রেজা হচ্ছেন গরিব কিন্তু একজন সৎ মানুষ, হিজ অনেস্টি ইজ নোন, ওই যে দেখো নোন ড্যাশ এভরিওয়ান, নোনের পরে যদি এভরি ব্যক্তি অল বুঝায় তাহলে নো এর পরে টু বসে, নোন টু এভরিওয়ান, টু হিজ ইন হিজ লোকালিটি, তার এলাকায় সে খুব পরিচিত, সৎ হিসেবেই সে পরিচিত, সততার সাথে পরিচিত। হি অফেন সাফার্স ড্যাশ হাঙ্গার, সাফারের পরে ফ্রম বসে, FROM, সাফার ফ্রম হাঙ্গার, ক্ষুধার জন্য, দেখো মানে ক্ষুধায় তিনি প্রায় ভোগেন, এখানে শুধু যে হাঙ্গার হবে এমন না, দেখো সাফার ফ্রম ওয়ার, যুদ্ধের জন্য ভোগা, সাফার ফ্রম ক্যান্সার, সাফার ফ্রম ডিজিজ, সাফার ফ্রম পোভার্টি, দারিদ্রতায় ভোগে, সাফার ফ্রম ফ্লাড, বন্যায় ভোগে, এরকম অনেক কিছু হতে পারে, ঠিক আছে। কি কারণে ভুগছে সে কারণটা এখানে থাকা, তাহলে সাফার ফ্রম হবে। হি ইজ ডিপ্রাইভড ড্যাশ কমফোর্ট, ডিপ্রাইভডের পরে অফ বসে, ডিপ্রাইভড অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া, তিনি অনেক কমফোর্ট, আরাম এবং ওরা অনেক কিছু থেকে এমন বঞ্চিত। নেভারদিলেস হি ডাজ নট লং ড্যাশ ওয়েলথ, নেভারদিলেস হি ডাজ নট লং ড্যাশ ওয়েলথ, ওয়েলথ মানে সম্পদ, লং ফর মানে হচ্ছে কোনো কিছু প্রত্যাশা করা, তীব্রভাবে কোনো কিছুকে চাওয়া, সো তিনি কিন্তু তীব্রভাবে কখনো সম্পদও চান না যে ওনার অনেক সম্পদ হোক, ব্যাপারটা এরকম না। লং ফর মানে হচ্ছে তীব্রভাবে কোনো কিছুকে চাওয়া, লং ফর ওয়েলথ, এমন লং আরও দেখবো অনেক জায়গায় আছে। হি নেভার হ্যাঙ্কার্স ড্যাশ নেম অ্যান্ড ফেম, হ্যাঙ্কারের পরে থাকে হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে কোনো কিছুর জন্য তীব্রভাবে লালায়িত হওয়া, সো তিনি নাম ধামের জন্য অত তীব্রভাবে লালায়িত না, তিনি ওটা চান না। হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, তিনি সততার সাথে তার জীবনটা পার করতে চান। যেমন এখানে যেমন তুমি হ্যাঙ্কার আফটার পেয়েছো, এমন তুমি এই যে দেখো আরেক জায়গায় এই যে সাফার আছে, তাহলে সাফার ড্যাশ সাফার ফ্রম পেয়েছো, অ্যাভয়েডের পরে বাই, অ্যাবার্ড বাই মানে হচ্ছে মেনে চলা, খেয়াল করেছো।
আমি যদি তোমাকে আরেকটা দেখাই, এই যে দেখো, এই যে হ্যাঙ্কার্স আছে, তাহলে চোখ বন্ধ করে এটা কি হবে? আফটার। তো তুমি যে ওই জায়গায় শিখেছো বলে ওটা আসতে হবে এমন না, হ্যাঙ্কার্স থাকলে তুমি আরেক জায়গায় আফটার দিতে পারো। যেমন ধরো ডার্কনেস আছে, এখানে ইগনোরেন্স, তাহলে এখানে হবে ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার। খেয়াল করো, যেমন আমি যদি আরেকটা তোমাকে দেখাই, এই যে দেখো, আ গুড বয় ইজ অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক, অ্যাকাস্টমডের পরে টু বসে। হি ইজ নট এডিক্টেড টু, দেখো এডিক্টেডের পরে টু বসে। দেখো তো আমি যে তোমাকে একটু এই জায়গায় দেখাই, এই যে দেখো তো এই জায়গাটার মধ্যে কি আছে, এই যে দেখো অ্যাকাস্টমডের পরে টু, খেয়াল করেছো? এডিক্টেডের পরে টু, খেয়াল করেছো? আমি যদি তোমাকে দেখাই, এখানে আরেকটা আছে, এই যে দেখো এভার্সের পরে কি আছে? এভার্স টু মানে বিরূপ, তাহলে আমরা এই জায়গায় কি দিতে পারি না? এই যে এডিক্টেড টু, অ্যাকাস্টমড টু, এই যে দেখো এভার্স টু এনি হার্ড ওয়ার্ক। হি ইজ নট এভার্স টু এনি হার্ড ওয়ার্ক, তিনি কঠোর পরিশ্রম করতে মানে অনীহা প্রকাশ করেন না, করতে চান। হ্যাঁ, এ গুড বয়, ভালো একজন মানুষ, অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করে। হি ইজ নট এডিক্টেড টু এনি ব্যাড থিং, খারাপ কোনো কিছুতে সে আসক্তি নয় তার। দেখো অ্যাভার্স টু, তুমি প্রথম পৃষ্ঠা থেকেই তো তিনটা পেয়ে গেছো কমন, ঠিক আছে? এই যে ক্লিং আছে, দেখো ক্লিং, ক্লিংয়ের পরে কি হবে? ক্লিং টু হিজ ডিটারমিনেশন, ক্লিং টু মানে হচ্ছে কোনো কিছুতে লেগে থাকা। এই যে দেখো ডাউটফুলের পরে কি হবে? যে দেখো, এই যে এখান থেকে আমি তোমাকে দেখাই, এই যে ABC, যে দেখো তো ক্লিং টু, দেখেছো ক্লিংয়ের পরে টু। এবার এই যে দেখো এখানে আছে, এই যে ডি দিয়ে আছে, এই যে ডাউটফুল অ্যাবাউট, খেয়াল করেছো? ডাউটফুল অ্যাবাউট মানে সন্দিহান। সো এখান থেকে যে তুমি কতগুলো জিনিস পেয়ে গেল, দেখো তো, এই যে ডাউটফুল, ABOUT, অ্যাবাউট হিজ সাকসেস, ইউজডের পরে কি হয়? টু। সো এই প্রথম পৃষ্ঠায় তো তুমি কতগুলো জিনিস পেয়ে গেলা। সো তুমি কেন পারবে না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখন তোমাকে দিলে তুমি পারবে না, কিন্তু আমরা যেগুলো বাছাই করে দিয়েছি সেরা, এগুলোর মধ্যে থেকে তুমি ইনশাল্লাহ পারবে, ঠিক আছে? সো এরকম আরও, যেমন এই যে এডিক্টেড একবার শিখেছো, যে দেখো আবার এই যে এডিক্টেড, এডিক্টেডের পরে আবারও কি হবে? টু। দেখো এইজের পরে হয় অফ, এইজ অফ গ্লোবালাইজেশন, এইজ অফ ইনফরমেশন। এই দেখো এই যে কানেক্টেড, খেয়াল করো তো, এই যে কানেক্টেডের পরে কি হয়? আমরা যদি একটু তোমাকে দেখাই, এই যে সি, হ্যাঁ, এই যে কনফাইন্ডের পরে টু আছে, হ্যাঁ, এই যে এই জায়গায় আছে কানেক্টেড। ভয় পাওয়ার কিছু নাই, এগুলো একদম ইজি। যেমন ধরো এখানে আছে লেক, লেকের পরে হয় লেক অফ মানে অভাব। রেসপন্সিবলের পরে বসে ফর, রেসপন্সিবল ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য দায়ী হওয়া, রেসপন্সিবল ফর। যেমন সাফারিংস আছে, ওই যে সাফার দেখলে ফ্রম, তাই না? কিন্তু এখানে ভুল, এখানে হবে ইন। এখন তুমি বলতে পারো কেন ম্যাম, আপনি তো বললেন সাফার থাকলে। হ্যাঁ, আমি বলেছি যদি কারণটা পেছনে লেখা থাকে তাহলে অবশ্যই সাফার ফ্রম, যেমন সাফার ফ্রম পোভার্টি, সাফার ফ্রম ফ্লাড, সাফার ফ্রম হাঙ্গার, সাফার ফ্রম ডিজিজ। কিন্তু এখানে সাফারিংস ড্যাশ আওয়ার লাইফ, জীবনের জন্য কি তুমি দুর্ভোগ করছো? না, তোমার জীবনে দুর্ভোগে পড়েছে। সো এই জন্য কি লাইফ? ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে দুর্ভোগ অ্যাড হয়েছে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে, ঠিক আছে? তাহলে এই যে এখানে আমরা দিলাম, এই যে এই জায়গায় আছে আমাদের এই যে কমোডিটিস হ্যাজ গন ড্যাশ দ্য অ্যাবিলিটি, এই জায়গায় হবে বিয়ন্ড, এটা একটু ব্যতিক্রম। বিয়ন্ড মানে হচ্ছে সামর্থ্যের বাহিরে চলে যাও আমাদের, ঠিক আছে? অ্যাবিলিটি মানে সামর্থ্য, বিয়ন্ড মানে নাগালের বাহিরে। সো এই যে জিনিসটা হয়ে গেল, যে বিসেটের পরে উইথ বসে, বিসেট উইথ মানে হচ্ছে জর্জরিত হওয়া। লাইফ অফ কমন পিপল, সাধারণ লোকজনের জীবন ইজ বিসেট উইথ নাম্বার অফ ট্রাভেলস, ট্রাভেলস মানে সমস্যা, বিভিন্ন সমস্যায় জর্জরিত। প্রাইস স্পিরাল হ্যাজ অ্যাডেড নিউ সাফারিংস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে নতুন মাত্রা অ্যাড করেছে দ্রব্যমূল্যের বৃদ্ধি। প্রাইস অফ ডেইলি কমোডিটিস হ্যাজ গন বিয়ন্ড দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে। লেক অফ মানে অভাবে, সুপারভিশন সঠিক তত্ত্বাবধানের অভাবে, ইজ রেসপন্সিবল ফর ইট মানে সঠিক তত্ত্বাবধানের অভাবে এটা হওয়ার জন্য মূলত দায়ী, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াটা, ঠিক আছে? সো এরকম তুমি হয়তো এক জায়গায় একটা পেয়েছো, আরেক জায়গায় বা ঠিক আরেকটা পাবা। যেমন ওই যে তুমি ওখানে পড়েছো সিঙ্ক ইন্টু, এই যে দেখো, হ্যাঁ, এই যে দেখো এখানে কি আছে, এই যে সাফার ফ্রম, এই যে অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা। আমি যদি তোমাকে আরেকটা জিনিস দেখাই এই জায়গার মধ্যে, এটাও তো আমরা করেছি, এই যে দেখো এই যে সিঙ্ক আছে, যে অবলিভিয়ন আছে, তাহলে এই জায়গায় কি হবে? তোমার ওইটা আসে না, এটা আসলে তুমি কি সিঙ্ক ইন্টু বসাইতে পারবে না? অবশ্যই পারবে। যেমন অর্দির পরে অফ বসে, অর্দি অফ মানে হচ্ছে যোগ্য, প্রশংসার যোগ্য। দেখো ইনহেরেন্ট, ইনহেরেন্টের পরে ইন বসে, ইনহেরেন্ট ইন মানে হচ্ছে জন্মগতভাবে বা স্বভাবগতভাবেই তুমি যেটার অধিকারী। যেমন প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি, দেশপ্রেম হচ্ছে এমন একটা গুণ যেটা কিনা একটা মানুষ জন্মগতভাবেই এটা নিয়ে জন্মায়। লাভ ড্যাশ, এই দেখো লাভ ফর, আমরা পড়েছিলাম আগেরটা রেসপেক্ট ফর, এটা হবে লাভ ফর। লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা, ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন। দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক আর নোটেড ড্যাশ, দেখো নোটেডের পরে ফর বসে, নোটেড ফর মানে পরিচিত। দেশপ্রেমিকরা দেশপ্রেমের জন্যই বিখ্যাত বা পরিচিত, নোটেড ফর মানে পরিচিত,
বা বিখ্যাত। দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, দে আর ওর্দি অফ প্রেজ। তুমি যদি ওর্দি দেখো, ওর্দির পরে অফ বসাইতে পারবা না। সিঙ্ক অবলিভিয়ন থাকলে এই জায়গায় সিঙ্কের পরে ইনটু হবে, তুমি এটা পারবে না। সো এই জিনিসগুলি বারবার ঘুরে ফিরে আমরা পাচ্ছি, ঠিক আছে। দেখো অ্যাটেন্টিভের পরে টু, অ্যাটেন্টিভ টু মনোযোগী, ইনডিফারেন্ট টু এটা মানেও উদাসীন। একজন ভালো ছাত্র অবশ্যই পড়াশোনায় মনোযোগী হয়। ইনডিফারেন্ট টু মানে উদাসীন থাকে না। থার্স্ট ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য, মানে শেখার জন্য তৃষ্ণা। এই তৃষ্ণা মানে খাবারের তৃষ্ণা না, এটা মানে হচ্ছে জ্ঞানের তৃষ্ণা, এরকম বোঝায় আর কি। সো আমি যদি তোমাকে একটা দেখাই যে কনফাইন্ড, দেখো কনফাইনের পরে কিন্তু টু বসে, এই যে দেখো কনফাইন্ড টু, এই যে দেখো কনফাইন্ড টু, খেয়াল করেছো? এই যে কনশাসের পরে অফ বসে, কনশাস অফ। ডিপ্রাইভড অফ মানে হচ্ছে বঞ্চিত, খেয়াল করেছো? যে ডেভয়েড অফ, ডেভয়েড অফ মানে বর্জিত, ঠিক আছে। সো এই জিনিসগুলো আসলে এরকমই। আমি যদি আরও তোমাকে কয়েকটা একটু দেখাতে চাই, যেমন ধরো যে অ্যাসেনশিয়াল যদি থাকে, অ্যাসেনশিয়ালের পরে ফর বসে, অ্যাসেনশিয়াল ফর। ইউজফুলের পরে টু বসে, ইউজফুল টু মানে উপকারী, অ্যাসেনশিয়াল ফর মানে হচ্ছে প্রয়োজনীয়, ঠিক আছে। সো এবার আমি অনেক কিছু তোমাদের এই যে নো আছে এখানে, যে দেখো ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, দেখো এটা কমন সেন্সের বিষয়, আগে একটা টু আছে, নো এর পরে আবার একটা টু হবে না নর্মালি, কারণ এখানে আমরা ব্যক্তিকেও, দি পিকনিক মানে একটা পিকনিক সম্পর্কে জানতে চাইছে, একটা ঘটনা, তখন হবে অ্যাবাউট, ABOUT। দেখো এটা হচ্ছে চিঠি, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো অ্যাবাউট দ্য পিকনিক, আমাদের পিকনিক সম্পর্কে। তারপর আমি যদি তোমাকে দেখাই, এখানে আরও এমন অনেক আছে, মানে যেগুলো রুলসের মধ্যে পড়েছে, দেখবা যে তুমি খুব দ্রুতই এগুলো পাচ্ছ। দেখো লং একটা পড়েছো, এই যে লং, দেখেছো? লং ফর, দে আর কমপ্লিট। এই যে লং ফর মানে হচ্ছে কোনো কিছু তীব্রভাবে চাওয়া, ঠিক আছে, যে লং ফর বসে। তারপরে যে দেখো আমি এখানে দেখলাম এই যে অ্যাবস্টেইন, ঠিক আছে, এই যে অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইনের পরে ফ্রম, বিরত থাকা, স্মোকিং থেকে বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম, ঠিক আছে। এমন অনেক আছে, দেখবা যে তুমি এগুলো পারো। এই যে ইনহেরেন্ট আবারও আছে, দেখো ইনহেরেন্ট ইন, হ্যাঁ জন্মগতভাবে, ডেভয়েড অফ, খেয়াল করেছো? ডেভয়েড অফ মানে কি? ডেভয়েড অফ মানে হচ্ছে কি বলে, নেই বললেই চলে, মানে হু ইজ ডেভয়েড অফ লাভ, এমন কোনো মানুষের যার মধ্যে মাতৃভূমির প্রতি ভালোবাসা নাই, এমন তো হয় না, ঠিক আছে। সো এই যে এই জায়গায় তুমি পাইলা, এটা ওই জায়গায় পাইলা, আগে পড়ে আসছো, এখানে পাইতেছো। এই দেখো আবার ওই যে হ্যাঙ্কার, হ্যাঙ্কারের পরে আবারও কি হবে, খেয়াল করো, আফটার, হ্যাঙ্কার আফটার, খেয়াল করেছো? সো পারি না মানে এটা না, তুমি বলবা না, তুমি প্র্যাকটিস করবা। এই যে দেখো স্যাটিসফাইড, স্যাটিসফাইডের পরে উইথ বসে, স্যাটিসফাইড উইথ, কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকা। এই যে দেখো অ্যাভয়েড, এখন একটা ব্যাপার আছে এখানে, অ্যাভয়েডের পরে তুমি চোখ বন্ধ করে হয়তো বাই দিয়ে দিবে। অ্যাভয়েড বাই মানে মেনে চলা, কিন্তু ম্যান অ্যাভয়েড বাই সোসাইটি, মানুষ সমাজ মেনে চলে নাকি মানুষ সমাজে বাস করে? যদি অ্যাভয়েডের বাস করা বুঝে, তাহলে অ্যাভয়েডের পরে ইন বসে, এখানে তুমি অবস্থা দেখলেই বোঝা যাবে। এই যে দেখো সোসাইটি। আর যদি বলতো অ্যাভয়েড বাই ম্যান, অ্যাভয়েড ম্যান না থেকে যে স্টুডেন্টস অ্যাভয়েড বাই টিচার্স, শিক্ষকদের, তখন অ্যাভয়েড এখন বাই হইতো। যেহেতু সোসাইটি বাস করা, তাহলে অ্যাভয়েডের পরে ইন বসে, অ্যাভয়েড ইন মানে বাস করা। যেমন অল আর নট ইকুয়াল ওয়েল অফ হ্যাপিনেস লাই, লাইয়ের পরে ইন, লাই ইন মানে কোনো কিছু শায়িত থাকা, সুখ শায়িত থাকে মূলত, মানে সুখ হচ্ছে আপেক্ষিক বিষয়, এটা বুঝাইছে। ইয়েট এভরিবডি লং, এই যে লং ফর, তীব্রভাবে চায়, ওয়েলথ, মানুষ কিন্তু তীব্রভাবে সবসময় সম্পদকে চায়, প্রত্যাশা করে, ঠিক আছে। যে লুক ডাউন, দেখো লুক ডাউনের পরে আপন বসে, লুক ডাউন আপন মানে ঘৃণার চোখে দেখা, মকের পরে অ্যাট বসে, মক অ্যাট, তাহলে এইটা কি আর তুমি ভুলবে? এই যে লং ফর কয়বার পাইলাম, কয় জায়গায় পাইছি আমরা? এই যে অ্যাভয়েড বাই একবার পাইছি, অ্যাভয়েড ইন একবার পাইলাম, লুক ডাউন আপন ঘৃণার চোখে দেখা, সেগুলো কি তুমি ভুল করবে? কখনোই না। এরকম করে এই যে দেখো, এই যে দেখো এখানে আছে 36 নম্বর, যে অ্যাবস্টেইন একবার পাইলে, অ্যাবস্টেইন থাকলে এখানে ফ্রম বসে, অ্যাবস্টেইন হিমসেলফ ফ্রম, FRO, অ্যাবস্টেইন ফ্রম, খেয়াল করেছো? এই যে দেখো এটা আবারও আসছে, ডেথ ইজ কমন ড্যাশ অল, এই যে কমন, এই যে টু অল, হ্যাঁ কমনের যে সবাইকে বোঝায়, তাহলে টু। সো উই শুড নট মর্ন ড্যাশ দ্য ডেড, মৃত্যু যদি বুঝায় মর্ন দিয়া, তাহলে মর্ন ফর, হ্যাঁ আমরা কেউই মানে আমাদের মৃত্যুর জন্য শোক করা উচিত না। এই যে হু ডাই ড্যাশ দ্য কান্ট্রি, এই যে দেশের জন্য মারা যাওয়া হইলে ডাইয়ের পরে ফর বসে, রোগে মারা যাওয়া হলে ডাইয়ের পরে অফ বসে। সো যেহেতু কান্ট্রি দেশের জন্য, তাহলে এখানে হচ্ছে ডাই ফর দ্য কান্ট্রি। এই যে সিঙ্ক, এই যে অবলিভিয়ান, এই যে সিঙ্ক ইনটু অবলিভিয়ান, খেয়াল করেছে যে রেডির পরে টু বসে, রেডি টু ডেথ। সো উই শুড অলওয়েজ বি রেডি টু ডেথ, তাই আমাদের মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত। সো এই যে এগুলো করাইলাম, তুমি হয়তো হুবহু পাবে না, কিন্তু অবশ্যই কিছুটা পাবে। দেখো সাফারিংস, তাহলে সাফারিংস এখানে আওয়ার লাইফ, তাহলে ইন হবে। যদি কোনো কারণ থাকতো, পোভার্টি অথবা কোনো ডিজিজ অথবা কোনো ওয়ার, যুদ্ধ, কোনো একটা কারণে ভুগছে, তখন সাফারের পরে ফ্রম। আর এখন যেহেতু সাফারিংস আওয়ার লাইফ, তাহলে ইন আওয়ার লাইফ। এই যে লেকের পরে অফ বসে, যদিও লাগে না, অন্য জায়গায় লাগবে। রেসপন্সিবলের পরে ফর, দায়ী কোনো কিছুর জন্য। ডেভয়েডের পরে অফ, নেই বললেই চলে এমন তাদের মধ্যে। এই যে এডিক্টেডের পরে কি বসে, এডিক্টেড টু, খারাপ কোনো কিছুতে আসক্তি হওয়া, ইভিল। এই যে ডেভোটেড টু, দেখো এটা হচ্ছে ডেভোটেড টু মানে হচ্ছে ভালো কোনো কিছুতে আসক্ত, এডিক্টেড মানে খারাপ। এই দেখো ডেভোটেড টু গুড,
আর এডিক্টেড টু এনি ইভিল, ইভিল মানে খারাপ, ঠিক আছে? যেমন ধরো সি নম্বরটা, এটা হচ্ছে থ্যাঙ্কস অফ, হ্যাঁ, থ্যাঙ্কসের পরে অবশ্যই হি অলওয়েজ থ্যাঙ্কস অফ আদার ওয়েলফেয়ার, যে কোনো ভালো কাজেই সবসময় মানে ধন্যবাদ জানায়। হি মিক্সেসের পরে উইথ বসে, মিক্সেস উইথ অল, সে সবার সাথে মিশে। সো কেন পারবে না? দেখো অ্যাকর্ডিংয়ের পরে টু বসে, কোনো এখানে হয়তো পাও নাই, অন্য কোনো জায়গায় পাইলে এটা বসাইতে পারবা, ঠিক আছে? সো এমন করে প্রতিটা বিষয়ই এখানে যে ইউজড আছে, ইউজডের পরে টু হবে, ইউজ টু, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে তোমার কোথায় আছে এই যে ট্রাই, হ্যাঁ, এখানে আছে যে কি সাকসেস, এখানে হবে কি টু সাকসেস, কি টু সাকসেস, তাই না? এই যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা তো পুরোটা মিলে একটা কথা। যেমন ধরো এটা আছে বি নম্বর, শিওরের পরে সাকসেস, এখানে শিওর অফ সাকসেস। এই যে ট্রাইড, এখানে ট্রাইড টু হার্ড ওয়ার্ক, ঠিক আছে? এই যে হি ইজ নট ট্রাইড ড্যাশ হার্ড ওয়ার্ক, ট্রাইড অফ হার্ড ওয়ার্ক, হ্যাঁ, কঠোর কাজের জন্য মানে চেষ্টা করে না। স্টিকের পরে টু বসে, স্টিক্স টু মানে সবসময় অটুট থাকা, ঠিক আছে? তারপরে এই যে টু আছে এই জায়গায়, আমরা তো বললাম হি ইজ দ্য কি টু, এই যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ম্যান ক্যান নট স্কেপ ফ্রম, আমরা জানি স্কেপের পরে ফ্রম বসে, স্কেপ ফ্রম মানে হচ্ছে পালিয়ে বেড়ানো, আমরা মৃত্যু থেকে পালাতে পারবো না, হ্যাঁ, মানুষ পারে না। হি ডাইজ ইন মেনি ওয়েজ, ডাই ডাই অনেকগুলো ডাই দেখতে পাচ্ছি, যদি বিভিন্ন কারণে এমনি অনেক কারণে মারা যায় তাহলে ডাইয়ের পরে ইন, যদি কোনো রোগে কেউ মারা যায় তাহলে ডাইয়ের পরে হবে অফ। এই যে ডিজেস, করোনা ভাইরাস, ধরো যে কোনো অন্য একটা কিছু, একটা রোগের নাম এখানে আছে, হ্যাঁ, ডিজেস, তাহলে অফ হবে, ডাইজ অফ। হি মে ডাই ড্যাশ ওভারওয়ার্ক, অতিরিক্ত কাজের কারণে বা অন্য কোনো টেনশনে কাজে মারা যাওয়া, তখন সেখানে হবে ডাই ফ্রম। আর যদি হয় হি ডাইজ ড্যাশ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ, তখন হবে বাই। আর যদি কেউ নোবেল মহৎ কাজ বা দেশের জন্য মারা যায় তখন হয় ডাই ফর। খেয়াল করেছো? কেন পারবে না? আমি আছি তো তোমাদের পাশে, ঠিক আছে? চলো, যেমন ধরো এটা যদি তোমাকে দেখাই, উই নো দ্যাট স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ, এখানে ডেট্রিমেন্টাল টু হেলথ মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্মোকিং, এটা আমরা সবাই জানি। দেয়ার ইজ নো রেমেডি, রেমেডির পরে ফর বসে, হ্যাঁ, কোনো কিছুর জন্য দেয়ার ইজ নো রেমেডি ফর দ্য ডিজিজ, এই রোগের জন্য কোনো রেমেডি নেই কোনো। পিপল আর অ্যাওয়ার, অ্যাওয়ারের পরে অফ বসে, অ্যাওয়ার অফ। যদি আমি তোমাকে একটু এখানে দেখাই, এই যে দেখো, এই যে দেখো অ্যাওয়ার অফ, অবগত বা অবহিত বা সচেতন, ঠিক আছে? এরপর আমি তোমাকে বলি স্টিক, এই যে আগে একটা করলাম স্টিক টু মানে লেগে থাকা। দে ইয়েট, তারা জানে এটা খারাপ, সচেতন না, তবু তারা এটাতে লেগে থাকে এই খারাপ অভ্যাসে। স্মোকিং ইজ অলসো ইনজুরিয়াসের পরে টু বসে, দ্য প্যাসিভ স্মোকার, অর্থাৎ প্যাসিভ মানে হচ্ছে একটা হচ্ছে স্মোকার যারা সরাসরি স্মোক করে, আর একটা হচ্ছে তোমার আশেপাশে মা বাবা ভাই বোন আর ছোটো বাচ্চা আশেপাশে যারা থাকে তাদের জন্যও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা। সো কে বললো আমার বাচ্চারা পারবে না? এই জিনিসগুলো প্রতিটাই কতটা ইজি। যেমন এই যে অ্যাবস্টেইন, কয়বার পাইলা? অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইনের পরে কিন্তু ফ্রম বসে, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা উপরেটা দেখি, দ্য রেজাল্টস অফ অনেস্টি ইজ ড্যাশ ডিসক্রিপশন ইজ বিয়ন্ড ডিসক্রিপশন, এখানে বিয়ন্ড হবে। বিয়ন্ড মানে হচ্ছে ডিসক্রিপশন মানে বর্ণনা, আর বিয়ন্ড ডিসক্রিপশন মানে অবর্ণনাতীত, মানে বর্ণনা করা যায় না এটার ফলাফল, সততার ফলাফল এমন। ইট রেজাল্টস ড্যাশ পিচ, ইট রেজাল্টস ইন পিচ, তাহলে অন দ্য আদার হ্যান্ড মিজারি রেজাল্টস ইন ভাইস, তাই না? এটাও রেজাল্টের পরে ইন, এটাও রেজাল্টের পরে ইন হওয়ার কথা, কিন্তু এইখানে হচ্ছে রেজাল্ট ফ্রম। এখানেই হচ্ছে খেলাটা। তোমার মনে হতে পারে কেন ম্যাম দুইটাই রেজাল্ট, ওইখানে ইন দিলেন এখানে ফ্রম দিলেন, মুখস্থ না? মুখস্থ না। আমি তোমাকে বলি, ইট মানে কাকে বোঝাইছে? অনেস্টিকে। তার মানে মনে মনে ধরে নাও এই জায়গায় অনেস্টি, সততার ফলাফল হচ্ছে পিচ, শান্তি। তার মানে সততার ফলাফলটা এখানে, যেটার কারণে জিনিসটা ঘটছে ওইটা সামনে, এটা হচ্ছে এক্স, আর শান্তি আসে এটা হচ্ছে ওয়াই। তার মানে এখন যদি অনেস্টির জায়গায় যদি এই জায়গায় আছে মিজারি রেজাল্টস ফ্রম ভাইস, দেখো মিজারিটা হচ্ছে ফলাফলটা আগে আছে, ওইখানে ফলাফল পরে আছে, তাইলে যেহেতু ফলাফলটা আগে আছে তাইলে এই জায়গায় ফ্রম। কিন্তু যদি জিনিসটা উল্টা হইতো, ধরো ডিসঅনেস্টি রেজাল্টস আর ওই জায়গায় গিয়া মিজারি থাকতো, তাইলে আবার আমি ইন দিতাম, অথবা ভাইসটা যদি আগে থাকতো মিজারি পরে থাকতো তাইলে আবার আমি ইনই দিতাম। কিন্তু ফলাফলটা যখন আগে চলে আসছে তখন এটা ফ্রম। মিজারির জায়গায় যদি পোভার্টি থাকতো, যদি ফ্ল্যাট থাকতো, যদি ট্রাভেল থাকতো, অর্থাৎ সমস্যা, বন্যা, ক্ষতি, কোনো কিছু, দুঃখ, দুর্দশা, এই জিনিসটা আগে আছে, ফলাফলটাই চলে আসতেছে, অসতের ফলাফল আগে, এই জন্য ফ্রম। আর ওইখানে পিচ, শান্তি, ওইখানে যদি হইতো এই মিজারিটা ওইখানে হইতো, পিচ ওইখানে হইতো, এই জায়গাটা সেম জায়গাটায়, তাহলে এই পিচটা যদি আবার আগে আসতো, যেমন পিচ রেজাল্টস ড্যাশ অনেস্টি, তখন আবার আমি পিচ আগে থাকলে আমি আবার এখানে ফ্রম দিতাম। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, পরেরটা আমরা দেখি, এই যে ইভিল ডিড মানে কাজ, ইভিল মানে খারাপ কাজ, শয়তানি কাজ। ব্রিং ড্যাশ, ব্রিং এর পরে অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে নিয়ে আসে, রিউন মানে ধ্বংস বয়ে নিয়ে আসে, তাহলে ব্রিং অ্যাবাউট হয়ে গেছে। কে বললো পারবে না? আমার বাচ্চারা সব পারে, আর আমি তো সাথে আছি। এভাবে করে শিখলে নিশ্চয়ই আমরা ভালো করব।
যেই কোনো কিছু করার আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা যাই করো, তুমি কারো বাড়ি যাবে আগে বাড়িটা চিনতে হবে, তুমি কোনো একটা মানুষের সঙ্গে পরিচিত হবা বা কথা বলতে চাও তাকে আগে তোমার চিনতে হবে, না চিনে তো কথা বলা যাবে না। তো এমনি করে আমাদেরকে তো চেঞ্জ করি আমরা, তো সিম্পলকে কমপ্লেক্স করতে বলে বা কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে বলে এক একজনকে এক একটা, কিন্তু কাকে চেঞ্জ করছি আগে তো দেখে চিনতে হবে, না চিনলে তো হবে না, চিনলে পরে আমরা কাজ করতে পারবো। সেজন্য সিম্পল কোনগুলো, কোন ওয়ার্ড দেখলে আমরা সিম্পল বুঝবো, কোন ওয়ার্ড দেখলে আমরা কমপ্লেক্স বুঝবো এবং কোন ওয়ার্ডগুলো দেখলে আমরা কম্পাউন্ড বুঝবো, সেই বিষয়টা আগে আমাদের জানা জরুরি। আমি যে তোমার ম্যাডাম ক্লাসভেলে এসেছো আমাকে চিনো না তাইলে তো হবে না, আগে ম্যামকে দেখে চিনতে হবে, তারপরে অন্যান্য বিষয়ে আমরা কাজ করতে পারবো, কথা বলতে পারবো, তাই না? তো ব্যাপারটা এরকমই। সিম্পল হচ্ছে কোনো বাক্যের যদি আমরা প্রথমেই দেখি ইনস্পাইট অফ অথবা বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি অথবা উইদাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, বিকজ অফ, অ্যাট দ্য টাইম অফ, টু ডট ডট টু, ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, অথবা শুধু টু, অথবা ইন অর্ডার টু প্লাস ভার্বের ওয়ান, অথবা ডিসপাইট, যদি এই ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি থাকে, এগুলো যদি আমরা খুঁজে পাই কোনো বাক্যে চোখ বন্ধ করে আমরা বলতে পারবো এগুলো হচ্ছে সিম্পল টেন্স। ঠিক আছে, টেন্স না মানে সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স কীভাবে বুঝবো? কমপ্লেক্স মানে জটিল, যেটাকে আমরা বলছি। তো জটিল হচ্ছে রিলেটিভ প্রোনাউনগুলো, যেগুলোকে আমরা বলছি বাক্যের, যেমন ডব্লিউএইচ কোয়েশ্চেন, ওগুলো কোয়েশ্চেন, ওগুলো মাঝে থাকে, মাঝে বসে দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে দুইটা ক্লজের মধ্যে, এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে। ওয়েন, হুইচ, হু, হোয়াট, দ্যাট, এই ধরনের ওয়ার্ডগুলো। ঠিক আছে, এরপরে অ্যাজ আছে, সিন্স আছে, দো, অল দো, অ্যাজ ইফ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট। ঠিক আছে, তারপরে বিকজ, তারপরে হচ্ছে আনলেস, হাউ। ঠিক আছে, এগুলো হচ্ছে সবচেয়ে কমন। ঠিক আছে, এই জিনিসগুলি যদি থাকে কোথাও আমরা বুঝবো কমপ্লেক্স বোঝাচ্ছে। এরপরে আরেকটা বিষয় যেটা কম্পাউন্ডে যদি আমরা দেখি, অ্যান্ড, বাট, অর, এগুলো সবচেয়ে কমন। আরেকটা হচ্ছে ভেরি ডট ডট অ্যান্ড, আরেকটা নট অনলি বাট অলসো, খুব রেয়ার। তবে ভেরি, অ্যান্ড, নট, অ্যান্ড, বাট, অর, এই তিনটা সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি ব্যবহার হয়। ভেরি আর অ্যান্ডও আছে, ভেরি ডট ডট অ্যান্ড। ওকে, তো এই চিনে গেলাম আমরা, চিনাটা আগে জরুরি ছিল, যদি চিনতে পারি এবার আমরা কাজ করতে পারবো। প্রথমে আমরা রুল 1 দেখব। রুল 1-এ এগুলো তো রুলস আমি আমার জাস্ট একটা ডেমো হিসাবে আমি দিয়েছি, তোমরা উদাহরণের দিকে তাকাবা, এই দিকে তাকানোর কোনো দরকার নেই। ঠিক আছে, রুলসটা বলার জন্যই জাস্ট বলা, এটা এমন না যে রুলস মুখস্থ করতে হবে বা রুলস তুমি বলতে পারো ম্যাম এই তো আপনি বললেন রুলস শেখাবেন না, আবার আপনি রুলসের কথা বলছেন, এটা জাস্ট জানিয়ে রাখা। এটা এমন না যে এই রুলস তোমাকে আমি মুখস্থ করতে দিয়েছি বা এদের একটাও আমি তোমাকে মুখস্থ করতে দিয়েছি, এটা জাস্ট পরিচিত করানো যে এই হচ্ছে এরা, আর কিচ্ছু না। এখানে আমি তোমাকে বলি না এটা মুখস্থ করে আমার সামনে আসবা, আমি তোমাকে প্র্যাকটিস করাবো 50, 70, 80, এক একটা করতে করতে তুমি অটো দেখবা ব্রেন এগুলো সেট হয়ে গেছে। সো রুলসের কোনো প্যারাই আমরা যাব না, কিন্তু আমরা রুলস দিয়েই করব, কিন্তু আমি রুলস মুখস্থ করাবো না তোমাকে, আমি অনেক প্র্যাকটিস করাবো এবং একটা প্যাটার্ন দাঁড় করিয়ে দিব, যেটাকে তোমার মনে হবে না এটা কোনো রুলস, এটা মনে হবে যে এটা নিয়ম, একটা সিস্টেম। ঠিক আছে, চলো, সেটা হচ্ছে যদি কোনো বাক্যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, সরাসরি একটা ভার্বের সঙ্গে আইএনজি থাকে সেটা দিয়ে শুরু হয়, তাহলে এটাকে কমপ্লেক্স করতে গেলে আমার ওয়েন, অ্যাজ অথবা সিন্স করে ফেলবো, তারপরে কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড করে ফেলবো, এটা আর দরকার নাই। এবার আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই, চলো। গেটিং দ্য কোয়েশ্চেন পেপার, প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে স্টুডেন্ট শুড রিড ইট অ্যাটেন্টিভলি, একজন স্টুডেন্টের উচিত এটা মনোযোগ দিয়ে পড়া। এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটা প্রথম, এটা যে একটা সিম্পল, এটা সিম্পল আছে, কীভাবে বুঝলাম? ভার্ব প্লাস আইএনজি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটা সিম্পলই থাকে, তাহলে এটাকে কমপ্লেক্স করব। কমপ্লেক্স করার সময় এই গেটিংয়ের যেহেতু আছে এটা দিয়ে শুরুই করব ওয়েন অথবা অ্যাজ দিয়ে, ওয়েনও দিতে পারো অ্যাজও দিতে পারো, তো আমরা ওয়েন দিলাম, মানে এটা সময়কে নির্দিষ্ট করছে, প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে, তাহলে আমরা বলছি যখন প্রশ্ন হাতে পায় একজন স্টুডেন্ট, তাহলে ওয়েন, এবং ওয়েনের পরে আমাকে অবশ্যই সাবজেক্ট আনতে হবে, এবং এই সাবজেক্ট আমি আনবো এইখান থেকে না, এই ফ্রেজ থেকে না, মূল যেটা আমার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সিম্পল সেন্টেন্স, যেটা মূল সেন্টেন্স সেখান থেকে আমি আনবো, সেটা হচ্ছে আ স্টুডেন্ট। চলো আমরা নিয়ে আসলাম আ স্টুডেন্ট, ওইখানে যা থাকতো আমরা তাই আনতাম। ওয়েন আ স্টুডেন্ট, যেহেতু সাবজেক্ট, এবং আরেকটা বিষয় এখানে গেটের ফর্ম, গেটটাকে আমরা গেটস দিয়েছি, এখন এটা গেটস না হয়ে এটা সেকেন্ড ফর্মও হইতে পারে ভার্বের, আবার শুধু গেটও হইতে পারে, এটা ডিপেন্ড করবে এটা ওই যে মূল যে ভার্বটা, মূল যেই সেন্টেন্স ওটা কিসে আছে এবং সাবজেক্ট কি আছে, এই দুইটার উপর ডিপেন্ড করবে। তো যেহেতু এখানে শুড রিড হচ্ছে V1, শুড, ক্যান, কুড, মে, মাইট এদের পরে ভার্বের 1 বসে, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে তাহলে এই গেটও প্রেজেন্টই বসবে, এবং স্টুডেন্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সঙ্গে অ্যাস হইল। ওকে, দুই দিকে তাকাইতে হবে, ওই দিক থেকে তাকায় এই দিকে আসতে হবে। ওয়েন আ স্টুডেন্ট গেটস, এবার যা আছে দ্য কোয়েশ্চেন পেপার, কমা, এরপরে আর স্টুডেন্ট লেখার দরকার নাই, এরপরে আমরা যেহেতু একজনের যদি নাম বলি ছেলে হয় বা স্টুডেন্ট আমরা বুঝি, তাহলে আমরা হি বা সি লিখে দিলেই হয়ে যায়।
তো সেই ক্ষেত্রে আমরা হি শুড রিড ইট অ্যাটেন্টিভলি, তার উচিত ওটা মনোযোগ দিয়ে পড়া। এরপর যদি এটাকে আমাকে বলে যে এটাকে তুমি কমপ্লেক্স কম্পাউন্ড করে দাও, শুধু হোয়েনটাকে বাদ দিয়ে বাকি যা আছে দেখে দেখে লিখে দিব, শুধু কমার জায়গায় একটা অ্যান্ড লিখবো, এখানে কমাটা ভুলে হয়ে গেছে। আর স্টুডেন্ট গেটস দ্য কোয়েশ্চেন পেপার অ্যান্ড হি শুড রিড ইট অ্যাটেন্টিভলি, যা আছে শুধু হোয়েনটা উঠাই দিব। পরেরটা যদি একটু দেখি আমরা, ইউজিং দ্য, দেখবো আমরা ইউজিং ইটস ওয়াটার ফর ইরিগেশন, ইরিগেশন মানে সেচ, ওয়াটার মানে পানি, ইউজ মানে ব্যবহার, ইটস মানে এটাতে সেচের জন্য পানি ব্যবহারের পর আওয়ার ফার্মার্স ক্যান গ্রো প্ল্যান্টি অফ ক্রপস, আমাদের ক্রপ মানে শস্য, প্ল্যান্টি মানে প্রচুর, গ্রো মানে জন্মাইতে পারে, আমাদের কৃষকেরা প্রচুর পরিমাণে শস্য জন্মাইতে পারে। ঠিক আছে, মানে যখন সেচের মাধ্যমে পানি দেয়, পানি দিলে অনেক ফসল ভালো হয়। তো এটাকে আমরা প্রথমেই খেয়াল করব, আমরা এই ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে আমরা এটাতে কি ইউজ করব, অবশ্যই ওয়েন অথবা অ্যাজ। তাহলে আমরা বলবো ওয়েন আওয়ার ফার্মার্স বা অ্যাজ আওয়ার ফার্মার্স। আওয়ার ফার্মার্স কেন, কারণ ওই যে এখান থেকে আনবো সাবজেক্টটা, ঠিক আছে, এখান থেকে যে উই নিব, এখান থেকে দে নিব, ঠিক আছে, এখান থেকে হি নিব, যেটাই ওই পাশেরটা সাবজেক্ট হয়ে এখানে আসবে। তাহলে ওয়েন অথবা অ্যাজ, আর আওয়ার ফার্মার্স এখান থেকে গেল, অ্যাজ আওয়ার ফার্মার্স। এবার ইউজটা মেইন ভার্ব, কেন মেইন ভার্ব, এই যে ক্যান গ্রো, এখানে ক্যান কুড মে মাইট শ্যাল শুড এদের পরে ভার্বের ওয়ান আছে, সো সেই ক্ষেত্রে ইউজ। এখন কথা হতে পারে ম্যাম আগেরটায় যে অ্যাজ ব্যবহার করলেন, এবারটা কি অ্যাজ ব্যবহার করবেন না? না, করবো না। কেন করবো না? আগেরটায় স্টুডেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার ছিল, ভার্বের সঙ্গে অ্যাজ বাই এস। এইবার আওয়ার ফার্মার্স আমাদের কৃষকেরা, এবার হচ্ছে প্লুরাল ফর্ম, এখন আর ভার্বের সঙ্গে অ্যাজ বাই এস হবে না, শুধু প্রেজেন্ট রূপটাই হবে। ঠিক আছে, তাহলে অ্যাজ আওয়ার ফার্মার্স ইউজ ইটস ওয়াটার ফর ইরিগেশন, ওকে, এটুকু দিয়া এরপর একটা কমা, এরপর আর আওয়ার ফার্মার্স না দিয়ে আমরা যেহেতু আমাদের কৃষকেরা মানে প্লুরাল ফর্ম, এখন আমি দে ইউজ করতে পারি। প্রশ্ন হতে পারে ম্যাম দে কেন, অনেকজন বুঝাইছে দে তারা, আওয়ার এখানে উই কেন হইল না? যদি আমি থাকতাম, আই কথা উল্লেখ থাকতো, আওয়ার ফার্মার, দেখো এখানে কৃষকেরা বুঝাইছে, এখানে কিন্তু আমি সহ নাই, সো কৃষকেরা আমি তারা বলবো এখানে। দে এবার ক্যান গ্রো প্ল্যান্টি ফর ক্রপস। পরেরটা হচ্ছে অ্যাজটাকে জাস্ট কেটে বাকি যা আছে এই কমাটার জায়গায় একটা অ্যান্ড দিয়ে দিলি হয়ে গেছে। ওকে, সেমভাবে কাস্টিং আওয়ার আইস, চোখ দিয়ে আমরা তাকালে, উই নোটিস, আমরা খেয়াল করব, দ্য অ্যাচিভমেন্ট অফ সায়েন্স মানে সাফল্য, বিজ্ঞানের সাফল্য, বিজ্ঞানের অর্জন আমরা তাকাইলে আশেপাশে দেখতে পারবো। এই যে আমার রুমটা, এই যে আমি স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু বিজ্ঞানের একটা সাফল্য। এই যে প্যানটা দিয়ে লেখা যায়, মোবাইল দিয়ে ক্লাস করাচ্ছি, এটাও তো বিজ্ঞানের সাফল্য। লাইটিং করেছি, এটাও তো বিজ্ঞানের সাফল্য, তাই না? তাকাইলে তো আশেপাশে দেখতে পাই, সো এটাই বুঝাইছে। তো কাস্টিং আমরা এখানে ওয়ার এবার দিয়েছে, তুমি ওয়েন দিতে পারো, তুমি অ্যাজ দিতে পারো, তুমি যেটা খুশি দিতে পারো। তো ওয়েন, এরপরে সাবজেক্ট হিসেবে এই উই, ওয়েন উই, এখানে কাস্ট দিব নাকি কি দিব সেটা ডিপেন্ড করবে এই জায়গায়, যেহেতু নোটিস এটা V1ই আছে নোটিসটা, ঠিক আছে, সেই জন্য আমরা এটার পরিবর্তে কাস্ট দিব। এখানে মে দিতেও পারি, না দিলেও কোনো ক্ষতি নেই আমার। তাহলে আমি এখানে দিচ্ছি ওয়েন উই কাস্ট আওয়ার আইস, আমরা যখন চারপাশে চোখ দিয়ে তাকাবো বা তাকাই, এরপরে আবার উই দিব আমরা, উই নোটিস দ্য অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, আমরাই দেখতে পাবো বিজ্ঞানের অর্জন বা বিজ্ঞানের সাফল্য। পরেরটা সেম, ওয়েন কাটা, উই মে কাস্ট আওয়ার আইস, এরপরে কমাটার জায়গায় একটা অ্যান্ড দিলি হয়ে গেল। ফেডিং সুন, ভার্ব প্লাস আইএনজি, দে আছে সাবজেক্ট হিসেবে, সো আমরা ওয়েন, এই দেটা আবার এখানে আনলাম, ওয়েন দে, এখানে লস, হ্যাঁ লুজ না লস, দে লস দেয়ার বিউটি, হ্যাঁ, লস মানে হারিয়ে ফেলা এরকম। তো লস V1-এ আছে, লস্ট হইলে ভার্বের 2 হইতো, যেহেতু V1-এ আছে তাহলে এই পাশেও ফেড ভার্বের 1-ই থাকবে, ঠিক আছে, ওইটা প্রেজেন্ট হলে এটা প্রেজেন্টের রূপটা। ওয়েন দে ফেড সুন, এরপরে দে লস দেয়ার বিউটি, ওকে। এরপরেরটা ওয়েনটা কেটে দিয়ে বাকি যা আছে কমার পরিবর্তে একটা অ্যান্ড দিয়েই হয়ে গেল। পরেরটা যদি দেখি, এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স হি ক্যাপচার্ড আ লার্জ ভিলেজ, এই জায়গায় একটু খেয়াল করব আমরা, ক্যাপচার্ড এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, খেয়াল করেছো? এন্টারিং, তাহলে ওয়েন সাবজেক্ট হিসেবে হিকে নিলাম, ওয়েন হি, এইবার এন্টার আর V1-এ হবে না, কেন? কারণ ক্যাপচার্ড ওইটা ভার্বের 2-এ আছে, তাহলে এটাও ভার্বের 2 হয়ে যাবে। তাহলে ওয়েন হি এন্টার্ড দ্য কিংডম অফ প্রিন্স, এরপরে হি ক্যাপচার্ড, ওইটা কিন্তু চেঞ্জ করছি না, ওটা দেখে এটা চেঞ্জ করছি, আর ওটা যা আছে তা লিখছি। পরেরটা সেম, ওয়েনটা কেটে দিয়ে বাকিটা এই জায়গায় একটা অ্যান্ড দিলেই হয়ে গেল। পরেরটা যদি একটু দেখি, কামিং টু আ হাউস হি আস্কড, এই যে কামিং টু এ হাউস হি আস্কড, ইডি আছে ভার্বের 2, তাহলে এই জায়গায় কামটাও হয়ে যাবে, কেম ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে। তাহলে ওয়েন হি এখান থেকে নিলাম, ওয়েন হি কেম টু আ হাউস, কমা দিলাম, হি আস্কড ফর সামথিং টু ইট, সেম জায়গায় সব কিছু ঠিক রেখে এই জায়গাটায় ওয়েনটা কেটে জায়গায় একটা অ্যান্ড দিয়ে দিব, ওকে, ব্যাস হয়ে গেছে। পরেরটা যদি আমি দেখি, অনেকগুলো নিয়েছি কিন্তু এরকম, সিটিং ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, আন্ডার দ্য ট্রি হি ফেল এসলিপ, খেয়াল করেছো?
হি ফেল অ্যাসলিপ। তাহলে এই জায়গাটায় আমরা একটু খেয়াল করব, ফেল হচ্ছে ভার্বের সেকেন্ড রূপ, আর এটা প্রেজেন্ট রূপ হচ্ছে ফল, ফেল, ফলেন। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম হইলে এই সিটটাও হয়ে যাবে স্যাট এবং সাবজেক্ট হিসেবে হি আমরা বসাবো। তাহলে ওয়েন হি স্যাট আন্ডার দ্য ট্রি, একটা কমা, হি ফেল, এটা ফেলই হবে, ভুলে ফল হয়েছে, হি ফেল অ্যাসলিপ। অ্যাসলিপ মানে গভীর ঘুমে সে নিমগ্ন হয়ে গেল, এরকম আর কি। তারপর এটা ওয়েন কাটা, হি স্যাট আন্ডার দ্য ট্রি অ্যান্ড ফেল অ্যাসলিপ। ওকে, এরপরে ফাইটিং ব্রেভলি, দে স্ন্যাচড, ইডি আছে স্ন্যাচড, ছিনিয়ে এনেছে, স্ন্যাচড মানে ছিনিয়ে আনা। দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স, তারা স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে সাহসের সাথে যুদ্ধ করে। সো এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। সো এখানে ফাইটিংটা হয়ে যাবে ফাউট, ফাইট, ফট, ফোট। তোমাকে সেকেন্ড ফর্ম জানতে হবে এগুলার, ভার্বের রূপ এগুলা। তো ওয়েন এখানে দে আছে, ওয়েন দে ফাউট ব্রেভলি, কমা, দে স্ন্যাচ ডট 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 ডট, পর একটা ওয়েন উঠাই দিয়া এই জায়গায় একটা এন্ড বসাই দিলেই হয়ে গেল। সিইং মহসিন, দ্য থিফ ক্রাইড, মহসিনকে দেখে চোরটি কেঁদে দিল, কান্না করে দিল, এটাও ক্রাইড, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে সিটা হয়ে যাবে সি স সিন, স হবে, ভার্বের সেকেন্ড রূপটা তোমাকে জানতে হবে। তাহলে এখানে ওয়েন, যেহেতু থিফ, তাহলে দ্য থিফ, চোরকে নিয়ে আসলাম, ওয়েন দ্য থিফ স মহসিন। এবার দ্য থিফ পুরুষ, যেহেতু বুঝাইছে আমরা চোর ছেলে ছিল, জন্য আমরা এটাকে হি ক্রাইড, ওকে, হি দিব, কারণ একবার থিফকে আর থিফ লেখার দরকার নেই। তারপরটা দ্য থিফ স মহসিন অ্যান্ড ক্রাইড। ওকে, মোটামুটি অনেকগুলো দেখাই দিলাম, এটা একটা প্যাটার্নের মধ্যে পড়ে। তুমি যত এরকম দেখবা ভার্ব প্লাস আইএনজি এরকম থাকলে ওয়েন অথবা অ্যাজ দিয়ে তুমি করতে পারো। ওকে, যদি আমরা দ্বিতীয়টা একটু দেখি, এটা আরও মজার এবং আরও সহজ। এখন আমরা দ্বিতীয় রুলসটা একটু দেখব। দ্বিতীয় রুলসটা হচ্ছে সাবজেক্টের মধ্যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন খুঁজে পাবো আমরা। রুলস না, আমি আবারও বলছি, শুধু তোমাকে জানানোর জন্য এবং তোমার যাতে চিনতে সহজ হয় সেই জন্য আমি একটু বলছি। আমি কিন্তু আর কোনো কিছু লিখি নাই। সাবজেক্টের মধ্যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে আমরা কীভাবে কী করব, আমি যদি একটু তোমাকে বলি। এখানে আ করাপ্ট পারসন হচ্ছে নাউন। দেখো, আ করাপ্ট পারসন ক্যান ডু, একটু যদি মনোযোগ দিয়ে যদি একটু তোমাকে বুঝাই, ক্যান ডু এইটা হচ্ছে ভার্ব। তাহলে এটা যদি ভার্ব হয়, আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের অবস্থান, ভার্বের আগে হেল্পিং ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব। তাহলে আ করাপ্ট পারসন, এই পুরোটা অংশ সাবজেক্ট, এবং এই সাবজেক্ট এখানে ভার্ব, এই সাবজেক্টটার ভিতরেই একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন পাবো আমরা। তাহলে পারসন হচ্ছে নাউন, যে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, নাউনকে মডিফাই করছে কে, নাউনের আগে বসেছে কে, অ্যাডজেক্টিভ। তাহলে আ করাপ্ট পারসন, কেমন পারসন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। তাহলে এই যখন এরকম পাবো আমরা, এরকম কোনো ওয়ার্ড, তখন আমরা ওই অ্যাডজেক্টিভটাকে টেনে জাস্ট এটাকে আমরা দূরে রাখবো, মানে অ্যাডজেক্টিভটাকে আমরা দূরে সরাই রাখবো। দেখো সেম আ করাপ্ট পারসন, সিস্টেমটা দেখো। দ্য পুয়ার পিপল, এই যে ক্যান নট অ্যাফোর্ড, এটা হচ্ছে ভার্ব। আ করাপ্টেড ম্যান, খেয়াল করেছো, ক্যান ডু, এটা হচ্ছে ভার্ব। অনেস্ট পিপল, এই লিড হচ্ছে ভার্ব। এই যে সাবজেক্টটার মধ্যেই একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন, খেয়াল করেছো, এইগুলো একই রকম প্যাটার্নে। তাহলে এগুলো থাকলে আমরা কি করব, এগুলো থাকলে আমরা এই করাপ্টটাকে দূরে রাখবো এবং ওই এর সাথে আমরা ওই নাউনটাকে নিয়ে আসবো। আ পারসন, এইরকম আ পারসন, যেহেতু এটা ব্যক্তিকে বোঝাচ্ছে, ব্যক্তিকে বুঝাইলে হু, বস্তুকে বুঝাইলে হুইচ, তারপরে যদি কোনো সময় বুঝাই ওয়েন, কোনো জায়গা বুঝাইলে ওয়ার, এরকম দিব। তাহলে আ পারসন, আমরা নাউনের পরেই হু, হুইচ, হোয়াট, দ্যাট এগুলো বসাবো। এটা আমরা নাউনটাকে আমরা আগে ফোকাস করব। তাহলে আ পারসন হু, এরপরে সাবজেক্ট হিসেবে আমরা নিচ্ছি হু, মানে সাবজেক্ট হু, এরপরে হুটাকে আমরা এর সাথে দিব ইজ। এখন প্রশ্ন হতে পারে ইজ কেন, যেহেতু ক্যান ডু এটা প্রেজেন্ট ফর্মকে বুঝাইছে, এই জন্য আমরা ইজ নিলাম। আবার যেহেতু একজন, আ পারসন হু ইজ করাপ্ট, হু ইজ করাপ্ট, এরপরে যা আছে দেখে দেখে ক্যান ডু অ্যাগেইনস্ট মরালিটি। পরেরটা আবার সেমভাবে এইটাই, এটা যদি আমরা যদি কমপ্লেক্স করতে পারি, কম্পাউন্ড করার কোনো ব্যাপার না। দেখো আ পারসন শুধু হুটা উঠাই দিব, আ পারসন ইজ করাপ্ট, এরপরে অ্যান্ড, এরপরে সাবজেক্ট হিসেবে শুধু এই জায়গায়, যেহেতু আমরা জানি কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, দুইটা অবজেক্ট, সেই জন্য অ্যান্ডের পরে আমাকে এখানে একটা হি আনতে হবে, সাবজেক্ট আনতে হবে। তাহলে আ পারসন ইজ করাপ্ট, হি ক্যান ডু এনিথিং অ্যাগেইনস্ট মোরালিটি, সে নৈতিকতার বিরুদ্ধে যে কোনো কাজ করতে পারে। সেম দ্য পুয়ার পিপল, তাহলে আমরা বলবো দ্য পিপল হু ইজ করাপ্ট। এখানে প্রশ্ন আছে, হু ইজ দিতে পারবো না কেন, পিপলকে একজনকে বুঝাইছে, পিপল দিয়ে তো অনেককে বুঝাইছে, সো এই জন্য হু আর। তাহলে দ্য পিপল হু আর পুয়ার, এরপরে ক্যান নট অ্যাফোর্ড ডট 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 ডট, এটাকে যদি কম্পাউন্ড করতে চাই হুটাকে কেটে দিব, দ্য পিপল আর পুয়ার, এরপরে অ্যান্ড, যেহেতু পিপল অনেকজন, তাহলে তো আমাকে কি সি দিলে হবে না, দে দিতে হবে। তাহলে দে ডট 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 ক্যান নট। ওকে, আ করাপ্টেড ম্যান, তাহলে আ ম্যান,
এখন আমি দিব এই যে ক্যান ডু আছে, তাহলে ইজ, যেহেতু আ ম্যান একজন বা দ্য ম্যান, তাহলে আ ম্যান হু ইজ করাপ্টেড, এরপরে ক্যান ডু এনিথিং। এটাকে যদি আমি কম্পাউন্ড করতে চাই এই জায়গায় অ্যান্ড হুটাকে তুলে দিয়ে এরপরে এই জায়গায় আমার যেহেতু এখানে দ্য ম্যান একজন, তাহলে আমি হি ইউজ করব। অনেস্ট পিপল লিড আ হ্যাপি লাইফ, সেমভাবে অনেস্ট পিপল, তাহলে আমি বলবো পিপল বা দ্য পিপল হু আর অনেস্ট। পিপল যেহেতু প্লুরাল ফর্ম এই জন্য আর দিতে হইল, যদি এ পার্সন দ্য ম্যান একজন হইতো তাহলে আবার ইজ দিতাম। তাহলে পিপল হু আর অনেস্ট, এরপরে লিড এ হ্যাপি লাইফ, তাহলে এটাকে পিপল, দেখো আমরা এখানে পিপল আর অনেস্ট, তাহলে পিপল আর অনেস্ট না, আমি বলবো দে আর অনেস্ট পিপল, এটা একটু ব্যতিক্রম। দে আর অনেস্ট, কারণ আমরা এটাকে যদি ব্যতিক্রমভাবে বলতে গেলে এটা হচ্ছে না আর কি, তাহলে আমরা বলবো দে আর অনেস্ট পিপল। এখানে যেমন বলছি দ্য ম্যান ইজ করাপ্টেড, তাহলে এখানে আমরা আর ওইটা বলার সুযোগ নেই যে এটা বলতে পারি আমরা দ্য পিপল আর অনেস্ট, এটাও বলা যায়, কিন্তু এখানে দে আর অনেস্ট পিপল অ্যান্ড এভাবে বলে বেশি সুন্দর হয়, দে আর অনেস্ট পিপল। আবার যেহেতু তারাই, তাহলে একই সাবজেক্টকে বুঝাইলে আর দে লেখার দরকার নেই। অ্যান্ড লিড এ হ্যাপি লাইফ, ওকে, অ্যান্ড লিড এ হ্যাপি লাইফ, এবং তারা সুখী জীবনযাপন করে। এটা একই জিনিস, এটা একটু এদিক সেদিক। ওটা ছিল সাবজেক্টটার মধ্যেই অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর এটা হচ্ছে ভার্বের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, একই সিস্টেমে একই জিনিস, একটু এদিক সেদিক করে আমরা নিব। শুধু আমরা খুঁজবো আমাদের মূল টার্গেট অ্যাডজেক্টিভ আর নাউন কোথায় আছে এই ধরনের বাক্যে। তুমি বলতে পারো ম্যাম আমি কীভাবে বুঝবো, তুমি পড়লেই বুঝবা, অ্যাডজেক্টিভটাকে আলাদা করে ফেলবা এবং নাউনের সাথে অ্যাডজেক্টিভ থাকবে, এরকম খুঁজে বের করতে পারবা। দে আর লিভড অ্যান ওল্ড ওম্যান, এই যে আমি হলুদ রং করে দিয়েছি, ওল্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ওম্যান এটা হচ্ছে নাউন। দে আর লিভড অ্যান ওল্ড ওম্যান ইন দ্য হাউস, আমাদের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভটাকে টান দিয়ে দূরে সরাই দেওয়া। এটার থেকে এটার একটু ব্যতিক্রম ব্যাপার হচ্ছে এখানে যেহেতু এটা সাবজেক্টের মধ্যেই ছিল, এই জন্য এটাকে আমরা আগেই কাছাকাছি রেখেছি হুটাকে। আর এটা যেহেতু সাবজেক্ট না, এটা পুরোটা একটা সম্পূর্ণ বাক্য, আমি যদি শুধু এই ওল্ডটাকে সরাই দিই, দেয়ার লিভড এ উম্যান, এটা কিন্তু একটা পূর্ণ বাক্য হচ্ছে, একটা পূর্ণ বাক্য করতে হবে আমাকে। এখন এটাকে কেন করতে পারিনি, এটার একটা ব্যাপার ছিল, এটা কিন্তু সাবজেক্টের মধ্যেই এইটুকু অংশ ছিল, সো এটা দিয়ে আলাদা করে একটা বাক্য তৈরি করা যাচ্ছিল না। এটা একটা পূর্ণ একটা বাক্য তৈরি করা যাচ্ছে শুধু অ্যাডজেক্টিভটাকে সরাই দিলে। তাহলে দেয়ার লিভড আ উম্যান, বলতে পারো ম্যাম এখানে অ্যান আছে, আপনি কেন এ দিলেন? এখানে ও ভাওয়েল ছিল বলে কাছাকাছি অ্যান হয়েছে, ভাওয়েলের আগে অ্যান বসে, আর কনসোনেন্ট যেহেতু ওল্ড উঠে গেছে তাহলে ডব্লিউ এর আগে এ বসছে এখন, ঠিক আছে? দ্য লিভড আ উম্যান ইন দ্য হাউস, এই যে দেখো আমি শুধু কি করলাম, আমি শুধু ওল্ডটাকে সরালাম, বাকি সব টাইনে লিখে ফেলছি আমি একদম টোটালটাকে। দ্য লিভড আ উম্যান ইন দ্য হাউস, এই বাড়িতে একজন বৃদ্ধ মহিলা বাস করত। এইবার হু, এবার হু এর পরে কি দিব? ওয়াজ, কেন? কারণ লিভড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে হু ওয়াজ ওল্ড, ওই শুধু ওল্ডটাকে হু ওয়াজ ওল্ড, হ্যাঁ, তারপরে হু আর এরকম যেটাই বলুক সেটা দিব আমরা। পরেরটা দ্য লিভড আ উম্যান ইন দ্য হাউস অ্যান্ড হু এর জায়গায় যেহেতু মহিলা শি ওয়াজ ওল্ড, শুধু শি লাগাই দিলি হয়ে গেল। পরেরটা মাদার তেরেসা ওয়াজ আ নভেল হার্টেড পার্সন, শুধু নভেল হার্টেডটাকে টাইনে, যেহেতু এটা পার্সন হচ্ছে নাউন, নাউনের আগে এই নভেল হার্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে আমরা এটাকে আলাদা দূরে সরাই রাখবো টেনে। মাদার তেরেসা ওয়াজ এ পার্সন, মাদার তেরেসা ছিলেন এমন একজন ব্যক্তি। এইবার আমরা দিব হু ওয়াজ, ওয়াজ কেন? কারণ যেহেতু এখানে ওয়াজ আছে অতীতকাল, তাহলে হু ওয়াজ নভেল হার্টেড, যিনি ছিলেন মহৎ হৃদয়ের। এটাকে যদি আমাকে বলে কম্পাউন্ড করতে, মাদার তেরেসা ওয়াজ এ পার্সন অ্যান্ড শি ওয়াজ, আমরা হু এর জায়গায় জাস্ট শি ইউজ করবো, ঠিক আছে? কারণ দুইটা সাবজেক্ট দরকার এখানে আমার। লং টাইম অ্যাগো দ্য লিভড আ ইয়ং ম্যান কল্ড রূপলাল, আমরা ইয়ং কথাটাকে আলাদা করে ফেলবো, যেহেতু এই ম্যান হচ্ছে নাউন, ইয়ং হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে লং টাইম অ্যাগো দ্য লিভড আ ম্যান কল্ড রূপলাল হু ওয়াজ ইয়ং, যে ছিল ইয়ং, যুবক। এটাকে যদি আমার কম্পাউন্ড করতে বলে, এটার কম্পাউন্ড আমি দুইভাবে করতে পারি। প্রথমত লং টাইম অ্যাগোটাকে আমি একটা এই ফ্রেজটাকে আমি একটা বাক্য বানাই ফেলতে পারি, ইট ওয়াজ লং টাইম, ওয়াজ কেন? অতীতকাল, লং টাইম অ্যাগো মানে অতীতকাল, ইট ওয়াজ লং টাইম অ্যাগো, এটা ছিল অনেক বছর আগে। অ্যান্ড দেয়ার লিভড আ, সেখানে এইরকম ইয়ং একটা ছেলে বাস করতো, ঠিক আছে? এখানে আমার হু ওয়াজ ইয়ং দরকার নেই, এখানে আমি এইটা দিয়ে দিলে হবে হু হু। দেয়ার লিভড আ ইয়ং ম্যান কল্ড রূপলাল, যাকে রূপলাল নামে ডাকা হইতো, ঠিক আছে? সো গেল এটা। দে ব্রোক দ্য ওয়াল, ওরা নিজেরাই আবার এটা সাজাই দিছে। আমার আর কিছু, ওয়াল মানে হচ্ছে নাউন, খেয়াল করো নাউন পেয়ে গেছি। নাউনের পরে যদি নাউন ব্যক্তিকে বুঝায় তাহলে হু, যদি নাউন দিয়ে বস্তুকে বুঝায় তাহলে হুইচ অথবা দ্যাট। এখন হুইচ কখন বসাবো, দ্যাট কখন বসাবো? যদি বাক্যটা মানে ছোট্ট হয়, অল্প হয়, তাহলে দ্যাট বসাবো, এবং যদি সম্পূর্ণ একটা বাক্য তৈরি করতে পারি তাহলে তারপরে হুইচ বসাবো। এটা আবার একটু ব্যতিক্রম আছে, কিন্তু আমি মানে একটা কমন একটা জিনিস তোমাকে বুঝাই দিলাম, যে যেমন ধরো দে ব্রোক দ্য ওয়াল, তারা দেয়ালটি ভেঙেছিল, এটা পুরো একটা বাক্য কিন্তু হয়ে গেছে। হুইচ, ওয়াল তো আর ব্যক্তি না, এই জন্য আমি হু দিতে পারবো না। তাহলে হুইচ ওয়াজ, ওয়াজ কেন? ব্রোক হচ্ছে ব্রেক, ব্রোক ব্রোকেন, ব্রোক হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, এই যে। তাহলে হুইচ ওয়াজ কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে, যেটা গতকাল নির্মিত হয়েছিল।
তারপর এটা দে ব্রোক দ্য ওয়াল অ্যান্ড এবার যেহেতু এটা বস্তু তাহলে ইট দিয়ে দিব, ইট ওয়াজ কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে। হি হ্যাড এ বাস্কেট ফুল অফ ক্যাপস, হি হ্যাড এ বাস্কেট, বাস্কেট হচ্ছে একটা নাউন, যার পরে আমি যদি এটা ব্যক্তি হয় হু দিব, বস্তু হইলে হুইচ দিব, ঠিক আছে? তাহলে হি হ্যাড এ বাস্কেট, তার একটা ঝুড়ি ছিল, হুইচ এবার দিব ওয়াজ, হুইচ ওয়াজ ফুল অফ ক্যাপস, যেটা ক্যাপে পরিপূর্ণ ছিল। পরেরটা হি হ্যাড এ বাস্কেট অ্যান্ড ইট ওয়াজ ফুল অফ ক্যাপস, সেম কিন্তু দেখো ইট ওয়াজ কনস্ট্রাক্টেড, ইট ওয়াজ ফুল অফ ক্যাপস। পরেরটা ইট ইজ এ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম, শুধু আমরা স্পিডি কথাটা, এটা একটা অ্যাডজেক্টিভ, স্পিডি, স্পিডি খুব দ্রুত গতি, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটাকে আমি দূরে সরাই রাখলাম। ইট ইজ আ ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন, এরপরে বলবো ইনফরমেশন, যেহেতু তথ্য, যেহেতু এটা বস্তুকে বুঝাইছে, তাহলে তথ্য এটা হুইচ ইজ স্পিডি, যেটা ছিল দ্রুতগতির। পরেরটা সেম, ইট ইজ স্পিডি, ঠিক আছে? এরকম করে অনেক আছে, এটাই হচ্ছে মেইন, এবং এটা আমরা অনেকগুলো করতে পারবো। পিপল ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস, নাউন খুঁজে বের করতে পারলে অ্যাডজেক্টিভ পাওয়া কোনো ব্যাপার না। থিংস হচ্ছে যে কোনো বস্তুকে বোঝাচ্ছে, নাউনের আগে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা এই অ্যাডজেক্টিভটাকে যদি দূরে সরাই রাখতে পারি, বাকিটা একবারে, পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস, থিংস যেহেতু কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে, এই জন্য এটা ব্যক্তি না, আমি হু দিব না, হুইচ আর গ্লিটারিং। এখন প্রশ্ন হচ্ছে ম্যাম আর কেন দিলেন? আর দেওয়ার পেছনে থিংস, শুধু থিং না, এস আছে, থিংস প্লুরাল ফর্ম, এই জন্য হুইচ আর গ্লিটারিং, যেটা কিনা চকচক করে। পিপল আর জেনারেল আর ফাউন্ড অফ থিংস অ্যান্ড দে আর গ্লিটারিং, যেহেতু পিপল, এই পিপলই সাবজেক্ট, তাহলে পিপলকে তো আমি দেই লিখবো, ঠিক আছে? দুইটাই সাবজেক্ট হবে, তার অন্য সাবজেক্ট তো আনবো না। চলো, এমন অনেকগুলো আমি এগুলো নিয়েছি, ওগুলো তো ছিলই, দুইটা তিনটা আমি এরকম তোমাকে দিয়েছি। কখন তুমি কিভাবে বুঝবা? আ লেজি ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ, এটা হচ্ছে ওই রুল যেটা কিনা সাবজেক্টের মধ্যে, খেয়াল করবা, সাবজেক্টের মধ্যে অ্যাডজেক্টিভ নাউন, আর একটা হচ্ছে ভার্বের পরে অ্যাডজেক্টিভ নাউন। সাবজেক্টের মধ্যে যদি অ্যাডজেক্টিভ নাউন থাকে, তাহলে অ্যাডজেক্টিভটাকে একবার ঠিক কাছাকাছি লিখবো, আর যদি ভার্বের পরে থাকে তাহলে এটাকে টাইম না দূরে নিয়ে যাব। যেমন আমি এদের মধ্যেই পার্থক্যটা তোমাকে একটু বুঝাই। এই যে এই স্মল কান্ট্রি, তাহলে এইটা হচ্ছে দূরে, আর এটা হচ্ছে লেজি, এটা হচ্ছে কাছে। তাহলে আমি বলবো এ ম্যান হু ইজ লেজি ক্যান নট প্রসপার ইন লাইফ। আর এইটা বাংলাদেশ, আমি বলবো না বাংলাদেশ হু ইজ, বাংলাদেশ হুইচ, এটা বলবো না। কেন? কারণ এই স্মলটা কিন্তু ভার্বের পরে, সো এই জন্য এটাকে এটা বলা যায় না, পুরোটা বাক্য আগে বলতে হবে। বাংলাদেশ ইজ এ কান্ট্রি হুইচ ইজ এ স্মল। ওকে, এডুকেশন ইজ পাওয়ার, ইট ইজ এডুকেশন হুইচ ইজ পাওয়ার, ওই যে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, এটা হচ্ছে ওই রকম, ঠিক আছে? আ ট্রুথফুল পারসন, ট্রুথফুল কথাটা আলাদা, আ পারসন, এরপরে হু, এই যে জাস্ট হু ইজ ট্রুথফুল, ঠিক আছে? আ পারসন হু ইজ ট্রুথফুল ইজ নট অ্যাফ্রেড অফ এনিবডি। অল দ্য স্টুডেন্টস আর প্রাউড অফ ইট, অল দ্য স্টুডেন্টস, অনেক সময় হয়তো আমরা অ্যাডজেক্টিভ পাবো না, কিন্তু নাউন খুঁজে পেলে নাউনের পরেই আমরা হুটা বসাই দিতে পারবো বা হুইচটা বসাই দিতে পারবো। অল দ্য স্টুডেন্টস হু আর প্রাউড অফ ইট হয়ে গেল, ঠিক আছে? কমপ্লেক্স। তারপরেরটা অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, পেয়ে গেলাম ইন্ডাস্ট্রিয়াস বয়, একটা পরিশ্রমী বালক একজন। তাহলে আ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ, কাছে থাকলে নাউনটার পরে হু, আর দূরে থাকলে পুরোটা বাক্য বলে তারপরে হু ইজ, হু ওয়াজ, ওই রকম, ঠিক আছে? যেমন এটা আমরা যদি ওই যে এডুকেশন গেল, এটা গেল, প্রত্যেকটা গেল। দেখো হি ওয়ান্টস টু লিড অ্যান অনেস্ট লাইফ, দেখো অনেস্ট লাইফ পেয়েছি দূরে, হি ওয়ান্টস টু লিড আ লাইফ, খেয়াল করো, হি ওয়ান্টস টু লিড এ লাইফ, এখানে লাইফ হচ্ছে নাউন, তাহলে এটা কি ব্যক্তি? ব্যক্তি তো না, তাহলে কি হবে? হুইচ ওয়ান্টস, যেহেতু ভার্বের ওয়ানকে বুঝাইছে, তাহলে আর ওয়াজ দিব না, হ্যাঁ, হুইচ ইজ অনেস্ট, যেটা হবে সৎ, ঠিক আছে? এরকম এই যে ইট কিলস আওয়ার ভ্যালুয়েবল টাইম, এই যে ভ্যালুয়েবল, ইট কিলস আওয়ার টাইম, কিলস ভার্বের সঙ্গে এস প্রেজেন্টই আছে, তাহলে যেহেতু টাইম সময়, তাহলে হুইচ ইজ ভ্যালুয়েবল। এখানে প্রত্যেকটার আনসার আমি নিচে দিয়েছি, খেয়াল করো। আমি যদি একটু তোমাকে এখানে দেখাই, আরও আছে এরকম, আমি যদি এটা দেখাই, ওল্ড আছে, হ্যাঁ, ওয়ান্স অ্যান ওল্ড সেইলর কিল্ড, তাহলে এখানে এটা সাবজেক্ট, এটা ভার্বের আগে সাবজেক্টের মধ্যেই ওল্ড আছে, তাহলে ওয়ান্স আ সেইলর, দেখো ওয়ান্স আ সেইলর, হু, দেখো অতীতকালের কথা বলছে এখানে, তাহলে কিল্ড, তাহলে বলবো হু ওয়াজ ওল্ড, ওয়ান্স আ সেইলর হু ওয়াজ ওল্ড কিল্ড আর ইনোসেন্ট বার্ড আলবাট্রস। ওকে, এরকম করে অনেক আছে, সবগুলোর আনসার নিচে দেওয়া আছে, আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই অবশ্যই এগুলা করে নিবা, ঠিক আছে? এই যে, সো এই হচ্ছে আনসার। তো আমি এটা দেখাইলাম তোমাদেরকে, আশা করি তোমরা নিজেরা এগুলো করতে পারবা, উত্তরের সাথে দেওয়া আছে, প্রবলেমগুলি নিজেই করতে পারবা, এই যে হু ওয়াজ ওল্ড কিল্ড অ্যান্ড ইনোসেন্ট বার্ড আলবাট্রস। ওকে, ঠিক আছে, আমরা রুল 3-এ যাব, ঠিক আছে? রুল 1 আর রুল 2 করাইলাম,
এবার আমরা রুল 3-এ দেখব নাউন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এর আগে আমরা সরাসরি ভার্বের সাথে আইএনজি দিয়েই দেখেছিলাম এবং ওটার পরিবর্তে আমরা ওয়েন অথবা অ্যাজ ইউজ করেছিলাম। এখনও আমরা এটা সেম জিনিসই, এটার পরেও আমরা হু হুইচ দ্যাটেরই আরেকটা নিয়ম, মানে হু হুইচ দ্যাটের কিন্তু 3 ধরনের দেখলাম। একটা দেখলাম সাবজেক্টের মধ্যেই একটা অ্যাডজেক্টিভ নাউন আছে, তো ওইটার পাশেই আমরা দেখে আমরা বুঝতে পারবো, অ্যাডজেক্টিভ দেখলেই আমরা ওটাকে একটু দূরে সরাই ওটার আগে হু দিব, বা ব্যক্তি হইলে হু, বস্তু হইলে হুইচ বা দ্যাট। সেম এটাও এরকম দুইটা দেখালাম, এটাও একটা এই 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 তোমার হু হুইচ দ্যাটেরই, ঠিক আছে, কাছাকাছি একই, তুমি দেখলেই প্যাটার্নটা বুঝে যাবা। এ ম্যান, ওটা ছিল আ করাপ্টেড ম্যান, ওটা ছিল আ পুয়ার ম্যান, আর এটা হচ্ছে আ ম্যান হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন গেটস আ লিঙ্ক সুন। এই যে আ ম্যান হ্যাভিং, এটা নাউন প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, আ ম্যান, এই যে ম্যান নাউন তারপরে ভার্বের সাথে আইএনজি। এখন এটা রুলসটা হবে এরকম, আ ম্যান, এই নাউনের পরই তো হু হুইচ সাধারণত আমরা বসাই, তাই না? এই যে এগুলো তো আমরা এরকমই দেখছি যে নাউনের পরই আমরা বসাই দিব। তাহলে আ ম্যান হু হ্যাজ এন ইন্টারনেট, হ্যাজ কেন হইলো? হু, দেখো ম্যান হচ্ছে একজন, সিঙ্গুলারের সাথে হ্যাজ হয়, হ্যাভ হয় না, প্লুরালের সাথে হ্যাভ হয়। উই যদি হইতো উই হু হ্যাভ হইতো তখন, ঠিক আছে, বা দে। তাহলে এ ম্যান হু, এটা আবার এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে এই সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে, হু হ্যাজ অ্যান ইন্টারনেট ডট 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 ডট। তাহলে এটাকে যদি আমাকে প্লুরাল ফর্ম কম্পাউন্ড করতে বলে, আ ম্যান, এই হুটা কেটে জাস্ট এইটা হচ্ছে একদম যে দ্বিতীয়টার মতো। দ্য পারসন ডুইং, তাহলে দ্য পারসন হু, এই ডুইংটাকে করে দিলাম হু ডাজ, ঠিক আছে, দ্য পারসন একজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাইছে। দ্য পারসন হু ডাজ আদারওয়াইজ ডট 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 ডট, এবার হুটা কেটে দিলাম, দ্য পারসন ডাজ আদারওয়াইজ অ্যান্ড হি ইজ, সাবজেক্ট লাগাইতে হবে, অবশ্যই ইজ তো আর শুধু দিতে পারবো না, হি দিতে হবে, ঠিক আছে, হি ইজ শিওর টু রিপেন্ট লেটার। দ্য ম্যান টেকিং, তাহলে দ্য ম্যান হু টেক্স, কেন টেক্স হবে? টেকিং ভার্বের সাথে আইএনজি, যেহেতু এইখানে প্রেজেন্ট ফর্মে আছে, এই ইজ প্রেজেন্টে থাকলে এখানে টেকের প্রেজেন্ট ফর্মটাই দিয়ে দিব আমরা, যেহেতু দ্য ম্যান সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে টেক্স। দ্য ম্যান হু টেক্স ব্রাইব ইজ নেক্সট টু ডেভিল, আর এটাকে যদি করি হুটাকে কেটে দিলাম, দ্য ম্যান টেক্স ব্রাইব অ্যান্ড হি ইজ নেক্সট টু ডেভিল। পরেরটা, আ ম্যান হ্যাভিং, ওই যে ওটার মতো, এ ম্যান হ্যাভিং প্যাট্রিয়টিক জিল, ঠিক আছে, ইজ কল্ড আ প্যাট্রিয়ট, অর্থাৎ দেশপ্রেম যার মধ্যে আছে তাকে দেশপ্রেমিক বলে। তাহলে আ ম্যান হু হ্যাজ, আ ম্যান যেহেতু সিঙ্গুলার তাহলে হ্যাজ, হু হ্যাজ ডট 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 ডট, এই তারপর দ্য ম্যান হুটা কেটে দিলাম, এরপরে হি ইজ কল্ড আ প্যাট্রিয়ট। সেম জিনিস একই রকমের, এই 3টা পারা মানে অনেক কিছু তুমি পেরে যাওয়া। পিপল লিভিং, তাহলে পিপল হু লিভ, লিভিং যেহেতু ভার্বের সঙ্গে আইনজি ক্যান আছে, তাহলে হু লিভস, পিপলের সাথে লিভস হবে না, কারণ পিপল তো অনেককে বুঝায়, এই জন্য আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ দিব, কিন্তু পিপল যেহেতু প্লুরাল এই জন্য লিভের লিভই রইল। পিপল হু লিভ ইন দ্য হাইল্যান্ড ক্যান স্কেপ ফ্লাড, এটা হবে পিপল লিভ ইন দ্য হাইল্যান্ড অ্যান্ড দে ক্যান স্কেপ ফ্লাড, এবং যারা উঁচুতে থাকে তারা বন্যা প্রতিরোধ করতে পারে, বন্যা থেকে বাঁচতে পারে। দ্য ফ্রিডম ফাইটার্স, অবশ্যই আমরা পেয়ে গেছি ফাইটার্স সাব নাউন, নাউনের পরে আমরা হু বসাবো। দ্য ফ্রিডম ফাইটার্স হু ডাইড, এখানে আবার ডাইডে কেন? কারণ এটা অবশ্যই এখানে পাস্ট ফর্ম আছে, এখানেও পাস্ট ফর্ম হবে, তাহলে হু ডাইড, এটা তো আর এমন না যে প্রেজেন্টের বেলায় ভার্বের সাথে অ্যাস হবে, এটা পাস্ট ফর্মই হয়, এটা তার অ্যাস বা ওইরকম কিছু হয় না। তাহলে হু ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার, এরপরে আর কল্ড মার্টায়ার্স, আর এটাকে আমরা বলবো দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড দে আর কল্ড মার্টায়ার্স, ঠিক আছে, ওই যে আর ওই ভার্বের আগে একটা সাবজেক্ট আনবো, সাবজেক্টটা এখানে ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা, এই জন্য দে দিলাম, পিপল এই জন্য দে হবে, কিন্তু যদি উই হইতো তাইলে উই হইতো, যদি নাম হইতো তাইলে মেয়েদের নাম হইলে শি, ছেলেদের নাম হইলে হি, এরকম দিতাম, ঠিক আছে। তো মোটামুটি এই রুলসগুলো আমি দেখাই দিলাম, এরপরে আমি টু ডট ডট টু থাকলে কি করব, অন্যগুলো থাকলে কিভাবে করব, সেগুলো পরে আলোচনা করে দিব। এই পর্যন্তই, ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো এসএসসি 26, আজকে আমি তোমাদের জন্য একটা অ্যাপ্লিকেশনের সাজেশন নিয়ে এসেছি। এত অ্যাপ্লিকেশন মানে মোটামুটি অনেকগুলো, সো তুমি কোনটা রেখে কোনটা পড়বে বুঝতে পারছো না। আমি তোমাকে মাত্র 3টা নিয়ম বলবো, মানে এমন 3টে অ্যাপ্লিকেশনের কথা বলবো যে 3টে অ্যাপ্লিকেশন পড়লে ইনশাল্লাহ তুমি এখান থেকে গমন পাবা। হ্যাঁ, আমি 3টা প্যাটার্ন দেখাবো, টাইপ দেখাবো, এই 3টার মধ্যেই যাবতীয় যা আছে সব এই 3টার মধ্যেই পড়ে গেছে, ঠিক আছে। আশা করি এখান থেকে অনেক অনেক বেশি উপকৃত হবে। আর হ্যাঁ, আমাদের কোর্সে কিন্তু ভর্তি চলছে। তুমি যদি মনে করো আমার ক্লাস বোঝো এবং আমি তোমার জন্য পারফেক্ট টিচার, তাহলে আমাদের কোর্সে নিঃসন্দেহে নির্দ্বিধায় ভর্তি হতে পারো। তোমার দায়িত্ব আমরা নিব, তুমি কি পারো না সেটা ভেবে লাভ নেই, তুমি শিখতে চাও কিনা সেটা ভাবো, এবং আমার কথা বোঝো কিনা আমার বেশ কিছু ভিডিও দেখো, দেখার পরে সিদ্ধান্ত নাও যে হ্যাঁ আমার কথা বুঝো। 3টা অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথম যেটা টাইপ 1, এটার মধ্যে কোনগুলো পড়েছে এবং এটার প্যাটার্ন কি লেখার আমি তোমাকে বলবো। আগে আমি টাইপগুলো দেখাবো, পরে প্যাটার্নটা দেখাবো, ঠিক আছে। তো টাইপ 1-এর মধ্যে যেটা পড়েছে সেটা হচ্ছে
তোমার অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, অর্থাৎ স্কুলে মানে তুমি বিদ্যালয়ে কি কি সুবিধা মানে কি কি নাই এবং ওগুলি তুমি চাচ্ছ বিদ্যালয়ের জন্য। যেমন একটা কমন রুম চাচ্ছ, একটা সেট আপ ক্যান্টিনের একটা চাচ্ছ, বাচ্চারা বাইরের খাবার খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, তেমন কোনো ভালো খাবার নাই, তো স্কুলে একটা ক্যান্টিন হলে ভালো হয়। স্কুলে একটা লাইব্রেরি নেয়, একটা লাইব্রেরি ফ্যাসিলিটিস যদি বৃদ্ধি করে তাহলে ভালো হয়। একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম নাই, ওইটা খুব দরকার। একটা কম্পিউটার ক্লাব নাই, কিছু স্টুডেন্টরা পড়াশোনায় অমনোযোগী, ভালো করতে পারছে না, তুমি একটা এক্সট্রা ক্লাসের যদি ব্যবস্থা মানে নিত সেই ব্যাপারে চাইতে পারো। আরেকটা হচ্ছে ডিবেটিং ক্লাব নাই, লাইব্রেরি কোনো ক্লাব নাই, সরি লিটারেরি কোনো ক্লাব নাই, ঠিক আছে। তারপরে আরও এমন আছে, যেমন এখানে আছে যেমন বিদ্যালয়ে তুমি ট্রি প্লান্টেশন একটা প্রোগ্রাম করতে চাও, তো এই জন্য হেড টিচারের অনুমতি নিবা, মানে হেড টিচারের কাছে তুমি চাইবা কি কি তুমি চাইতে পারো ওই স্কুলের উন্নতির জন্য। তারপরে এখানে হচ্ছে কোকারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য একটা আয়োজন করে, এই জন্য হেড টিচারের কাছে একটা অনুমতি চাইবা। তারপরে অথবা যেন একটা ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচের আয়োজন করে অন্যদের সাথে, অথবা একটা স্টাডি ট্যুরের ব্যবস্থা করেন, একটা পিকনিক অথবা এক্সকারশন মানে বনভোজন যেটাকে আমরা বলছি ভ্রমণ, হয় বনভোজন বা একটা শিক্ষা সফর অথবা একটা ভ্রমণের ব্যবস্থা যদি তিনি করতেন। এই যে 14টা, এই 14টা তুমি পড়তে পারবা একটা প্যাটার্নের মাধ্যমে, অর্থাৎ একটা নিয়ম দিয়ে, ঠিক আছে, টাইপ 1 দিয়ে। টাইপ 2টা একটু দেখাই। প্রেয়ার ফর ফিনান্সিয়াল হেল্প ফ্রম দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড, ঠিক আছে। হতে পারে তুমি ওয়েলফেয়ার ফান্ড থেকে ফিনান্সিয়াল হেল্প চাইতে পারো, অথবা পুয়ার ফান্ড থেকে হেল্প চাইতে পারো, অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ তুমি চাইতে পারো। এই 3টা একই ক্যাটাগরি, এটা ওয়েলফেয়ার ফান্ড হোক, তোমাকে পুয়ার ফান্ড হোক, অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপই হোক না কেন, একই জিনিস, একই প্যাটার্ন, একই টাইপ, ঠিক আছে। টাইপ 3 আবার আরেকটা, মানে এই 3টা নিয়মের মধ্যে টোটাল সব ফেলে দিব। তো প্রথম যে টাইপ সেটা একটু আমরা দেখাই, ঠিক আছে। আমরা প্রথমটা নিয়মটা একটু দেখব লেখার, মানে 14টা অ্যাপ্লিকেশন আমরা একটা নিয়ম দিয়ে কমপ্লিট করে ফেলতে পারতেছি, ঠিক আছে। একটু দেখো, যেই তারিখ যেদিন পরীক্ষা দিবা ওই তারিখ দিবা, তারপরে হেডমাস্টারের কাছে লিখছো, হেড টিচার বা হেডমাস্টার যাই থাকবে সেটা দিবা, যেই স্কুলের তুমি ওই নাম দেয়া থাকলে ওই স্কুল দিবা ওখানে, ঠিক আছে, জেলা তোমার থান কোথায়, হোমনা, কুমিল্লা, এরকম আমি এটা দিয়েছি আর কি এখানে। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, যদি কমন রুম ফ্যাসিলিটিস হয় সেটা লিখবা, কম্পিউটার ক্লাব হলে সেটাই লিখবা, অথবা সেট আপে ক্যান্টিন হলে সেটাই লিখবা, মোট কথা ওখানে যা দেয়া থাকবে তুমি তাই লিখবা, অথবা একটা স্টাডি ট্যুর, অথবা একটা এক্সকারশন, অথবা একটা হইতে পারে কি বলে এখানে পিকনিক, হ্যাঁ, জয়েন্ট পিকনিক, যেইটা বলুক, এই 14টার মধ্যে যেটাই থাকবে, সেট আপ ক্যান্টিন, কম্পিউটার ক্লাব, ক্লাস কমন রুম ফেসিলিটিস, এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করা, ক্রিকেট ম্যাচ, ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচের একটা ব্যবস্থা করা, ওই 14টার মধ্যে যেটাই পড়বে এই নামটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। ওকে স্যার, যেহেতু এগুলো সকল স্টুডেন্টের সমস্যা, খেয়াল করো, কখন আই লিখবা কখন ইউ লিখবা এটাও কিন্তু তোমাকে বুঝতে হবে। যেমন এইসব সাধারণ জিনিসগুলো স্কুলের সকল শিক্ষার্থীর প্রয়োজন, মানে এগুলো সকলের চাওয়া পাওয়া, সকলের চাওয়া পাওয়া হলে আমরা সবার পক্ষ থেকে আমরা উই বলবো, আমরা অমুক স্টুডেন্ট অমুক শ্রেণীর এই আমরা এটা চাই। আর যদি তুমি ব্যক্তিগতভাবে পুয়ার ফান্ড বা তুমি ওয়েলফেয়ার ফান্ড থেকে কিছু হেল্প চাও, সেটা তুমি বলবা আই, ঠিক আছে। আই আর ইউ ব্যবহারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সকল স্টুডেন্টেরই ক্যান্টিন চাই, সকল স্টুডেন্টেরই কমন রুম চাই, সকল স্টুডেন্ট কম্পিউটার ক্লাব চাই, সকল স্টুডেন্ট এক্সট্রা ক্লাস চাই, তো তুমি একা চাও না, তখন তুমি উই লিখবা, ঠিক আছে। উই দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, একটা প্যাটার্ন মুখস্থ করে নিবা, সব জায়গায় একটাই ব্যবহার করবা। বেগ টু স্টেট দ্যাট আওয়ার ইজ আ রেপুটেড স্কুল ইন দ্য সিটি, এই শহরে, যদি গ্রাম হয় তাহলে তুমি গ্রাম লিখবা এখানে, ঠিক আছে, আর শহর হইলে শহরে লিখবা। এই শহরে একটা স্বনামধন্য একটা স্কুল আমাদের, বাট ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের স্কুলে দেয়ার ইজ নাই, কম্পিউটার না থাকলে কম্পিউটার, যেটা বলবে ওটা, কমন রুম ফ্যাসিলিটিস না থাকলে কমন রুম ফ্যাসিলিটিস, ক্যান্টিন, ডিবেটিং ক্লাব, লাইব্রেরি, ট্রি, আমাদের স্কুলে কোনো গাছ নাই, আমাদের স্কুলে কম্পিউটার ক্লাব নাই, আমাদের স্কুলে কোনো কিচ্ছু নাই, এটা খুবই দুঃখের বিষয়, ঠিক আছে। মানে আমাদের স্কুল থেকে কোনো কিছুই এখানে করা হয় নাই, কিছুই নেই। নাওএডেজ, বর্তমানে এই যেগুলো থাকবে, এই কমন রুম, কম্পিউটার, ক্যান্টিন, ডিবেটিং ক্লাব, লাইব্রেরি বা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম বা ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, হ্যাঁ, এই জিনিসগুলো বর্তমানে ইজ ভেরি ইম্পর্টেন্ট টু দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীর জন্য খুবই দরকার, যেইটা বলুক একই কথা। এবার আবার যেটা বলবে কম্পিউটার বা ডিবেটিং ক্লাব বা লাইব্রেরি বা যেটাই বলুক না কেন, লিটারেরি ক্লাব, এগুলো না ক্যান হেল্প আস ডেভেলপিং আওয়ার স্কিল অ্যান্ড নলেজ, এক্সট্রা ক্লাস যেটাই হোক, যেইটা বলবে সেটাই বসায়, ওই প্রত্যেকটাই 14টার যেটাই হবে ওইটা বসায়া, এগুলো না ক্যান হেল্প আস, সাহায্য করে ডেভেলপিং আওয়ার স্কিল, আমাদের দক্ষতাকে বৃদ্ধি করতে, অ্যান্ড নলেজ, আমাদের জ্ঞান এবং দক্ষতাকে আরও বৃদ্ধি করতে সাহায্য করে।
ঠিক আছে? এইটুকু হবে আমার যত কথা এই শিক্ষা রিলেটেড যা যা চাইবে আমার কাছে সব, ঠিক আছে? শুধুমাত্র না, ঠিক আছে, পুরাটাই বলতে পারবো। আচ্ছা, উই থিঙ্ক দ্যাট, আরও একটু অ্যাড করলাম, আমরা মানে চিন্তা করি যে, বা আমরা ভাবি যে উই উইল লার্ন মেনি থিংস, আমরা অনেক কিছুই শিখতে পারবো ফ্রম দ্য পিকনিক বা ফ্রম দ্য স্টাডি ট্যুর, ফ্রম দ্য যেটাই বলুক এক্সট্রা ক্লাস, ফ্রম কম্পিউটার বা যেটাই বলি কমন রুম, এখান থেকে আমরা অনেক কিছু, এই যে পিকনিকে যাওয়া বিশেষ করে যদি হয়, ডিবেটিং ক্লাব যদি হয়, হ্যাঁ, লাইব্রেরি ক্লাব, কম্পিউটার বা কমন রুম, যেটাই বলি না কেন, শিক্ষণীয় যে জিনিসগুলো, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। ইট উইল অলসো রিলিভ আস অফ দ্য মনোটোনি অফ আওয়ার রুটিন বাউন্ড লাইফ, আমাদের যে গদবাঁধা যে রুটিন, এই রুটিন থেকে আমরা অবশ্যই মুক্তি মিলবে আমাদের। একটা খেলা যদি হয়, একটু যদি স্টাডি ট্যুরে নিয়ে যায়, একটু যদি তোমাকে মানে কোনো মনে করো পিকনিকে নিয়ে গেল, তোমাকে একটা কম্পিউটার ক্লাবে তুমি জয়েন করলা, তুমি একটা লিটারেরি ক্লাবে জয়েন করলা, তুমি তোমার জন্য একটা ডিবেটিং ক্লাবের আয়োজন হইলো, একটা কম্পিউটার শিখার ক্লাস হলো, একটা এক্সট্রা ক্লাস হইলো, তুমি কি কিছু না শিক্ষা বের হবা ওখান থেকে? অবশ্যই শিক্ষা বের হবা। তার মানে এই প্রত্যেকটা কথাই প্রত্যেকটার জন্যই প্রযোজ্য, কোনোটার জন্যই ফেলনা না। ওকে, এইবার তার মানে আমরা বলবো উই ক্যান নট থিঙ্ক অফ মডার্ন স্কুল উইদাউট ইট, এগুলো ছাড়া আমরা একটা আধুনিক স্কুল কল্পনাও করতে পারি না। ব্যাস সব বলে দিলাম। এবার উই দেয়ারফর উড রিকোয়েস্ট ইউ টু পারমিট আস, আমরা আপনার কাছে রিকোয়েস্ট করছি যে আপনি আমাদেরকে অনুমতি দিবেন, এইবার যেটা বলবে, এই যে আমি একটু আন্ডারলাইন করে দিয়েছি, যেটা বলবে এখান থেকেই সেটা, টু গো অন দ্য পিকনিক, অথবা আমরা যদি বলি টু অ্যারেঞ্জ ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, অথবা আমরা বলতে পারি যেটাই হোক না কেন, ওখানে লেখা থাকবে প্রশ্ন থেকে দেখে দেখে ট্যুরের পরে যা থাকবে আমরা দিয়ে দিব, ঠিক আছে? অ্যান্ড অবলিক দেয়ার বাই, দ্যাটস ইট। এইভাবে যদি তুমি পড়ো, একটা দিয়েই 14টা হয়ে যাচ্ছে, কোনো কথা চেঞ্জ নেই। শুধু কম্পিউটার ক্লাবের জায়গায় কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব হলে ডিবেটিং ক্লাব, কমন রুম ফ্যাসিলিটিস হলে কমন রুম ফ্যাসিলিটিস, এক্সট্রা ক্লাস হলে এক্সট্রা ক্লাস, যেটা বলবে শুধু এটা বসাই দিব। খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং একটাকেও তুমি ফেল না বলতে পারবা না যে হ্যাঁ এগুলো একদম সাধারণ কথা না, এই একটা দিয়েই তুমি 14টা লিখে ফেলতে পারবা। এবার যদি তোমাকে ক্যান্টিনের কথা বলে, মানে যে সেট আপ ক্যান্টিন, এই বেলায় তুমি 2টা লাইন একটু বেশি অ্যাড করবা, ওইখানে আর ওগুলো দিবা না ক্যান্টিনের বেলায়। হ্যাঁ, দেখো আমি কি বলি এখানে, তখন তুমি এখানে অ্যাড করবা মোস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ টু টেক দেয়ার লাঞ্চ অ্যাট রোড সাইড হোটেল, অধিকাংশ স্টুডেন্ট তাদের খাবারগুলো রোড সাইড যে যে রাস্তার ধারের যে হোটেলগুলো থেকে আনে, বাট মোস্ট অফ দিজ আর আনহাইজেনিক, কিন্তু এগুলোর মধ্যে অধিকাংশই অস্বাস্থ্যকর। এই লাইনটা যদি শুধু আমি এইখানটা ইউজ করতে পারি, হ্যাঁ, এই যে এই জায়গাটা, এই যে কম্পিউটার ক্লাব, এই যে এখান থেকে, ক্যান্টিন থেকে তো আর মনে করো মানে স্কিল আর নলেজ বাড়ে না, সো এইখানে এই কথাটা শুধু তুমি লাগাইবা না, ঠিক আছে? যে এই কথাটা শুধু দিবা না এই যে সেট আপ ক্যান্টিনের বেলায়, ঠিক আছে? এখানে তুমি শুধু বলবা যে ওই যে আমি যে নিচে দিয়েছি এই যে এটা, যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ টু টেক দেয়ার লাঞ্চ অ্যাট রোড সাইড হোটেল, তো বাট মোস্ট অফ দিজ আর আনহাইজেনিক, ঠিক আছে? এগুলোর অধিকাংশ হচ্ছে অস্বাস্থ্যকর। এই যে এইটুকু শুধু বইলে যে এখান থেকে ইম্পর্টেন্ট বইলা, ওই যদি শুধু সেট আপ ক্যান্টিন হয় ওই লাইনটা অ্যাড করবা, আর ক্যান্টিন বাদে বাকি সবার বেলা এটা আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে? কারণ কথার তো একটা সৌন্দর্য আছে। গেল, এইবার আমরা দ্বিতীয়টা দেখব, মানে সেট ইন দ্য স্কুল হোস্টেল, তারপরে হচ্ছে টেস্টিমোনিয়াল, ট্রান্সফার সার্টিফিকেট, যেটা তোমাকে বলবে, মানে ধরো তোমার একটা স্কুল হোস্টেলে একটা সিট চাও তুমি, সরি সেট না, সিট, এসআইটি হবে, তুমি স্কুল হোস্টেলে একটা সিট চাও, তো তোমার কি হয়েছে, তোমার বাবা মার কেন সিট চাও? তোমার বাবা মা নিশ্চয়ই ট্রান্সফার হয়ে গেছে, তোমার বাবার জব বা তোমার ফ্যামিলি এখান থেকে শিফট হয়ে গেছে, এই জন্যই তো একটা তোমার একটা সিট দরকার, কারণ তুমি এখানে থাকার জন্য কোনো তোমার কেউ নাই। অথবা তুমি টেস্টিমোনিয়াল চাও কেন, টিসি, মানে কেন চাচ্ছ ট্রান্সফার সার্টিফিকেট, টিসি কেন চাচ্ছ? সেম কারণে, তোমার বাবা মা এখান থেকে, যেমন আমার মেয়ে কিন্তু আমি কুমিল্লা বোর্ড থেকে ঢাকা বোর্ডে নিয়ে আসছি, এখন আমার মেয়ে টিসি লিখবে, ঠিক আছে? তারপরে যেমন ধর টেস্টিমোনিয়াল, এটাও কেন দরকার? প্রত্যয়নপত্র, নিশ্চয়ই তুমি এই কলেজ থেকে বা স্কুল থেকে চলে অন্য কোথাও গিয়ে ভর্তি হয়েছে, জন্য তোমার টেস্টিমোনিয়াল দরকার। সো এই 3টা বিষয় কিন্তু একই, সেম জিনিস। আই বেগ টু, এখানে ব্যক্তিগতভাবে এখানে উই লিখবা না, এটা তোমারই সমস্যা একান্তই। আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 অফ ইউর স্কুল, মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, বাট রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম দিনাজপুর টু রাজশাহী। তোমার যেটা থাকবে প্রশ্নে ওইটা টু, এইটা তুমি দিবা, ঢাকা টু, যেমন আমার মেয়ে লিখবে কুমিল্লা টু ঢাকা, কারণ বর্তমানে কুমিল্লা থেকে ঢাকায় ট্রান্সফার হয়েছে, সে বলবে ফাদারের জায়গায় সে বলবে মাই মাদার ওয়াজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার মা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। আওয়ার ফ্যামিলি ইজ গোয়িং টু বি শিফটেড টু দ্য নিউ প্লেস সুন, একই তো কথা। টেস্টিমোনিয়াল, ট্রান্সফার সার্টিফিকেট, একটা স্কুলের হোস্টেল চাওয়া, কেন? কারণ আমার পরিবার এই খুব দ্রুতই নতুন স্থানে কি করবেন, শিফট হয়ে যাবেন।
দেয়ারফর আই ক্যান নট কন্টিনিউ মাই স্টাডিজ ইন ইউর স্কুল। এখানে দুইটা বিষয়। যদি টেস্টিমোনিয়াল আর ট্রান্সফার সার্টিফিকেট চাও তাহলে তুমি স্কুল থেকে চলে যেতে চাচ্ছ, কোনোভাবেই থাকা সম্ভব না, চলে যাওয়া, তখন তুমি এই কারণে আই ক্যান নট কন্টিনিউ, আমি চলমান রাখতে পারছি না মাই স্টাডিজ ইন ইউর স্কুল, আপনার স্কুলে আমার পড়াশোনা চলমান রাখতে পারছি না। কিন্তু যদি তুমি একটা স্কুলে হোস্টেলে একটা সিট চাও তাহলে তুমি থাকতে চাও, ফ্যামিলি চলে যাবে কিন্তু তুমি থাকতে চাও, থাকতে চাইলে তার এই লাইন রাখলে হবে না, তখন এই সবুজ লাইনটা বাদ দিতে হবে। টেস্টিমোনিয়াল ট্রান্সফার সার্টিফিকেটের বেলায় তুমি এই লাইনটা লিখতে পারবা, স্কুলে থাকতে পারছি না। আর যদি তুমি থাকতে একটা স্কুল হোস্টেলে একটা সিট চাও তখন তুমি এই লাইনটা না দিয়ে দিবা, বাট আমার ফ্যামিলি শিফট করেছে, বাট আই ওয়ান্ট টু কন্টিনিউ, এটা হচ্ছে আই ক্যান নট কন্টিনিউ, এখানে বলবো আই ওয়ান্ট টু কন্টিনিউ, আমি কন্টিনিউ করতে চাই মাই স্টাডিজ ইন ইউর স্কুল, আপনার স্কুলে। এখানে ক্যান নট আর ওখানে দিবা ওয়ান্ট টু, চাই, এই পার্থক্য। হেয়ার আই হ্যাভ নো রিলেটিভ টু রিসাইড উইথ, এই পুরা লাল অংশটাই হবে যদি তুমি স্কুল হোস্টেলের জন্য, আর স্কুল হোস্টেল না হইলে এইটুকু দিয়ে দিলে আমাদের হয়ে যাবে, পারছি না, তাই আপনি আমাকে স্কুল থেকে টেস্টিমোনিয়াল দিয়ে দেন বা টিসি দিয়ে দেন, ঠিক আছে? তো রিলেটিভ টু রিসাইড উইথ, আমার এইখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই। ইন দিস সিচুয়েশন আই এম ব্যাডলি ইন নিড অফ এ সিট ইন ইউর স্কুল হোস্টেল, এই অবস্থায় আপনার স্কুলে আমার একটা হোস্টেল প্রয়োজন। এই লাল রঙের কথাটা আমার দরকারই পড়বে না আমার যদি টেস্টিমোনিয়াল বা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য, ওর জন্য আমার ওইটুকুই যথেষ্ট। কেন পারছি না? পরিবার শিফট হয়ে গেছে, এই জন্য পারতেছি না। এইবার বলে দিব আই দেয়ারফর would request you to grant me a seat in the school hostel অথবা testimonial অথবা ট্রান্সফার সার্টিফিকেট and oblique thereby sincerely yours। এবার নাম এবং ক্লাস 10-এ পড়ো তুমি, এই দ্যাটস ইট। এই তো দুইটা হয়ে গেল। এবার চলো 3 নম্বরটাই আমরা দেখি। 3 নম্বরটা আমাদেরকে কি বলেছে? 3 নম্বরটা হবে ফুল ফ্রি স্টুডেন্টশিপ অথবা হেল্প ফ্রম দ্য পুয়ার ফান্ড অথবা এরকম যেটাই আছে, হ্যাঁ, ওয়েলফেয়ার ফান্ড। তো চলো এটা সেম কাহিনী। তারিখ দিবা তোমার আজকের, হেডমাস্টার দিনাজপুর, যে স্কুল হও তুমি সেই স্কুল লিখবা, অ্যাপ্লিকেশন ফর আ ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা হেল্প ফ্রম দ্য পুয়ার ফান্ড, ঠিক আছে, অথবা হেল্প ফ্রম দ্য ওয়েলফেয়ার ফান্ড, যেটাই বলি। I beg to state that I am a student of class 8. My father is a government employee. Same. But recently he has been retired. দেখো এর আগেরটাই কি পড়েছো? Recently he has been transferred. ঠিক আছে, আর এখানে বলেছে হি রিটায়ার্ড ফ্রম হিজ সার্ভিস, তিনি তার চাকরি থেকে রিটায়ার্ড করেছেন, ওটা হচ্ছে চাকরি থেকে বদলি হয়েছেন। ইন সাচ আ কন্ডিশন অথবা ইন সাচ এ সিচুয়েশন, এই অবস্থায় ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মাই ফাদার, এটা খুবই কঠিন হয়ে যায় আমার বাবার জন্য, টু বিয়ার বহন করতে, মাই এডুকেশনাল এক্সপেন্সেস, আমার শিক্ষার ব্যয়ভার বা খরচ বহন করা তার জন্য কষ্ট। কেন? কারণ সেদিন তিনি চাকরি করতেন, এখন চাকরি থেকে ইস্তফা দিয়েছেন, সো রিটায়ার্ড করেছেন, সো এখন তো আর আমার বাবা ওই খরচটা বেতন পাবেন না, মেনটেন করা সম্ভব না। বাট আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই স্টাডিজ ইন ইউর স্কুল, কিন্তু আমি আপনার বিদ্যালয়ে, ওই যে সেম আই ওয়ান্ট টু, ওই যে ওইটারই একটা অংশ, আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই স্টাডিজ ইন ইউর স্কুল, আমি আপনার স্কুলে পড়াশোনা কন্টিনিউ করতে চাই। সো আই এম ব্যাডলি ইন নিড আ ফুল ফ্রি, এই যে এই কথাটার এই কথা সেম, দেখো একই জিনিস কিন্তু, এই যে ইন দিস সিচুয়েশন আই এম ব্যাডলি ইন নিড, আমার প্রয়োজন ফর এ সিট, আর এটার মধ্যে আমরা বলবো ইন নিড অফ আ ফুল ফ্রি স্টুডেন্টশিপ, একই কথা একই সব জিনিস, শুধুমাত্র এটার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে পড়াশোনার ব্যয়ভারটা বহন করা আমার বাবার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে আমরা কিন্তু চাইলে এটা বাবার না বলে এখানে ওইটা বলতে পারি যে এই যে এখানে আমরা দিয়েছিলাম দেয়ার ফর, এই অবস্থা আই ক্যান নট কন্টিনিউ মাই স্টাডিজ ইন ইউর স্কুল, অথবা এই যে একই তো কথা, আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারছি না, আর ওটা বলেছে আমার বাবার পক্ষে আমার পড়াশোনার খরচ বহন করা একটু কষ্টকর, একই কথা একটু গুছাই আর কি বলছে এইখানে। সো এইটার ওটা কিন্তু একই, স্কুল সিট ইন দ্য স্কুল হোস্টেল ফুল ফ্রি স্টুডেন্টশিপ একই। সো এটার মধ্যে বলবো হচ্ছে বাবা বদলি হয়েছেন, এটার মধ্যে বলবো বাবা রিটায়ার্ড করছেন, এই জন্য বাবা খরচ চালাতে পারতেছেন না, সো আমার অনেক দরকার। এরপরে উই দেয়ারফর উড রিকোয়েস্ট, বাকি তো ডট ডট ঠিকই আছে। এইটা বলতে গেলে 3টা না জায়গায় আমরা কিন্তু 2টাই বলতে পারি, সো ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। তো যদি আমরা এইভাবে করে পড়ি, যেই কোনো অ্যাপ্লিকেশন আমরা ইনশাল্লাহ পারবো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।